মাইক্রোফোন অন আছে না? আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, সবাই জয়েন করে ফেলো আমাদের ভেক্টরের লাইভ এমসিকিউ ক্লাসে। সবাই দ্রুত জয়েন করে ফেলো। অলরেডি 8 জন জয়েন করে ফেলছে, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলবা। আজকে আমরা ভেক্টরের এমসিকিউ যেগুলো আছে সেগুলোকে একদম ঝালাই করে ফেলবো। তোমরা একটু কমেন্ট দিয়ে জানাও আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। দীপ্তি লিখেছে, সুহাসিনী, সুপ্তি লিখেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মাহি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাব্বির লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ওকে, সব ঠিকঠাক আছে, সবাই কমেন্ট দিয়েছে সব ঠিকঠাক আছে। ওকে, একটু দ্রুত জয়েন করে যাবা। আমরা আজকে ভেক্টরের উপরে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো একদম ক্লিয়ার করে ফেলবো। একটু দ্রুত জয়েন করে যাবা সবাই। ওকে, তাহলে ঠিকঠাক আছে সব। ওকে, সবাই একটু জয়েন করে যাও দ্রুত। আমরা আমাদের কনসেপচুয়াল যে ক্লাস আছে আজকে এমসিকিউ এর উপরে, সেই এমসিকিউ এর উপরে আমি ধরে ধরে প্রত্যেকটা জিনিস একটু সলভ করে যাব। তাহলে আমি একটু দ্রুত জয়েন করে যাই সবাই। অলরেডি 9:10 বেজে গেছে, আমরা আমাদের ঠিক সময় মতো লাইভে চলে আসছি। একটু সবাই দ্রুত জয়েন করে যাবা, তারপর আমি আমার ক্লাসটা শুরু করব। ওকে, উর্মি লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। মারিয়ানা আফরোজ লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সবাইকে। মার্জিয়া লিখেছে জি ভাইয়া। ওকে, ঠিক আছে। মারুফ লিখছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। সাব্বির লিখছে হ্যালো ভাইয়া। হ্যালো সাব্বির। তাহলে সবাই একটু কমেন্ট দিয়ে জানাও। ওকে, সবাইকে ওয়ালাইকুম সালাম, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা আমাদের যে ক্লাসটা আছে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। তাহলে তোমরা অনেকেই লাইভে চলে আসছো অলরেডি, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। তাহলে আমরা আজকে ভেক্টরের যে এমসিকিউ আছে সেই ভেক্টরের এমসিকিউ এর উপরে আমরা আমাদের লাইভ ক্লাস নিব। তো শুরুতেই আমরা লিখে রাখছি টাইপ 1। আমরা টাইপ 1 থেকে মূলত একদম শুরু থেকে ভেক্টরের যে লব্ধির কনসেপ্ট আছে সেই লব্ধির কনসেপ্ট থেকে আমরা আলাপ আলোচনা করতে থাকব। এবং তোমাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা ফিল হয়, যে কোনো অঙ্ক করতে যেয়ে কোনো সমস্যা মনে হচ্ছে, কোনো অঙ্ক করতে পারতিছো না, তাহলে আমি যে একটু আগে যে পোস্টটা দিছিলাম ঠিক 8:30টার দিকে মনে হয়, তাহলে তোমরা ওই পোস্টটাতে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমরা তোমাদের প্রবলেমগুলো ড্রপ করবা। আমি ওখান থেকে প্রবলেমগুলো পিক করে তোমাদেরকে সলভ করে দিব। আজকে না, আমি একটু পরে যখন ফ্রি হব, ক্লাসের পর, এখন না, ক্লাসের পর যখন ফ্রি হব তখন খাতা কলমে আমি সলভ করে তোমাদেরকে এখানে আপলোড দিয়ে দিব। অনেকে মনে হয় প্রবলেম সাবমিটও করছে ওখানে। তাহলে এবার চলো আমরা আমাদের আলাপ আলোচনায় চলে যাই। তো শুরুতেই আমরা যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো ভাইজান, সেটা হইতেছে ভেক্টরের লব্ধি ও লব্ধি সংক্রান্ত সমস্যার যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ পার্টগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো শুরুতেই আমি যদি তোমাদেরকে ভেক্টর যোগে সামান্তরিক সূত্র দেখাই, যেটা আমি আসলে রিটেনের দিনে তোমাদেরকে দেখাইছি, সেটা ছিল এরকম যে ভাইয়া দুইটা ভেক্টর একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর কাজ করে, তাহলে এদের মাঝখান দিয়ে যে কর্ণটা যাবে সেটাই মূলত তাদের কি নির্দেশ করে? যোগফল বা লব্ধি নির্দেশ করে। তোমরা সবাই জানো। তার মানে এখানে আর হলো কার কার যোগফল? এখানে আর হলো ভাইয়া পি আর কিউ এর যোগফল। তো আর যেহেতু ভেক্টর রাশি, আর যেহেতু পি আর কিউ এর যোগফল, আর দুইটা ভেক্টরের যোগফল একটা ভেক্টর রাশি, তাহলে এই আর এর কি আছে? মান আছে আর দিক আছে। আর আর এর মান নির্ণয় সূত্র তোমরা সবাই জানো, √p² + q² + 2pq cos আলফা। এটা তোমরা সবাই জানো ভালো মতো ভাইয়া। এবার এই দিক নির্ণয়ের সূত্র কি ভাইজান? দিক নির্ণয়ের সূত্র হচ্ছে যে q sin আলফা / p + q cos আলফা। তো এরকম করে তোমরা তো সূত্রগুলো মুখস্থ রাখছো। মান নির্ণয় সূত্র তোমাদের মুখস্থ আছে আমি জানি, এবং দিক নির্ণয় সূত্র তোমাদের মুখস্থ থাকার কথা সেটাও আমি জানি। এটা আমি গতদিনও তোমাদেরকে পড়াইছি। কিন্তু এই ছবি যদি একটু
অন্য শেপে থাকে, একটু উচকায় ভ্যাচকায় থাকে, তখন তোমাদের একটু প্রবলেম হইতে পারে। তো তার জন্যও কিন্তু আমি তোমাদের গত ক্লাসেই সিকিউ ক্লাসেই একটা সুন্দর টেকনিক শেখাই দিছিলাম। টেকনিকটা ছিল এরকম, বলেন তো ভাইয়া এখানে লব্ধি কার সাপেক্ষে কোণ করছে? এখানে লব্ধি কিন্তু পি এর সাপেক্ষে কোণ করছে। সো লব্ধি যদি পি এর সাপেক্ষে কোণ করে, পি কে তোমরা একা একা বসাবা, আর কে বাকি থাকলো? কিউ বাকি থাকলো। কিউ একবার কারে নিয়ে বসবে? সাইন আলফারে নিয়ে বসবে। কিউ একবার কজ আলফারে নিয়ে বসবে, কারণ সাইন বাই কজ যেন ট্যান। এবং এটার ছন্দটা ছিল এরকম যে লব্ধি যার সাপেক্ষে করবে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, এবং যেটা বাকি থাকবে সে একবার সাইন আলফারে নিয়ে বসবে, সে একবার কজ আলফারে নিয়ে বসবে, কারণ সাইন বাই কজ যেন ট্যান। তো এই ছবিটা যদি এইভাবে না থাকে, একটু এইভাবে থাকতো, তাহলে বলো তো ভাইয়া এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। গত ক্লাসেও দেখাইছি এটা, তারপরেও তোমাদের আবারও সবার জন্য দেখাচ্ছি, যারা নতুন আসছো তাদের জন্য একটু রিভিউ করে দিচ্ছি। তাহলে এদের লব্ধি কোণ বরাবর হবে? এই দুইটার মাঝ বরাবর, তাহলে এটাই হবে লব্ধি আর। এখন বলেন তো ভাই এটা যদি থিটা হয়, তাহলে আমরা এই সূত্রটাকে কেমনে লিখতে পারবো? আমরা এই সূত্রটাকে লিখতে পারবো এমনি যে ট্যান থিটা ইজ ইকুয়াল, বলো তো ভাইয়া এখানে লব্ধি কার সাথে কোণ করছে রে ভাইয়া? বি এর সাথে। তাহলে বি এর আমরা একা একা বসাবো, কারণ আমরা জানি যার সাপেক্ষে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এখন কে বাকি থাকলো? এ একবার সাইন আলফারে নিয়ে বসবে, আলফা হলো এটা সাইন আলফা, আর বি একবার সরি এ একবার কারে নিয়ে বসবে? কজ আলফারে নিয়ে বসবে, কারণ আমরা জানি সাইন বাই কজ যেন ট্যান। আশা করি তোমরা এতটুকু জিনিসপত্র বুঝতে পারছো, এতটুকু জিনিসপত্র সবাই জানো, এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নাই। তাহলে এবার চলো আমরা আমাদের পরবর্তী কনসেপ্টের দিকে চলে যাব, আমরা আমাদের পরবর্তী আলাপ আলোচনার দিকে মুভ করব। তো শুরুতেই আমরা যে প্রশ্নটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হলো এটা যে পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটো বলের লব্ধি 80 নিউটন। যদি লব্ধি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তবে বল দুটোর মান তোমাদেরকে নির্ণয় করতে বলছে। প্রথম প্রশ্ন এটা, এবং এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আমার জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। এই আমি যে বছর রুয়েট ভর্তি পরীক্ষায় দিয়ে চান্স পাই রুয়েটে আর কি, সেই বছর এই প্রশ্নটা এসেছিল এবং আমি এই প্রশ্নটা সলভ করছিলাম। তো আমরা একটু দেখি যে কি প্রশ্ন এসেছিল। তো কি বলছিল যে পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল, তার মানে ভাইয়া যে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে তারা কিন্তু লম্বভাবে ক্রিয়া করতেছে। দেখেন, তার মানে ধরেন এটা একটা ভেক্টর F1, এটা একটা ভেক্টর F2, তারা কিভাবে ক্রিয়া করতেছে ভাইয়া? তারা কিন্তু লম্বভাবে ক্রিয়া করতেছে, এবং এই লম্বভাবে ক্রিয়ারত যে বল তাদের যোগফল বা লব্ধির মান কত নিউটন? তাদের যোগফলের মান কিন্তু ভাইয়া 80 নিউটন। তো আমরা তো জানি যোগফলকে কি দ্বারা ডিফাইন করা হয়, বলো তো বাচ্চারা? যোগফলকে আমাদের যে সামান্তরিক আছে সেই সামান্তরিকের কর্ণ দ্বারা ডিফাইন করা হয়। অর্থাৎ এই দুইটাকে নিয়ে ভাইজান আমি যদি একটা সামান্তরিক কল্পনা করি, তাহলে এই সামান্তরিকের কর্ণটাই হবে তাদের কি ফল? যোগফল। এটাই হবে আমাদের আর। আচ্ছা, আর দিয়ে প্রকাশ না করি, এখানে এফ দিয়ে প্রকাশ করি। এটা হলো আমাদের এফ, লব্ধি। এবং এই লব্ধির মান কত দেওয়া আছে? এই লব্ধির যে মান সেই মানটা দেওয়া আছে 80 নিউটন। এখন তোমাকে বলছে যে লব্ধি একটি বলের সাথে, তো কোন বলের সাথে সেটা কিন্তু বলে দেয় নাই। তো চাইলে তুমি যে কোনো একটার সাথে কত ডিগ্রি কোণ ধরে নিবা? 60 ডিগ্রি কোণ ধরে নিবা। তো আমরা ধরে নিলাম যে লব্ধি এই যে F1 যে বলটা আছে সেটার সাথে 60 ডিগ্রি কোণ করে ফেলছে। তাহলে এখন তোমারে বলছে F1 এর মান বের করো, আর F2 এর মানটা তুমি আমারে বের করে দেখাও। এখন ভাইয়া আপনি চিন্তা করেন তো, আমার যদি F1 আর F2 বের করতে হয় এখান থেকে, তাহলে আমাকে অজানা চলক কয়টা জিনিসের মান বের করতে হবে ভাইয়া? আমাকে দুইটা অজানা চলকের মান বের করতে হবে, একটা হলো F1 আর একটা হলো F2। তাহলে এখন বলেন তো, আমাকে যদি দুইটা অজানা চলকের মান বের করতে হয়, তাহলে আমাকে এখানে কয়টা সমীকরণ বানাইতে হবে? কমপক্ষে দুইটা, কারণ তোমরা জানো আমাদের কাছে জয়টা অজানা চলক থাকে তাদের মান বের করার জন্য কমপক্ষে ততটা সমীকরণ আমাদেরকে বানানো লাগে। তাহলে আমাদেরকে এখানে দুইটা সমীকরণ বানাইতে হবে। বলো তো, জীবনে এখান থেকে x + y = 11, এখান থেকে কি ভাইয়া x আর y এর মান বের করা সম্ভব? জীবনেও সম্ভব না ভাইয়া। দিন পেরিয়ে রাত হয়ে যাবে, রাত গড়িয়ে ভোর হয়ে যাবে, কিন্তু ভাই এখান থেকে x আর y এর মান কোনোদিন বের হবে না। কেন বের হবে না? সিম্পল, কারণ এখানে সমীকরণ একটা, অজানা চলক দুইটা, এই জন্য আমাদের এখান থেকে কখনোই মান বের হবে না। তাহলে এখন আমাকে যদি এখান থেকে মান বের করতেই হয়, তাহলে কয়টা সমীকরণ ফর্ম করতে হবে? দুইটা। আর দেখো তো, দুইটা সমীকরণ যদি ফর্ম করতে হয়, তাহলে এখানে আমাদের এফ এর মান দেওয়া আছে কত নিউটন? 80 নিউটন দেওয়া আছে। তো এফ যদি 80 নিউটন দেওয়া থাকে, তাহলে লব্ধির মান দেওয়া আছে, তাহলে মান নির্ণয়ের একটা সূত্র আমরা জানি যে এফ = কত ভাইয়া? F1 এর উপর স্কয়ার প্লাস F2 এর উপর স্কয়ার প্লাস 2 F1 F2 কি আলফা? কজ আলফা। কিন্তু ভাইয়া বলেন তো, এই দুইটা পরস্পর লম্বভাবে ক্রিয়া করার কারণে এখানে আমাদের আলফার মান কত ডিগ্রি? আলফার মান হলো 90 ডিগ্রি। বুঝতে পারছো? ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে 90 লিখলাম। তাহলে এখন বলেন তো, তাহলে cos 90 এর মান 0 হওয়ার কারণে এই টুকটাম কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তোমরা আবার পরীক্ষার হলে এভাবে লিখিও না, বাদ দিও না, ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে এমনিতেই 0 লিখলেই হবে। তাহলে f সমান কত লেখা যাবে এখানে? আমরা f সমান লিখতে পারবো যে ভাইয়া f সমান √F1 এর উপর স্কয়ার প্লাস F2 এর উপর স্কয়ার। এ পাশের স্কয়ার রুট এ পাশে গেলে স্কয়ার হয়ে যাবে, তার মানে লিখতে পারবো F1 এর উপর স্কয়ার
প্লাস F2 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল কত? F এর মান ছিল কত ভাইয়া? F এর মান ছিল 80 নিউটন। তাহলে 80 এর উপর মেরে দিব স্কয়ারের পাশে রুটের পাশে যে হয়ে গেল স্কয়ার। এটা হলো 1 নাম্বার সমীকরণ। এই যে 1 নাম্বার সমীকরণ আমরা পেয়ে গেছি। এবার চিন্তা করেন তো, আমরা একটা সমীকরণ পাইলাম, এবার 2 নাম্বার সমীকরণ বানাইতে হবে। সো 2 নাম্বার সমীকরণের জন্য দেখেন তো এখানে যে লব্ধির দিক নির্ণয়ের জন্য যে থিটা কোণ আছে, সেই থিটা কোণের মানটা কিন্তু দেওয়া আছে। কত ডিগ্রি দেওয়া আছে ভাইয়া? 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমাদের সেই বিখ্যাত সূত্র যেটা আমরা একটু আগে ছন্দের মাধ্যমে শিখছি, সেই সূত্রটা ভাইয়া অ্যাপ্লাই করব। এখন বলেন এই সূত্রের টেকনিকটা কি ছিল ভাইয়া? যার কোণ সে একা। তাহলে বলো তো লব্ধি এখানে কার সাথে কোণ করছে? লব্ধি কিন্তু এখানে F1 এর সাথে কোণ করছে। সো F1 রে তোমরা একা বসাবা। এবার বাকি থাকে কে? F2 একবার sin আলফা রে নিয়ে বসবে, আর আলফা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। আর এখানে F2 একবার cos আলফা রে নিয়ে বসবে, cos 90 এখানে বসাই দিলাম। এখন বলেন তো ভাইয়া sin 90 এর মান 1, তাহলে 1 এর সাথে F2 গুণ করলে ডাইরেক্ট থাকে কত? F2। আর cos 90 এর মান হলো কত? 0। 0 এর সাথে F2 গুণ করলে কত হয়ে যায়? এটা 0 হয়ে যায়। তার মানে এটা বাদ। তার মানে আমরা লিখতে পারি কি এখানে tan আর থিটার মান কত ডিগ্রি ছিল বলো? লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে 60 ডিগ্রি কোণ করছিল, তাহলে এর থিটার মান লিখবো আমরা 60 ডিগ্রি। তাহলে tan 60 ইজ ইকুয়াল লেখা যায় F2/F1। তাহলে বলেন তো ভাইয়া এখান থেকে F2 ইজ ইকুয়াল কি বলা যায়? এ পাশের ভাগে পাশে গেলে গুণ, tan 60 এর মান কত? √3। তাহলে আমরা বলতে পারি √3F1। তাহলে এটা হলো 2 নাম্বার সমীকরণ। তাহলে ভাইয়া দেখেন তো আপনি দুইটা সমীকরণ বানাই ফেলছেন। এই দুইটা সমীকরণকে একে অপরের সাথে সলভ করলেই আমাদের কিন্তু F1 আর F2 এর মান বের হয়ে যাবে। তাহলে আমি যদি F2 এর মানটাকে এখানে বসাই দেই, তাহলে F2 এর মানটা দেখেন তো এখানে F1 এর উপর স্কয়ার প্লাস F2 এর মান কত পাইছি ভাইয়া? F2 এর মান পাইছি √3F1। তাহলে এখানে বসাই দিব √3F1। তার উপরে কি হবে আবার? স্কয়ার ইজ ইকুয়াল কত? 80 স্কয়ার। বলেন তো ভাইয়া এখানে কয়টা F1 স্কয়ার হলো? 4টা। এখানে কয়টা ভাইয়া? 3টা। আর এখানে একটা 4টা। তাহলে লিখতে পারি 4F1 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল 80 স্কয়ার। সো আমরা লিখতেই পারি F1 সমান 80 স্কয়ার বাই 4। আর এরপরে যদি স্কয়ার ছিল, এ পাশের স্কয়ার এ পাশে হয়ে গেল রুট। তাহলে কত হয় এখানে? ক্যালকুলেশন করলে চলে আসবে 40 নিউটন। তাহলে F1 এর মান হয়ে গেল 40। এবার F2 কত হবে বলো তো? তাহলে F2 কত ছিল? F2 ছিল √3F1। তাহলে √3 আর F1 এর মান কত ছিল ভাইয়া? 40। তাহলে F2 এর মান লেখা যায় 40√3 নিউটন। তাহলে আমরা বের করে ফেলছি আমাদের যে ভেক্টর দুইটা ছিল সেই নরমাল নিয়মে বা আমাদের সেই আদিমকালের নিয়মে আমরা বের করে ফেলছি যে F1 এর মান হলো 40 এবং F2 এর মান হলো 40√3 বা 40√3 নিউটন। তাহলে আশা করি এতটুকু জিনিস তোমরা বুঝতে পারছো। কমেন্ট দিয়ে জানাবা তোমরা বুঝতে পারছো কিনা। এবং আজকে সবাই অবশ্যই এই জিনিসগুলোর স্ক্রিনশট নিয়ে রাখবা। তোমরা গ্রুপে স্ক্রিনশটগুলো আপলোড করে দিবা, পোস্ট করে দিবা। সবার ফোনে আমি 10 টাকা করে রিচার্জ করে দিব। আমি গরিব মানুষ, 10 টাকার বেশি রিচার্জ করতে পারবো না, জাস্ট 10 টাকা করে রিচার্জ করে দিব তোমাদের ফোনে, যারা আমার এই স্ক্রিনশটগুলো সুন্দর মতো করে গ্রুপে আপলোড করবা তাদের জন্য শুধুমাত্র। তাহলে এখান থেকে অঙ্কটা বুঝতে পারছো কিনা খুব সুন্দর করে কমেন্ট দিয়ে জানায় দাও। এখন ভাইয়া কথা হইতেছে যে এই যে অঙ্কটা আমি করলাম, এই যে এত বড় করে করলাম, এই অঙ্কটা রুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল 10 মার্কসের জন্য। কিন্তু যদি তোমাদের বোর্ড পরীক্ষায় গ নাম্বারে আসে তাহলে তো এভাবে করবা, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কথার কথা এই অঙ্কটাই আমাদের এমসিকিউতে চলে আসে 1 মার্কসের জন্য, একটা 1 মার্কসের এমসিকিউ সলভ করার জন্য তোমার কাছে টাইম থাকে কয় মিনিট? 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে তুমি কেন আমার মাথায়ও যদি ভাইয়া বন্দুক ধরে বলো যে এত কিছু লিখে তুমি 1 মিনিটে শেষ করো, আমিও ভাইয়া পারবো না। তাহলে এত কিছু তাহলে আমি লিখে এই অ্যান্সারটা বের করব কিভাবে অল্প সময়ের মধ্যে, 1 মিনিটের মধ্যে? এই জন্য আমি তোমাদেরকে একটা সুপার টেকনিক শেখাচ্ছি। এই টেকনিকটা তোমরা মাথায় রাখবা। এই টেকনিকটা যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে এই জাতীয় প্রশ্নগুলোকে তোমরা ইজিলি সলভ করতে পারবা। তো চলো আমি সেই টেকনিকটা তোমাদেরকে শেখাই দেই। তাহলে এতটুকু যেহেতু লেখা হয়েছে তোমাদের বা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, নিয়ে নাও, আমি একটু মুছে দিব। তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে এবার চলো আমি তোমাদেরকে একটা সুপার টেকনিক শেখাচ্ছি। এই টেকনিক দিয়ে এই এত বড় অঙ্ককে আমি একদম ছোট করে ফেলবো। তো ভাইয়া আমার টেকনিকটা হচ্ছে, মনে রাখবেন, যদি কখনো আলফা কিংবা থিটার ভ্যালু, আমরা তো জানি ভেক্টর যোগের ক্ষেত্রে দুইটাই আমরা কোণের পরিচয় জানি, একটা হলো আলফা আর একটা হলো থিটা। এই আলফা কিংবা থিটা যে কোনো একটা কোণের ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি হইলে অবশ্যই আপনি এখানে যে পিথাগোরাসের উপপাদ্য আছে, মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অথবা সাইন কস টেন সেক কোসেক যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, সেই অনুপাতের মানগুলো আপনি এখানে আরামসে চালায় ইউজ করতে পারবেন। ভাইয়া কখন ইউজ করতে পারবেন? যদি আলফা কিংবা থিটার ভ্যালু কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে ভাইয়া বলেন তো এখানে আলফার ভ্যালুটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে আমাদের কি কন্ডিশনের সাথে মিলে গেছে। আর যদি মিলে যায় তাহলে আমি এখানে ভাইয়া ব্যবহার করব আমার সেই টেকনিকটা। এখন বলেন, আপনারা সবাই জানেন এটা কি একটা সামন্তরিক। এখন অনেক বলদ আমারে বলবে, ভাই এটা কিভাবে সামন্তরিক? ভাই এটা তো আয়তক্ষেত্র।
ওরে বলত, আয়ত এক প্রকার কি? আয়ত এক প্রকার সামন্তরিক, মাথায় রাখতে হবে কিন্তু ভাইয়া। তাহলে বলেন এটা যদি সামন্তরিক হয়, আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুগুলো কি? পরস্পর সমান ও সমান্তরাল। তার মানে ভাইয়া এটা যদি হয় F1 তাহলে উপরেরটাও কত বলেন তো? উপরেরটাও F1। এটা যদি হয় F2 তাহলে এই বাহুটাও কত? F2, কারণ সামন্তরিকের বিপরীত বাহুগুলো কি? পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এটা F1, তাহলে এটা যদি F1 হয় তাহলে এটাও কি বলতো? উপরেরটাও F1, এটা F2 হলে এটাও F2। তাহলে সুন্দর করে এখানে আঁকাও তো। তাহলে এটা হলো ভাইয়া F2। আর এইটা ছিল আমাদের লব্ধি। আমি শুধু এইটুকু অংশকে নিয়ে আলোচনা করতেছি। এটা ছিল লব্ধি, এটার মান কত ছিল ভাইয়া? 80 নিউটন। আর এইটা কত ছিল ভাইয়া? এটা ছিল 60। এখন দেখেন তো ভাইয়া আরামসে এখানে একটা কি ত্রিভুজ তৈরি হয়ে গেছে? সমকোণী ত্রিভুজ ভাইয়া, কারণ এখানে লম্ব টানছিলাম যে, এখানে সমকোণ তৈরি হয়ে গেছে। ফলে বলেন তো এখানে আমরা আরামসে এখন যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেই অনুপাতের সূত্রগুলো ফেলতে পারবো না? অবশ্যই পারবো ভাইয়া। দেখেন তো আমি যদি এখানে ফেলে দেই তাহলে এইটা হলো অতিভুজ আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো লম্ব। তাহলে বলো তো অতিভুজ জানা আছে, লম্ব বের করতে হবে। লম্ব আর অতিভুজ দিয়ে ত্রিকোণমিতির কোন অনুপাত হয়? কমেন্টে জানাও। সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, তার মানে কি? থিটা, সাইন থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 60 সমান কি লেখা যাবে? লম্ব কত ভাইয়া? লম্ব হলো F2 আর অতিভুজ কত? অতিভুজ হলো 80। তাহলে বলেন তাহলে F2 সমান কি লেখা যায়? 80 ইন্টু সাইন 60, পাশের ভাগে পাশে গেলে হবে গুণ। সাইন 60 এর মান কত ভাইয়া? √3/2। তাহলে কাটাকাটি করলে F2 এর মান চলে আসবে, এখানে কাটাকাটি করলে কত আসবে? 40। তার মানে F2 এর মান চলে আসলো 40√3 নিউটন। এবার যদি আমি F1 এর মান বের করি তাহলে বলেন তো ভাইয়া, অতিভুজ জানি 80 একক, বের করতে হবে কি? সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু মানে ভূমির মান বের করতে হবে। ভূমি আর অতিভুজ দিয়ে ভাইজান ত্রিকোণমিতির কোন ফর্মুলা হয়? cos থিটা। আমরা জানি cos থিটা ইজ ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ। তো ভূমি তো F1 আর অতিভুজ হলো 80। তাহলে F1 সমান বলা যায় 80 ইন্টু cos 60। আর cos 60 এর মান কত? হাফ। তাহলে বলেন তো কত আসে? 40 নিউটন। তাহলে দেখো এতক্ষণ এত নাটক ফাটক করে যে মানগুলা বের করছিলাম সেই মানগুলাকে আমি উইথিন শর্টকাটের মাধ্যমে বের করলাম। আমার এই টেকনিকটা তোমরা সবাই মনে রাখবা। যদি আলফা কিংবা থিটার ভ্যালু 90 ডিগ্রি হয় তখন কিন্তু তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে আশা করি বুঝতে পারছো, আমার টেকনিকটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এর পরবর্তীতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা অঙ্ক তোমাদেরকে সলভ করাবো এখান থেকে। তোমরা একটু জানাবা আমারে অঙ্কটা বুঝতে পারছো কিনা এবং কেমন লাগছে টেকনিক। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে একটু কমেন্টে জানাবা প্লিজ, তোমরা বুঝতে পারছো কিনা। একটু কমেন্টে জানাবা আমারে তোমরা বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্টে জানাও। ওকে, তাহলে শ্রাবণ লিখেছে ক্লিয়ার, সুহাসিনী সুপ্তি লিখেছে ক্লিয়ার। একটু সবাই কমেন্টে জানাও আমাকে ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও। ওকে, নাজিবা ইসলাম লিখেছে বুঝতে পারছি ভাইয়া। তো কি লিখেছে ভাইয়া? বুঝছি ভাইয়া, অনেক ইজি, থ্যাংক ইউ। তোমরা লিখতে থাকো। তাহলে তোমরা বুঝতে পারছো কিনা আমার কমেন্ট দিয়ে জানাও। বৃষ্টি লিখেছে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হওয়ারই কথা, খুব সুন্দর একটা জিনিস শিখাইছি। ওকে, তাহলে তিন্নি লিখেছে জি বুঝছি। তাহলে সুবর্ণা দাস লিখেছে ক্লিয়ার। তাহলে সাব্বির লিখেছে ওকে ভাইয়া বুঝছি। তাহলে সাবিকুন নাহার লিখেছে ক্লিয়ার। জিম লিখেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। সবাই লিখতে থাক লিখতে থাক। ওয়াও টেকনিক। তাহলে সামিয়া লিখছে ওয়াও টেকনিক, থ্যাংক ইউ আপু। মাসুম লিখেছে ক্লিয়ার। ওকে, রিদি লিখেছে ক্লিয়ার। এবার চলো আমরা আমাদের পরের আলাপ আলোচনায় চলে যাই। তাহলে পরে একটা অঙ্ক দেখবো। এবার যে অঙ্কটা দেখাবো এই অঙ্কটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছে ভাই, এবং তোমাদের বোর্ড পরীক্ষা তো আসতে পারে। বেসিক্যালি আমি আজকের লেকচারে বা আমার সামনের লেকচারগুলোতে আমি চেষ্টা করব এমসিকিউ প্যাটার্নগুলো এমন প্যাটার্ন মেনটেন করার যে প্যাটার্নগুলো মেনটেন করলে তোমাদের একই সাথে বোর্ডের প্রস্তুতি এবং একই সাথে ভর্তি পরীক্ষারও অনেকখানি প্রস্তুতি কভার হয়ে যাবে। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদের সিলেক্ট করে 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 করাবো। এবার চলো তো কি বলছে যে দুইটা বলের লব্ধি কত নিউটন? 40 নিউটন। তো বল দুটার মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি এই যে লব্ধি যেটা আছে এই লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। বড় বলটির মান নির্ণয় করতে বলছে। বোঝাচ্ছি, ঠান্ডা মাথায় বসে পড়ো। ভাইয়া কি বলছে? দুইটা যে বল আছে সেই দুইটা বলের যে যোগফল বা লব্ধি সেটার মান কত নিউটন? 40 নিউটন। এবং এই দুইটা বলের মধ্যে একটা ছোট আর একটা বড়, যেটা ছোট আছে সেই ছোটটার মান হলো 30 নিউটন। তাহলে ভাইয়া বলেন তো আমি যদি ধরি পি হলো ছোট, তাহলে পি এর মান কত নিউটন? পি এর মান হলো 30 নিউটন। এবং তাদের লব্ধি আবার কত নিউটন? 40। এবং বলছে এই লব্ধি আবার এই বড়টার উপরে লম্ব, ছোটটার উপরে লম্ব। তাহলে বলেন তো ভাইয়া এটা যেহেতু ছোট তাহলে এই ছোটটার উপরে লম্ব হবে লব্ধি, তার মানে এইটাই হলো লব্ধি। আর লব্ধির মান কত নিউটন? লব্ধির মান হলো 40 নিউটন। ওকে, তাহলে বলো বুঝতে পারছো কিনা? এটাই হলো লব্ধি। তাহলে এখন তোমারে বের করতে বলছে যে বড় ভেক্টরটার মান কত বা বড় বলটার মান কত। এখন বলেন তো ভাইয়া এখান থেকে লব্ধি জানা আছে, পি জানা আছে,
কিউ বের করতে হবে। তো ভাইয়া বলেন তো লব্ধিকে অলওয়েজ কি দ্বারা ডিফাইন করা হয়? সামন্তরিকের কর্ণ দ্বারা। তার মানে এইটাকে কর্ণ ধরে আর এইটাকে ভূমি ধরে আর একটা বাহুকে কোন দিকে আঁকাইলে তুমি একটা সামন্তরিক আঁকাইতে পারবা বলো তো? তোমাদের সাদা মনে কোনো কাদা নাই, কিন্তু প্রশ্ন অ্যারাইজ করতেছে যে কোন দিকে যাবে। তাহলে ভাইয়া বলেন, তাহলে এটা যদি কর্ণ ধরো, এটা যদি ভূমি ধরো, তাহলে আরেকটা বাহুকে এই দিকে আঁকাইতে হবে রে। তোরা যদি ছোটবেলায় একটু ভিটামিন টিটামিন খেয়ে থাকি, যদি একটু বুদ্ধি শুদ্ধি থাকে, তাহলে আমাদের ভেক্টরটা হবে এই যে এদিকে। দেখো, তাহলে এই যে আমাদের এই কিউ ভেক্টরটা আসবে এই যে এদিকে। এবার যেহেতু এটা এমসিকিউ, তাহলে আমি ডিরেক্ট কোনো লং প্রসিডিউরে যাবে না, আমি আমার সেই বাটপাড়ি প্রসেসে চলে যাব, যে বাটপাড়ি প্রসেস তোমাদেরকে আমি একটু আগে শেখাইছি। বলো তো ভাইয়া আমার বাটপাড়ি প্রসেসটা কি ছিল? যে যদি আলফা কিংবা থেটার ভ্যালু কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আমরা পিথাগোরাস কিংবা কি অ্যাপ্লাই করতে পারবো? ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। বলেন তো ভাইয়া এখানে কার মান 90? আমরা জানি লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ করে সেটাকে আমরা কি বলি? থিটা। এখানে থিটার মান কত ডিগ্রি বলেন? থিটার মান চোখ বন্ধ করে 90। দেখো লম্ব বলেই দিছে কিন্তু, ঠিক আছে? তো এটা থিটার মান হলো 90। তো থিটা যদি 90 হয় ভাইয়া বলেন তো, তাহলে এখানে আমরা জানি যে কি সামন্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান ও সমান্তরাল। তার মানে এটা যদি হয় পি ভাইয়া, এটাও কত? পি। এটা যদি হয় কিউ, এটাও কত ভাইয়া? কিউ। এবার আমি এইটুক পার্ট নিয়ে নিচ্ছি, তাহলে এইটা পি হইলে এইটাও কত? পি। তার মানে এটা যদি 30 হয়, তাহলে এটাও কত ভাইয়া? 30। তাহলে এটা হইলো 30। আর লব্ধি ছিল কত? লব্ধি ছিল 40। বের করতে হবে কি? বের করতে হবে কিউ। আমি জাস্ট এইটুক অংশ নিয়ে নিলাম, বের করতে হবে কিউ। এখন বলেন তো ভাইয়া কিউ যদি আমাকে বের করতে হয়, তাহলে এখানেও একটা কি ত্রিভুজ তৈরি হয়েছে? সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তাহলে এই বাহুটাকে আমরা কি বলি? ছোট্টবেলা থেকে পড়ে আসতেছো, হ্যাঁ, পলাশির যুদ্ধের আমল থেকে পড়তেছো। এটা কি? এটা হলো অতিভুজ, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু। তাহলে অতিভুজ সমান কি বলছে পিথাগোরাস আঙ্কেল? অতিভুজ সমান বলছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ধরো এটার মান হলো লম্ব, তাহলে 40 স্কয়ার প্লাস কত হবে? 30 স্কয়ার। তাহলে কিউ এর মান কত আসবে বলো? এটা হলো 1600, 40 এর উপর স্কয়ার দিলে এটা হলো 900, তাহলে 2500, 2500 এর উপর রুট করলে অ্যানসার হলো 50। তাহলে বলো অ্যানসার কোনটা? অ্যানসার হলো সি। তাহলে বলেন বুঝতে পারছেন নাকি পারেন নাই? দ্রুত কমেন্ট দিয়ে জানাবেন, দ্রুত কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন। আমাদের সেকেন্ড প্রশ্ন শেষ হয়ে গেছে, দ্রুত কমেন্ট দিতে থাকো, অনেক কিছু পড়ে ফেলবো আজকে আমরা। তাহলে একটু কমেন্ট দিতে থাকো। তাহলে তোমরা বুঝতে পারছো কিনা? ওকে, তোমরা একটু কমেন্ট দিতে থাকো। তাহলে বলো বুঝতে পারছো কিনা, তাহলে আমাদের এমসিকিউ বুঝতে পারছো কিনা, এই এমসিকিউটা, তাহলে একটু কমেন্ট দাও। ওকে, তাহলে উর্মি ক্লিয়ার ভাইয়া, ফাহমিদা মিলি ক্লিয়ার। ওকে, তাহলে রোকেয়া লিখেছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। বৃষ্টি লিখেছে ক্রিস্টাল ক্লিয়ার। থ্যাংক ইউ আপু, আমার ডায়লগ দিয়ে দিলা। তাহলে শবনম মুস্কান লিখেছে ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তাহলে মৌসুমী জামান লিখেছে বুঝতে পেরেছি বস। ওকে, ঠিক আছে। তাহলে সুহাসিনী সুপ্তি লিখেছে ক্লিয়ার ভাইয়া ইজি। মাসুম লিখেছে হুম বুঝতে পারছি। নাজিবা লিখেছে ক্লিয়ার। শ্রাবণ লিখেছে ক্লিয়ার। ফুয়াদ লিখেছে আসি ভাই, থ্যাংক ইউ ফুয়াদ। ওকে, তাহলে আহসানুল্লাহ লিখেছে এত সুন্দর টেকনিশিয়ান যা বুঝার উপায় নাই। ওকে, তাহলে মোমো লিখেছে জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে লিখতে থাকো, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাই। তাহলে কি বলছে দেখো, এবার যে অঙ্কটা তোমাদেরকে করাবো, এই অঙ্কটা হলো ভেক্টর চ্যাপ্টারের সব থেকে বেশিবার আসা এমসিকিউ। আমাকে যদি কেউ তোরা প্রশ্ন করি যে ভাই ভেক্টর চ্যাপ্টারের কোন প্রশ্নটা ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি আসছিল কিংবা এইচএসসিতে সবচেয়ে বেশি আসছিল, আমি বলি এইটা প্রশ্ন এমন একটা প্রশ্ন যে প্রশ্নটা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, বোর্ড পরীক্ষা, মোটের ওপরে শুধুমাত্র ভর্তি পরীক্ষা আসছে 13 বার এবং বোর্ড পরীক্ষা সহ প্রায় 20-এরও বেশি বার, অর্থাৎ 20+ বার এই প্রশ্নটা আমাদের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে চলে আসছে। তাহলে চলেন আমরা একটু প্রশ্নটা সলভ করব। কি বলছে? বলছে এটাই যে দুটো সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত? তাহলে কি বলছে ভাইয়া? যে দুইটা সমমানের ভেক্টর মানে পি আর কিউ কি পরস্পর সমান, কারণ বলে দিছে কিন্তু তারা সমমানের ভেক্টর। বুঝতে পারছো? তাহলে পি আর কিউ পরস্পর সমান। এবার বলছে যে তাদের লব্ধির মানও কিন্তু এই ভেক্টরগুলোর মানেরই ভাইয়া সমান। তার মানে পি আর কিউ যদি সমান হয় তাহলে লব্ধিও তাদের কি হবে? সমান হবে। তাহলে তোমাকে প্রশ্ন করছে যে আলফার মান কত হইলে এই নাটকটা ঘটানো সম্ভব, সেই আলফার মান তোমাকে ভাইয়া বের করতে বলছে। এখন বলো তো ভাইয়া, আমরা যদি বের করি তাহলে যেহেতু ভাইয়া পি কিউ আর আর সমান, তাহলে আমরা কি লিখতে পারি? সেই বিখ্যাত সূত্র আর স্কয়ার ইজ ইকুয়াল কি লেখা যায়? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কি আলফা কজ আলফা আমরা লিখতেই পারি। ঠিক আছে ভাইয়া, এখন কথা হইতেছে যে এইখান থেকে দেখেন তো, যেহেতু পি কিউ আর আর পরস্পর সমান, তো ভাই আমি যদি আর এর জায়গায় পি বসাই কিংবা কিউ এর জায়গায় পি বসাই, যেহেতু তারা পরস্পর সমান,
তাহলে আমি যদি এই কাজটা করি তোমরা কি খুব মাইন্ড করবা, তোমরা কি কষ্ট পাবা? আশা করি কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটা কিন্তু প্রত্যেকের সমান। সুতরাং একজনের জায়গায় আরেকজনকে বসালে মানের কোনো পরিবর্তন আসবে না। আমি প্রত্যেককে পি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে কি লেখা যায়? পি স্কোয়ার ইজ ইকুয়াল পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস এই যে দেখো পি আর কিউ, যেহেতু এই প্রত্যেকটাকে আমি পি চিন্তা করতেছি, তাহলে পি আর পি গুণ হলে কত হবে? পি স্কোয়ার। তাহলে 2p স্কোয়ার কি আলফা? কজ আলফা। এখন বলেন তো ভাইয়া এখান থেকে কি লেখা যায়? তাহলে 2p স্কোয়ার, এখানে পি আর পি স্কোয়ার যোগ করলে কত হয়? 2p স্কোয়ার। আমরা যদি কমন নিয়ে নেই তাহলে এখানে থাকে 2p স্কোয়ার, এখানে থাকে 2p স্কোয়ার কজ আলফা। আমরা কি কমন নিতে পারি? আমরা কমন নিতে পারি 2p স্কোয়ার। কত পড়ে থাকে তাহলে বলো? 2p স্কোয়ার কমন নিলে 1 প্লাস কজ আলফা পড়ে থাকে। ভাইয়া বলেন এ পাশের গুণকে লাথি মেরে এ পাশে পাঠাই দিলে কি হবে? ভাগ। তাহলে কি লেখা যাবে ভাইয়া? 1 প্লাস cos alpha is equal p square divided by 2p square। বলো কে কারে খুন করে দিবে? তাহলে একটা বিরাট ফাটাফাটি হইব। তাহলে p square খুন হয়ে গেল, কত পড়ে থাকলো? হাফ। তাহলে বলো 1 প্লাস cos alpha মান কত? হাফ। তাহলে cos alpha মান কত লেখা যায়? cos alpha মান লেখা যায় হাফ মাইনাস 1। বলো তো হাফ থেকে ভাইয়া 1 কে বিয়োগ করলে কত হয়? মাইনাস হাফ। তাহলে cos alpha মান কত পাইলাম? মাইনাস হাফ। তাহলে আলফার মান কত ভাইয়া? আলফার মান হলো cos ইনভার্স মাইনাস হাফ। বলেন তো ভাইয়া cos কত ডিগ্রি মান মাইনাস হাফ? 120। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হলো 120। এবং তোমরা এটা মুখস্থ রাখবা, বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নিবা তারা এই মানটাকে মুখস্থ রাখবা। এভাবে মুখস্থ রাখবা যে ভাইয়া দুটো সমান মানের ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, আমি আবারও বলছি, দুটো সমান মানের ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি তাদের মানেরই সমান হয়। এটা কিন্তু ভালো মতো মাথায় রাখবা। আমি আবারও বলছি, দুটো সমান মানের ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি তাদের মানের কি হয় ভাইয়া? তাদের মানের সমান হয়। মাইন্ড ইট। আশা করি বুঝতে পারছো। এটা মেডিকেলের জন্য মুখস্থ রাখার চেষ্টা করবা। তাহলে বলো তো ভাইয়া একটা ভেক্টরের মান 5 আর একটা ভেক্টরের মানও 5 এবং তারা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে তাদের লব্ধির মান কত হবে? তাহলে ভাই বলেন তো কত হবে? হ্যাঁ, তোমরা যেটা চিন্তা করছো সেটাই, 5 হবে। কারণ আমরা জানি দুইটা ভেক্টর 5 5 দুইটার মান সমান, তারা যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি হবে কি? তাদের মানেরই সমান হয়ে যাবে। বুঝতে পারছো ভাইয়া? এবং এই যে প্রশ্নটা বললাম, এই প্রশ্নটা কিন্তু কুয়েট ভর্তি পরীক্ষাতে এসেছিল, 5 মার্কসের একটা এমসিকিউ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এটা, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা বের করতে পারবা। এবার কি বলছে? এবার বলছে যে দুইটা ভেক্টর রাশির প্রত্যেকের মান 7 একক, এরা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, একই সাথে কোনো বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে এদের লব্ধির মান কত হবে? তাহলে ভাইয়া এটাকে আমারে করানো লাগবে? বল, করানো লাগবে? আমার মনে হয় না লাগবে। এটা যদি আমার করানো লাগে তাহলে আমার কচু গাছে ফাঁস দিয়ে এখন মরে যাইতে হবে। ঠিক আছে, একটু আগেই বলছি কিন্তু ভাইয়া। তাহলে বলেন এটার অ্যান্সার কত হবে? ধিপধাপ কমেন্ট দিয়ে জানাবেন এটার অ্যান্সার কত হবে। ধিপধাপ কমেন্ট দিয়ে জানাও এটার অ্যান্সার কত হবে। তাহলে অ্যান্সার কত জানাও? তাহলে অ্যান্সার কত হবে জানাবা, বলো। তাহলে অ্যান্সার হবে 7 7 7। সবাই লিখেছে 7, সাবাস। তাহলে CR7 নাকি? তাহলে অ্যান্সার হবে 7। বুঝতে পেরেছো? তাহলে আশা করি এতটুকু বুঝাইতে পারছি। ওকে, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে কোনো সমস্যা নাই, তাহলে এটার অ্যান্সার হবে 7। তাহলে চলো এবার আমরা পরের কনসেপ্টের দিকে চলে যাই। তো এই কনসেপ্ট করানোর আগে যেহেতু আমি তোমাদেরকে পড়ালাম 120 ডিগ্রি হইলে পরস্পর কি হয়? সমান হয়। আর দুইটা প্রশ্ন এখান থেকে আসে, আমি ওই দুইটা প্রশ্ন একটু তোমাদেরকে এক্সট্রা করে অ্যাড করে দিচ্ছি। সেটা হলো এই দুইটা ধরো সমান মানের ভেক্টর, মানে পি আর কিউ পরস্পর সমান। এখন যদি তারা পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধির সাথে মূল ভেক্টরের সম্পর্ক নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন আসতে পারে, মানে লব্ধি মূল ভেক্টরের কত গুণ হবে? দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, সেই সম্পর্কটা বের করতে বলে। তো ভাইয়া বলেন তো আলফা যদি 60 ডিগ্রি হয় তো আমরা কি লিখতে পারি? যে আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কি কিউ স্কোয়ার। কিন্তু কিউ আর পি যেহেতু পরস্পর সমান, তাহলে এখানেও আমি কি লিখবো? পি স্কোয়ারই লিখবো। তাহলে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ, কিন্তু কিউ বলতে কে? পি। তাহলে পি আর পি গুণ হলে কি হবে? পি স্কোয়ার। কস কত ডিগ্রি ভাইয়া? cos 60 ডিগ্রি। বুঝতে পারছো আশা করি কি ঘটনা ঘটাইছি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা। ঠিক আছে, এবার বলো তো ভাইয়া এখান থেকে মান কত আসে? পি স্কোয়ার যোগ করলে কয়টা পি স্কোয়ার হয়? 2টা পি স্কোয়ার প্লাস এখানে 2p স্কোয়ার আর cos 60 মান হলো হাফ, এই দুই খুন হয়ে গেল। তাহলে বলেন তো কয়টা পি স্কোয়ার থাকে ভাইয়া? 3টা পি স্কোয়ার থাকে। তাহলে আমরা লিখতে পারি 3p স্কোয়ার। তাহলে এখানে মান হিসাব নিকাশ করলে কত আসে? √3p। বুঝতে পারছো? তার মানে এটা মনে রাখবা যে যদি কখনো দুইটা সমান মানের ভেক্টর পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি হবে মূল ভেক্টরের √3 গুণ। আমি কি বলছি? যদি কখনো দুইটা সমান মানের ভেক্টর
পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি হবে মূল ভেক্টরের √3 গুণ। আর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে কি হয়? সমান হয়। একটু আগেই কিন্তু পড়াইছি, ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার দেখো তো, যদি দুইটা সমান মানের ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধির সাথে মূল ভেক্টরের সম্পর্ক কত হবে? তাহলে এবার আপনারা বলেন তো ভাইয়া, কি লেখা যাবে? আমরা জানি r = কি √p² প্লাস q²। তো p q তো সমান, এখানে আমি আবারও লিখতেছি p², তাহলে p² প্লাস p² প্লাস 2pq cos 90। বলেন তো ভাইয়া cos 90 এর মান কত? cos 90 এর মান ঘোড়ার আন্ডা 0। তাহলে বলেন এটা r সমান কি লেখা যাবে? এই টুকটাম কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে কয়টা p² পড়ে থাকবে ভাইয়া? দুইটা p²। তাহলে কি লেখা যাবে? 2p²। তাহলে r সমান কি বলা যাবে? √2p। এটাও খুব সুন্দর করে মুখস্থ রাখবা। এই তিনটা মান 120 এর জন্য কত হবে, 60 এর জন্য কত হবে, 90 এর জন্য কত হবে, খুব সুন্দর করে মনে রাখবা। তাহলে বলো তো, সমান মানের ভেক্টর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি হয় কি? মূল ভেক্টরের মানের সমান। আর 120 ডিগ্রি কোণে ক্রিয়া না করে যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি হয় মূল ভেক্টরের √3 গুণ। আর যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে লব্ধি হয় মূল ভেক্টরের √3 গুণ। ঠিক আছে? 90 এর জন্য √2, 60 এর জন্য √3 আর 120 এর জন্য সমান। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে কোনো সমস্যা থাকার কথা না, এবং এই তিনটা মনে রাখবে, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলো তো আমরা পরের অঙ্কটাতে যাই। কি বলছে? যে দুইটা দিক রাশির প্রত্যেকটির মান 10 একক। এবার তোমরা অ্যান্সার করবা, এটা তোমাদের জন্য এই প্রশ্নটা, কিন্তু কমেন্টে সবাই ধীপধাপ অ্যান্সার দিয়ে দাও। দুইটা দিক রাশির প্রত্যেকটির মান 10 একক, এদের লব্ধির মান 10√2। কত ভাইয়া? 10√2। একক হলে তাদের মধ্যবর্তী কোণ কত? বল, আমারে পড়ন লাগবে? জীবনেও লাগবে না। বল তোর অ্যান্সার কত হবে? বল। যেহেতু সমান মানের ভেক্টর 10 এবং লব্ধি হলো তাদের মানের কত গুণ? √2 গুণ। তাহলে বলো তো আলফা কত হইলে √2 গুণ হয়? আরে বোকা, 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ভেক্টরের মধ্যবর্তী কোণ 90। বলো বুঝতে পারছো কিনা? আমি করে দিলাম, যদিও তোমাদের করার কথা, কিন্তু বুঝতে পারছো কিনা কমেন্ট সেকশনে জানাবা। তাহলে বুঝতে পারছো কিনা কমেন্ট সেকশনে জানাবা, দ্রুত জানাও। বলো বুঝতে পারছো কিনা? তাহলে একটু কমেন্ট সেকশনে জানাই দিবা। তাহলে 90 ডিগ্রি। ওকে, জিম লিখেছে 90, সবাই লিখতেছে 90। সাবাস, তাহলে লিখতে থাকো 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, আশা করি কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। 90 ডিগ্রি। মাসুম লিখেছে 90, সবাই কমেন্ট দিতে থাকো। কয়েকজন খালি দেখতে পাচ্ছি। তাহলে অন্তহীন শিশির লিখেছে বুঝতে পারছি, তুষি লিখেছে বুঝছি ভাইয়া। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে যাব। চলো তাহলে এবার আমরা আমাদের পরের ম্যাথের দিকে যাব। কি বলছে বলো? বলছে এটা যে 7 এবং 5 মানের দুইটা সদিক রাশির যোগফলের মান 2 একক, তাদের মধ্যবর্তী কোণের মান কত? তার মানে সোজা বাংলা কথা, দুইটা ভেক্টর, একটা হলো 7 আর 5, তাদেরকে যোগ করলে অ্যান্সার হচ্ছে কত? যোগ করলে অ্যান্সার হচ্ছে 2। তাদের মধ্যবর্তী কোণের মান কত? এবার আমি তোমাদেরকে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। তো ভাইয়া বলো তো, আমি গত ক্লাসেও কিন্তু এটা দেখাইছি তোমাদেরকে, আজকে আরেকটু দেখাই দিচ্ছি এমসিকিউ এর জন্য। তো ভাইয়া তোমরা জানো আর এর সূত্র হলো √p² প্লাস q² প্লাস 2pq। কি আলফা? cos আলফা। এখন বলো তো, এই pq তো ফিক্সড ভ্যালু, তাই না? তাহলে আমি যদি cos আলফার মানকে ম্যাক্সিমাম করতে পারি, তাহলে বলো তো আর এর মান কি হবে? ম্যাক্সিমাম। এবং cos আলফাকে আমরা যদি মিনিমাম করতে পারি তাহলে আর এর মান হবে মিনিমাম। তাহলে বলো তো ভাইয়া cos আলফার ম্যাক্সিমাম মান কত? তোমরা জানো cos আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে +1। তাহলে কি লেখা যায়? p² প্লাস q² প্লাস 2pq ইন্টু 1। তাহলে দেখো ইতিহাসের বিখ্যাত সূত্র কি? a² প্লাস 2ab প্লাস b²। তাহলে কি লেখা যায়? a প্লাস b অল স্কোয়ার। গতদিনেও পড়াইছি, আজকে ওই জন্য ডিটেল বলতেছে না। a প্লাস বি অল স্কোয়ার, এর স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে আর ম্যাক্স সমান কি বলা যায়? আর ম্যাক্স সমান বলা যায় পি প্লাস কিউ। বুঝতে পারছো? পি প্লাস কিউ। তার মানে লব্ধির সর্বোচ্চ মান হলো ভেক্টর দুইটা নর্মাল কি ফলের সমান? যোগফলের সমান। এখন বলো তো, লব্ধির সর্বোচ্চ মান যদি দুইটা ভেক্টরের যোগফলের সমান হয়, তাহলে বলো তো এখানে cos আলফার মান কত বসিয়ে আমরা এটা পাইছি? cos আলফার মান 1 বসিয়ে পাইছি। cos কত ডিগ্রির মান 1 বলো তো? cos 0 ডিগ্রির মান 1। তার মানে এখানে আলফার ভ্যালু ছিল কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে ভেক্টর দুইটা কেমন দিকে ক্রিয়া করতেছিল ভাইয়া? ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করতেছিল। তাহলে এমসিকিউর জন্য এটা মুখস্থ রাখবেন যে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, আমি আবারও বলছি, দুইটা ভেক্টর একই দিকে যদি ক্রিয়া করে তাহলে লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যায়, এবং সেই সর্বোচ্চ মানটা হচ্ছে দুইটা ভেক্টরের যোগফলের মানের সমান। এবার বলেন তো ভাইয়া, যদি আমরা আর মিনিমাম পাইতে চাই, তাহলে আর মিনিমাম পাইতে গেলে আমাকে এই cos আলফাকে কি করতে হবে? মিনিমাম করতে হবে। সিম্পল। তাহলে cos আলফার মিনিমাম মান কত? তোমরা জানো -1। কিন্তু ভাইয়া cos আলফার ম্যাক্সিমাম মান হলো +1, মিনিমাম মান হলো -1। তাহলে আমি যদি এখানে বসাই দেই 2pq ইনটু
-1, তাহলে আমি আর কি পাবো, ম্যাক্সিমাম না মিনিমাম পাবো। তাহলে এখন বলেন তো কার সূত্র পড়ে ভাইয়া, এখান থেকে a মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস a মাইনাস b অল স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে p মাইনাস কিউ অল স্কোয়ারের সূত্র পড়ে গেল। এরপরে স্কোয়ারের রুট ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর মিনিমাম কি হবে, পি ডিফারেন্স কিউ, মানে পি আর কিউ এর কি ফল, বিয়োগফল। আশা করি বুঝতে পারছো। যেহেতু এখানে জানি না পি বড় নাকি কিউ বড়, এই কারণে চিহ্নটা কি দিছি, ডিফারেন্স। মানে সোজা কথা, লব্ধির সর্বনিম্ন মান হলো দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান। মনে রাখবা, লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে দুইটা ভেক্টরের যোগফলের সমান, সর্বনিম্ন মান হলো দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান। এখন বলেন তো এই আলফার মান কত বসিয়ে পাইছেন ভাইয়া, কজ আলফার মান -1 বসিয়ে পাইছেন। তাহলে কজ আলফার মান যদি ভাইয়া -1 হয়, তাহলে বলেন তো কস কত ডিগ্রির মান -1, 180। আর কজ 180 মানে কি, ভেক্টর দুইটা কেমন দিকে ক্রিয়া করতেছিল, ভেক্টর দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছিল। তাহলে কি শিখলাম এটাই যে ভাইয়া দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যায়, এবং সেই সর্বোচ্চ মানটা হচ্ছে ভেক্টর দুইটা যোগফলের সমান, এবং দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধির সর্বনিম্ন মান পাওয়া যায়, এবং সেই সর্বনিম্ন মানটা হলো ভেক্টর দুইটার বিয়োগফলের মানের সমান। আশা করি বুঝতে পারছো। এবার চলো আমি একটু দেখাই তোমাদেরকে এই প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা বলছে যে 7 এবং 5 মানের দুইটা সদিক রাশির যোগফলের মান 2। তাহলে বুঝো 7 আর 5 2, তাহলে বলো তো 7কে আর 5কে যদি আমি বিয়োগ করে দেই তাহলেই তো 2 পাওয়া যায়, তাই না ভাইয়া? তাহলে 2 পাওয়া যায়, তাহলে বলেন তো এই যে লব্ধি হলো তাদের কি ফলের সমান ভাইয়া, বিয়োগ ফলের সমান। সো লব্ধি যদি তাদের বিয়োগ ফলের সমান হয়, তাহলে বলেন আলফার মান কত ডিগ্রি, এই যে এখানেই তো লিখে রাখছি রে ভাইয়া 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হলো ডি 180 ডিগ্রি। ধিপ ধাপ কমেন্ট দিতে থাকো, লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের কনসেপ্ট বুঝতে পারছো কিনা। ধিপ ধাপ কমেন্ট দিতে থাকো, লব্ধির সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানের কনসেপ্ট বুঝতে পারছো কিনা। কি মনে রাখবা এটাই যে ভাইয়া দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যায়, এবং দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধির সর্বনিম্ন মান পাওয়া যায়, এবং সর্বোচ্চ মানটা হলো দুইটা ভেক্টরের যোগফলের সমান, এবং সর্বনিম্ন মান হলো দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান। আশা করি বুঝতে পারছো। একটু পরে আমি আরো এমসিকিউ সলভ করাবো, এখান থেকে কাজে লাগবে। সুন্দর করে কমেন্ট দিয়ে দাও বুঝতে পারছো কিনা, এই প্রশ্ন বুঝতে পারছো কিনা, এবং এই কনসেপ্ট ক্লিয়ার কিনা। দ্রুত কমেন্ট দাও। অন্তহীন শিশির লিখেছে জি ভাইয়া বুঝতে পেরেছি, বৃষ্টি লিখেছে বুঝতে পেরেছি। ওকে, সবাই কমেন্ট দে, সবাই যারা ক্লাস করতেছিস সবাই কমেন্ট দিবি, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বুঝাইতে পারছি। এবার চলো আমরা পরের কোশ্চেনের দিকে চলে যাই। এখানে পরের কোশ্চেন কি বলছে, যে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 25 একক এবং সর্বনিম্ন মান ভাইয়া 7 একক। বলছে ভেক্টর দুইটার মান কত। সিম্পল প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, বোর্ড পরীক্ষাতেও আসছিল ভাইয়া একবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবার আসছিল। তাহলে চলেন তো প্রশ্নটাতে কি বলছে, দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 25, তার মানে লব্ধির সর্বোচ্চ মান হয় তাদের কি ফলের সমান, আরে যোগ ফলের সমান রে ভাইয়া। তাহলে বলো যদি ভেক্টর দুইটা পি আর কিউ হয়, তাহলে পি প্লাস কিউ এর মান কত বলছে, পি প্লাস কিউ এর মান বলছে 25। এখন বলেন দুইটা ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান তাদের কি ফলের সমান হয়, বিয়োগ ফলের সমান, সেটা কত 7। তো আমরা ধরে নেই পি বড়, তাহলে সূত্র কি হবে বলতো, পি মাইনাস কিউ না কিউ মাইনাস পি, যেহেতু পি বড় তাহলে পি মাইনাস কিউ। এই পি মাইনাস কিউ এর মান কত বলছে, পি মাইনাস কিউ এর মান বলছে 7। এখন বলেন ভেক্টর দুইটা বের করতে বলছে না, পি আর কিউ। দেখো তো তুমি দুইটা সমীকরণ জানো, অজানা চলক দুইটা পি আর কিউ, আরামসে সমাধান করলে বের করতে পারবা। দুইটাকে জাস্ট যোগ করে দাও, এই এক আর 2 নম্বর সমীকরণকে যোগ করে দাও তো ভাইয়া কি আসে দেখো তো। আমি যদি একার দিকে যোগ করে দেই, কিউ কিউ ক্যান্সেল, তাহলে 2p সমান কি লেখা যায় 25, আর 7 কত হয় তাহলে 32। তাহলে অতএব পি সমান কি লেখা যায়, 32/2 সমান কত ভাইয়া, 32/2 সমান হলো 16। তার মানে পি এর মান কত 16। এবার যদি আমি কিউ বের করি, তো প্রথম সমীকরণটাই চিন্তা করো তো, পি প্লাস কিউ ইজ ইকুয়াল কত 25। তা ভাইয়া বলো তো পি এর মান যদি 16 হয়, তাহলে 16 সাথে কত যোগ করলে 25 পাওয়া যায়, এত কাহিনী বাদ নাটক বাদ ডিরেক্ট বলবা। তাহলে পি এর সাথে কত যোগ করলে, এখানে 16 সাথে কত যোগ করলে 25 পাওয়া যায়, তাহলে এটা যদি 16 হয় প্লাস কিউ ইজ ইকুয়াল 25, তাহলে কিউ আরামসে কত 9। বুঝতে পারছো, 25 - 16 9। তার মানে পি এর মান হলো কত ভাইয়া, পি এর মান হলো 16, কিউ এর মান হলো 9, এবং তাদেরকে যদি আমরা লব্ধির সর্বোচ্চ মান হিসেবে যোগ করি তাহলে পাবো 25, আর দেখো দুটাকে বিয়োগ করলে পাবো 7। তাহলে কমেন্ট সেকশনে জানাবা প্রশ্ন বুঝতে পারছো কিনা। তাহলে প্রশ্ন বুঝতে পারছো কিনা আমাকে জানাবা। তাহলে দ্রুত কমেন্ট দিতে থাকো, জানাও। তাহলে ততক্ষণে আমরা আরেকটা প্রশ্ন দেখে ফেলি। তাহলে কি বলছে, যে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 28 এবং সর্বনিম্ন মান 4। তাহলে দেখেন সর্বোচ্চ 28 সর্বনিম্ন 4, রাশি দুটো পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকলে বা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান বের করতে বলছে। বুঝতে পারছো ভাইয়া? তার মানে যে দুইটা ভেক্টর আছে সেই দুইটা ভেক্টর কিন্তু পরস্পর লম্বভাবে ক্রিয়া করতেছে, পি আর কিউ।
তখন তোমাকে বলছে তাদের লব্ধি কত। তো লব্ধি মানে কি? সামান্তরিকের কর্ণ, তার মানে এই লব্ধিটা বের করতে হবে আর। এখন বলেন তোমাকে যদি আর বের করতে হয়, যেহেতু আলফা 90, তাহলে আর ইজ ইকুয়াল কি বলা যাবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে বাদ বাকি টার্ম কি থাকবে না নাই হয়ে যাবে? যেহেতু আলফার মান 90, তাহলে 2pq cos 90 এর মান কত হয়ে যাবে ভাইয়া? 0 হয়ে যাবে। এখন বলো তো ভাইয়া, যদি 0 হয়ে যায়, এখান থেকে আমাকে যদি আর বের করতে হয়, তাহলে আমাকে অবশ্যই কার মান জানা লাগবে আগে? পি এর মান, কিউ এর মান। তাহলে আমাদের প্রথম কাজ হলো আগে কারে খুঁজে বাইর করা ভাইয়া? পি আর কিউ রে খুঁজে বাইর করা। আর পি আর কিউ খুঁজে বাইর করার জন্য দেখো সুন্দর ডাটা দেওয়া আছে যে সর্বোচ্চ মান হলো 28 আর সর্বনিম্ন মান হলো 4। এখন কি বলা যায় বলো? যে ভাইয়া পি প্লাস কিউ ইজ ইকুয়াল কত? 28 আর পি মাইনাস কিউ ইজ ইকুয়াল কত ভাইয়া? 4। দুইটাকে যোগ করেন, একটু আগেই তো শেখাইলাম আগের অঙ্কটাতে। কিউ কিউ ক্যান্সেল, তাহলে 2p ইজ ইকুয়াল কত বলা যায়? 32। অতএব পি সমান কত ভাইয়া? পি সমান হলো 16। বুঝতে পারছো? এখন বলো কিউ সমান কত হবে? 16 এর সাথে কত যোগ করলে 28 হয় রে ভাইয়া? পাগলাও বুঝে। কত রে ভাইয়া? 12। তাহলে অ্যান্সার হলো 12। তাহলে পি এর মান হলো 16, কিউ এর মান হলো 12। তাহলে আর সমান কত লেখা যাবে ভাইয়া? আর সমান লেখা যাবে রুট ওভার 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে যত আসবে ততই হচ্ছে অ্যান্সার। তাহলে বলেন তো, দেখেন তো কত আসে অ্যান্সার। তাহলে আমরা একটু অ্যান্সারটা বের করে দেখবো যে এটার অ্যান্সার কত আসে। তাহলে রুট ওভার 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। ওকে, তাহলে অ্যান্সার হলো 20। তাহলে দেখেন তো ভাইয়া, আমাদের এখানে অ্যান্সার আসে না নাই? অবশ্যই আছে, বি। তাহলে অ্যান্সার হলো 20। তাহলে এই অঙ্কটা জানাও তো আমাকে, বুঝতে পারছো কিনা? দারুণ একটা অঙ্ক ছিল। এরকম অঙ্ক বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য। দ্রুত কমেন্ট দিয়ে আমাকে জানাবা বুঝতে পারছো কিনা। দ্রুত কমেন্ট সেকশনে জানাও বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে দ্রুত কমেন্ট সেকশনে জানাও বুঝতে পারছো কিনা। তাহলে রফিক লিখেছে 20, তাহলে মেহরাব লিখেছে 20। ওকে, তাহলে মারিয়া লিখেছে 20, তাহলে সুবর্ণা লিখেছে ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে তিন্নি লিখেছে 20। তাহলে বল সবাই বুঝতে পারছিস? ওকে, পপু লিখেছে বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। মাসুম লিখেছে 20, তাহলে শ্রাবণ লিখেছে 20। ঠিক আছে, তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাসিফ লিখেছে বি, হ্যাঁ ভাইয়া বি ইজ দ্য রাইট আনসার। বৃষ্টি লিখেছে বুঝতে পারছি, মাহি লিখেছে 20। ওকে, থ্যাংক ইউ সবাইকে যারা লিখেছো, সবাইকে ধন্যবাদ। এবার আমাদের পরের প্রশ্নে যাব। তো আমাদের লব্ধি রিলেটেড মোটামুটি এইরকমই প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। তো এবার আমি যে কথাবার্তা বলবো সেটা হলো আমাদের টপিক 2 নিয়ে বা টাইপ 2 নিয়ে। এবং এই টাইপ 2 তে আমরা কোন কোন টপিক কভার করব? আমরা কভার করব অবস্থান ভেক্টর এবং ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণ। এবং এই টপিকগুলো থেকে কত টাইপের প্রশ্ন আসতে পারে আমি মোটামুটি সবগুলোই দেখানোর চেষ্টা করব একটা একটা করে। তো ভাইয়া, প্রথমে অবস্থান ভেক্টর কাকে বলে আমি একটু এটার বেসিক তোমাদের ক্লিয়ার করতে চাই। তো ধরো এটা হলো এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, এটা হলো ভাইয়া ওয়াই অক্ষ। এখন ধরো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর নাম হলো পি। বুঝতে পারছো? তাহলে এই বিন্দুটা যদি পি হয়, তাহলে অবস্থান ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টর হলো মূল বিন্দু হতে কোন বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করি তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। অর্থাৎ আমরা যদি পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে চাই, তাহলে এই ঘর থেকে আমাদের কি করা লাগবে? আমাদের এখান থেকে এই যেটা আমাদের কি করা লাগবে ভাইয়া? যোগ করা লাগবে। তাহলে এখান থেকে আমি যদি এটা যোগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা হলো এই পি বিন্দুর কি ভেক্টর? অবস্থান ভেক্টর। বুঝতে পারছো? তাহলে এটা হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখানে যদি আমি বলি ওপি, এই ওপি হলো কোন ভেক্টর? পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন বলো তো, সাপোজ এখান থেকে এই পি বিন্দুর স্থানাঙ্ক ধরো 3,4, তার মানে এই পি বিন্দুতে যাইতে যে আপনাকে এক্স অক্ষ বরাবর আগাইতে হয়েছে 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর যাইতে হয়েছে কয় ঘর? 4 ঘর। তাহলে এক্স অক্ষকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? আই ক্যাপ দ্বারা প্রকাশ করি, আর ওয়াই অক্ষকে প্রকাশ করি জে ক্যাপ দ্বারা। তাহলে ওপি ভেক্টরটাকে কি বলা যাবে? 3 আই ক্যাপ প্লাস 4 জি ক্যাপ। তাহলে এভাবেই মূলত অবস্থান ভেক্টর আসে। কিন্তু আমি তো এখানে দ্বিমাত্রিক অবস্থা দেখাইলাম, তাই না? দ্বিমাত্রিক ক্ষেত্রে দেখাইলাম, কিন্তু আমাদের রিয়েল লাইফ কয় ডাইমেনশনাল বলেন তো? 3 ডাইমেনশনাল। তার মানে ধরো আমি যদি রিয়েল লাইফের এক্সিস আঁকাই, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্কের অক্ষ আঁকাই, তাহলে ধরো এক্স, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ, এবং এখানে একটা বিন্দু আছে। তাহলে এই বিন্দুতে যাইতে গেলে আপনাকে কি ঘটনা ঘটাইতে হবে? শুরুতে এক্স অক্ষ বরাবর যাইতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর, তারপর জেড অক্ষ বরাবর যাইতে হবে। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কয়টা থাকবে? 3টা থাকবে। তার মানে ধরেন এই বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে বলো তো, এক্স অক্ষ বরাবর তুমি কয় ঘর গেছো? এক্স ঘর। তাহলে বলো তো, আমরা যদি এখন এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করি, তাহলে অবস্থান ভেক্টর কেমনে বের করব? যে মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করি তাকে ওই বিন্দুর কি ভেক্টর বলা হয়? অবস্থান ভেক্টর বলা হয়। তাহলে আমি যদি এটা পি বিন্দু ধরি, তাহলে এখানে ওপি ভেক্টরটাকে আমি কি বলতে পারবো বলো? ওপি ভেক্টরটাকে আমি বলতে পারবো এক্স আই প্লাস, যেহেতু ওয়াই অক্ষ বরাবর কয় ঘর গেছো, তাহলে ওয়াই অক্ষ বরাবর তুমি গেছো ওয়াই পরিমাণ একক, তাহলে আমি লিখতে পারবো ওয়াই জে প্লাস কি লেখা যাবে বলো তো? প্লাস লেখা যাবে জেড কে। এবং তোমরা সবাই শিখে আসছো যে যদি আমাকে এই ওপি ভেক্টরের মান বের করতে হয়, ঠিক না,
যদি আমাকে মান বের করতে হয় তাহলে কি করতে হবে মনে রাখবা, অবস্থান ভেক্টরের মান বের করতে গেলে কিছু করতে হয় না ভাইয়া, খালি আই যে কে এর সামনে যে সহগগুলো আছে তাদেরকে বর্গ করে যোগ করে রুট করতে হয়। মানে আমরা লিখতে পারবো ওপি এর মান যদি চাই √x² প্লাস y² প্লাস z², যেহেতু তোমাদের লাস্টের দিকে, তো লাস্টের দিকে তো আর এগুলো ডিটেল বা এগুলো প্রমাণ করানো সম্ভব না, আমি শুধু এইটুকু দেখাই দিয়ে যাচ্ছি কারণ তোমরা এটা জানো সবাই, তাই না? তাহলে এর যদি আমাদের কোনো অবস্থান ভেক্টরের মান বের করতে হয় তাহলে এটার মান কত হবে, x² মানে i এর সহগের উপর বর্গ, j এর সহগের উপর বর্গ, k এর সহগের উপর বর্গ, তার উপরে কি রুট। কথা বলতে পারছি? ওকে, তাহলে এবার তাহলে ধরো তো আমি তোমাদেরকে একটা ভেক্টর দিয়ে দিলাম, ধরো এই ভেক্টরটারই মান আমরা বের করবো, যে ওপি এর মান বের করবো। তাহলে ওপি এর মান কত হবে, তাহলে এখানে i এর সহগ কত ভাইয়া 3 এখানে যে সহগ কত 4 তার মানে অ্যানসার কত, অ্যানসার হলো 5। তার মানে এই ভেক্টর রাশিটার মান কত একক, 5 একক। বুঝতে পারছো? তাহলে ওপি যে অবস্থান ভেক্টরটা ছিল পি বিন্দুর সেটার মান হলো 5 একক। তাহলে আশা করি অবস্থান ভেক্টর নিয়ে তোমাদের কারো কোনো ধরনের কোনো প্রশ্ন নাই। এবার যদি অবস্থান ভেক্টরের যোগ আসে, অবস্থান ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে সিম্পলি আমি যদি তোমাদেরকে দেখাই যে অবস্থান ভেক্টর কিভাবে যোগ করব আমরা, তাহলে ধরো আমাদের কাছে একটা অবস্থান ভেক্টর আছে, এটা হলো এ, কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টর এ। এই অবস্থান ভেক্টরটা হলো ধরো এখান থেকে আমাদের কি আছে 3i প্লাস 2j প্লাস k, ঠিক আছে? এবং ধরো বি একটা আমাদের অবস্থান ভেক্টর, এটা হলো i প্লাস 2j মাইনাস 3k। এখন আমাকে প্রশ্ন করা হইলো, আমি এখানে একটা এক্সট্রা করে প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, আমাকে প্রশ্ন করা হইলো, কি প্রশ্ন করা হইলো, আমাকে প্রশ্ন করা হইলো যে ভাইয়া এই যে এই দুইটা ভেক্টর যে অবস্থান ভেক্টর আছে তাদের যোগফল বা লব্ধির মান নির্ণয় করো। তাহলে আমি যদি তাদের যোগফল বা লব্ধির মান নির্ণয় করি তাহলে ধরো এই লব্ধি কত হবে, লব্ধি মানেই তো ভেক্টরের যোগফল, তাহলে আমরা তাদেরকে যোগ করব। এখন নর্মাল যেভাবে যোগ করো না ভাইয়া, অবস্থান ভেক্টরের যোগফল কিন্তু সেই রকমই, কোনো পার্থক্য নাই। দেখেন এখানে কয়টা এ আছে, 3টা i, আর এখানে কয়টা, একটা, তাহলে কয়টা i হবে ভাইয়া, 4টা i। এখন বলো তো এখানে আছে 2টা j, এখানে আছে 2টা j, কত হবে তাহলে 4j। এখানে বলেন তো -3k আর +k, তাহলে কত হবে -2k। বুঝতে পারছো? তাহলে এখন যদি তোমাকে বলে যে এই দুইটা ভেক্টরের যোগফলের যে লব্ধি সেই লব্ধির মানটা নির্ণয় করো, তাহলে আমাকে যদি মান বের করতে বলা হয় লব্ধির মান, তাহলে মান মানে কি একটু আগে শেখাইছি, তাহলে মান মানে কি ভাইয়া √, কি সহগগুলার বর্গের কি যোগফলের বর্গমূল, তাহলে 4² প্লাস 2²। এখানে মনে রাখবা ভাইয়া যদি এখানে চিহ্ন মাইনাসও হয়, এখানকার চিহ্ন কিন্তু মাইনাস হবে না, এখানকার চিহ্ন সবসময় প্লাস হবে। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত এরকম, যে অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত যে এখান থেকে -2 এর উপর স্কোয়ার, তো -2 এর উপর স্কোয়ার দিলেও কি হয় বলো তো, প্লাসই তো হয় নাকি? তো এই জন্য এখানে মাইনাস থাকুক কিংবা প্লাস থাকুক এখানকার মাঝখানে চিহ্ন কি হবে, প্লাসই হবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে অবস্থান ভেক্টরের লব্ধি কিভাবে বের করতে হয় বা যোগফল এবং যোগফলের মান কিভাবে বের করতে হয় সেটা আশা করি বোঝাইতে পারছি। এবার একটু একক ভেক্টর নিয়ে কথাবার্তা বলতে চাই। একক ভেক্টর কাকে বলে বলেন তো ভাইয়া, একক ভেক্টর কাকে বলে? সেই আদিকাল থেকে পড়ে আসতেছো যে ভেক্টরের মান এক তাকে ভাইয়া কত কি ভেক্টর বলে, একক ভেক্টর বলে। এখন যদি আমাকে এখান থেকেই প্রশ্ন করা হয় যে যে এই যে এ আর বি যে আছে, এই এ আর বি এর যে লব্ধি সেই লব্ধির একক ভেক্টরটা নির্ণয় করো, লব্ধির একক ভেক্টর নির্ণয় করো। তো ভাইয়া বলো তো একক ভেক্টর কেমনে পাওয়া যায়? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কিন্তু ভাইয়া একক ভেক্টর পাওয়া যায়, এটা মাথায় রাখবেন। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে আমি যদি লব্ধির একক ভেক্টর বের করতে চাই তাহলে একক ভেক্টরকে আমরা ইটে হেড দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি করব, আমরা এই a প্লাস বি যে ভেক্টরটা আছে লব্ধিটা, এই ভাইয়া বলেন তো এখানে a প্লাস বি আসলে কয়টা ভেক্টর? এটা কিন্তু দুইটা ভেক্টর না, এটা তোমরা সবাই কমন একটা ভুল করে ফেলো যে ভাইয়া a প্লাস বি মনে হয় দুইটা ভেক্টর। ওরে বলদের দল, এটা দুইটা ভেক্টর না, এটা একটা ভেক্টর। এই দুইটা জিনিসের যোগফল ভাইয়া 2 আর 3, দুইটা সংখ্যা তাদের যোগফল কত 5। তাহলে 2 আর 3 এটা কি দুইটা সংখ্যা না একটা সংখ্যা? একটা সংখ্যা কিন্তু, ঠিক আছে? তাহলে a আর b মানে দুইটা ভেক্টরের যোগফল, এটা অবশ্যই একটা ভেক্টর। বুঝতে পারছো? আর এই ভেক্টরটাকেই আমি যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে আমি পাই যাব এই লব্ধির একক ভেক্টর। তাহলে বলেন তো আমাদের একক ভেক্টরটা কত হবে? এটা হেড ইজ ইকুয়াল লেখা যাবে a প্লাস বি ভেক্টরটা কত, তাহলে 4i প্লাস কত 4j তারপর কি -2k, আর তার যে মান পাইছি সেই মানটা কত বলেন? 16 16 32, 32 আর 4 36। তাহলে 36 মানে কত বলো তো ভাইয়া? 36 মানে হলো √36 মানে কত 6। তার মানে আমি যদি তার 6 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি একক ভেক্টর পেয়ে যাব। তার মানে একক ভেক্টর কেমনে বের করে? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে একক ভেক্টর বের করা হয়। তাহলে তোমাকে যদি কোনো একটা ভেক্টর দিয়ে বলা হয় বা কোনো এরকম অবস্থান ভেক্টর দুইটা দিয়ে বলা হয় যে এখানে লব্ধির একক ভেক্টর নির্ণয় করো, তাহলে তুমি একে তাকে যোগ করবা, যোগ করে কি করবা, যে লব্ধিটা পাবা সেই লব্ধিটাকে তার মান দ্বারা ভাগ করলে তুমি কিন্তু এই লব্ধির একক ভেক্টর নির্ণয় করতে পারবা। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার চলো তো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাই। তাহলে আমরা পরের কনসেপ্টের দিকে কি পড়তেছি? আমরা পড়তেছি
যে এবার আমরা একটু ভেক্টরের গুণ নিয়ে কথাবার্তা বলতে চাই। তো শুরুতেই আমরা সবাই জানি ভেক্টরের গুণ কত প্রকার। আমি তোমাদের অবস্থান ভেক্টরের একটা আইডিয়া দিয়ে দিলাম, যোগ কিভাবে করতে হবে। আর বিয়োগের বেলায় কি হবে ভাইয়া? বিয়োগের বেলায় কিন্তু খালি এই নরমালি 3i থেকে i কি করবেন, বিয়োগ করবেন। মানে যোগ বিয়োগ নরমাল যেভাবে করেন অবস্থান ভেক্টরের যোগ বিয়োগ ঠিক সেইভাবেই করতে হবে। তো আমি তো তোমাদেরকে যোগটা দেখাইলাম, তাহলে বিয়োগটাও কিন্তু ঠিক ওভাবেই করবা। যদি সামনে আমরা পেয়ে যাই তাহলে আমি আরো তোমাদেরকে কড়াই কড়াই দেখাই দিব, ঠিক আছে? এবার চলো আমরা আমাদের ভেক্টরের গুণ টপিকটার দিকে চলে যাব। তো ভাইয়া বলেন ভেক্টরের গুণ কত প্রকার? আমরা সবাই জানি ভাইয়া ভেক্টরের গুণ দুই প্রকার, একটাকে বলি আমরা ডট গুণ, একটাকে বলি আমরা ক্রস গুণ। সো দুইটা ভেক্টরের গুণফল মনে রাখবেন, দুইটা ভেক্টরকে যোগ করলে যে যোগফলটা আসবে সেটা সবসময় কিন্তু ভাইয়া ভেক্টর রাশি হবে। দুটো ভেক্টরকে বিয়োগ করলে যে বিয়োগফলটা আসবে সেটাও কিন্তু সবসময় ভেক্টর রাশি হবে। কিন্তু 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 যদি দুটো ভেক্টরকে আপনি গুণ করেন তাহলে এই গুণফলটা মোস্ট প্রবাবলি স্কেলারও আসতে পারে অথবা ভেক্টরও আসতে পারে। তাহলে ভেক্টরের গুণ কয় টাইপের হইতে পারে? দুই টাইপের। তাহলে যদি দুইটা ভেক্টরের গুণফল স্কেলার রাশি হয় তখন তাকে আমরা বলবো এক ধরনের গুণ, আর যদি দুইটা ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি হয় তখন আমরা তাকে বলবো আরেক ধরনের গুণ। দুইটা ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি হইলে তাকে আমরা বলি ডট গুণ বা স্কেলার গুণ, এবং দুইটা ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি হইলে তখন আমরা তাকে বলি ক্রস গুণ। তো ভাইয়া বলেন তো আমরা যদি গুণ করি ডট গুণ, শুরুতে আমরা ডট গুণ শিখবো। তাহলে দেখো তো, ধরো এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এবং এদের মধ্যবর্তী যে কোণ সেই কোণটা হলো থিটা। তাহলে যদি থিটা হয় তাহলে এই যে আমরা যদি এ আর বি কে ডট গুণ করি যে এ ডট বি, তখন কি লেখা হয়? সবাই জানো এর মান এ বি ইন্টু কি থিটা, কস থিটা। এটাই হলো মূলত ডট গুণের সূত্র। তোমরা সবাই জানো যে এ ডট বি সমান লেখা হয় কি? এ বি কস থিটা। এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? না জানলেও আপাতত একটু মুখস্থ করে রাখো। বলো অবস্থান ভেক্টর সম্পর্কে তোমাদের যে আইডিয়া দিলাম সেটা কি তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট দিয়ে জানাবা। অবস্থান ভেক্টরের যে পড়াশোনাটা করাইলাম সেটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা? অবস্থান ভেক্টর যে পড়ালাম সেটা নিয়ে একটু আমাকে কমেন্ট দিয়ে জানাও। ওকে, তাহলে সময় লেগেছে ডট ক্রস, তোমরা একটু জানাবা দ্রুত যে অবস্থান ভেক্টরের যে কনসেপ্টটুকু দিলাম তোমাদেরকে, বা একক ভেক্টর নির্ণয় কিভাবে করতে হবে সেটা যে দেখালাম, এখান থেকে তোমরা ক্লিয়ার কিনা একটু জানাবা। ওকে, তাহলে সবাই লিখতেছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ভাইয়া, সবাই ক্লিয়ার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাব। এখান থেকে ভেক্টরের যে গুণ আছে, আমি আগে ডট গুণ শুরু করব। সেই ডট গুণের যে প্রশ্নগুলো আছে, কয় টাইপের প্রশ্ন হইতে পারে সেগুলো আমি টাইপ ভিত্তিক ভাগ করে রাখছি প্রত্যেকটাই। আমি আস্তে 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 তোমাদেরকে দেখাবো। এখন চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে যাই। তো পরের প্রশ্নে কি বলছে? বলছে যে এ একটা ভেক্টর এবং বি আর একটা ভেক্টর, এরা যদি পরস্পর লম্ব হয় তবে এর মান কত হবে? এবার ভাইয়া বলেন তো, ধরেন আমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর এবং আরেকটা ভেক্টর আছে ভাইজান বি ভেক্টর। এখন বলেন তো, যদি এরা পরস্পর লম্ব হয়, লম্ব হওয়া মানে কি ভাইয়া? তাদের মধ্যবর্তী কোণ ডেফিনেটলি 90 ডিগ্রি, চোখ বন্ধ করে 90 ডিগ্রি। এখন বলেন তো ভাইয়া, যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা যদি এই দুইটা ভেক্টরকে ডট গুণ করি তাহলে অ্যান্সার কত আসা উচিত? এ ডট বি সমান কত আসবে বলো তো? এ বি কজ 90, তাদের মধ্যবর্তী কোণ 90 বসালাম। তাহলে বলেন তো ভাইয়া কজ 90 এর মান কত? ডেফিনেটলি 0। তাহলে ঘোড়ার আন্ডে 0 হয়ে যাবে। তাহলে এ ডট বি সমান কত লেখা যাবে ভাইয়া? 0। তাহলে আমরা পাইলাম যে দুইটা ভেক্টরের ডট গুণের মান আসলো কত? ডট গুণের মান আসলো 0। কখন 0 আসলো? যখন এই দুইটা ভেক্টর পরস্পর কি হইলো? লম্ব হইলো। তাহলে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবো যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণের মান ডেফিনেটলি কত হয়? 0 হয়। এটা কিন্তু মুখস্থ রাখবা, এটা কিন্তু বহুত কাজে লাগবে। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর কি হয়? দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তার ডট গুণের মান কত হয়? 0 হয়। আমরা সবাই জানি। তাহলে এখন তোমাকে বলছে যেহেতু এ আর বি পরস্পর লম্ব হয়েই গেছে, তার মানে এ আর বি কে আমি যদি ডট গুণ করি এখানে, তাহলে তাদের মান কত আসবে? অবশ্যই অবশ্যই 0 আসবে। 0 ব্যতীত ভাইয়া অন্য কিছু আসার কোনো সুযোগ আছে? না, নাই। তাহলে এবার বলেন আমরা ডট গুণ চালাবো। আর ডট গুণ তোমরা সবাই পারো, আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ, জের সহগের সাথে জের সহগের গুণ, কে এর সহগের সাথে কে এর সহগের গুণ। বলেন এখানে আয়ের সহগ কত? 2, এখানে কত? 2। তাহলে 2 এর 2 গুণ করলে কত হবে? 4। বুঝতে পারছো? এখানে যে সহগ হলো a, এখানে যে সহগ 1, কোনো কিছু না থাকে মানে সামনে কত আছে? 1। তো 1 এর সাথে a গুণ করলে কত হবে? এই হবে। এবার বলো তো ভাইয়া কে এর সহগ কত? 1। এখানে কে এর সহগ কত? -2। তো 1 আর -2 গুণ করলে কত হয়? -2 ইজ ইকুয়াল কত হবে? 0। তাহলে ভাইয়া বলেন তো আমরা কি লিখতে পারি? যে 2 + a ইজ ইকুয়াল 0। তাহলে a কত ভাইয়া? -2। বলেন তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো ডি। বলো, বুঝতে পারছো? খুবই ছোট্ট প্রশ্ন, খুবই সাধারণ প্রশ্ন। কিন্তু যদি কেউ আমারে তোরা বলিস যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্টিকুলার কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে, আমি বলি ভাইয়া এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের
এত এত পছন্দ এই টপিক, যদি প্রশ্ন ব্যাংক খালি খুলে দেখো যে এই টাইপের প্রশ্ন, যে এই যে এ এর মান, এম এর মান, এরকম একটা সহগ দিয়ে বলে এই সহগের মান কত হইলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে, এই জাতীয় প্রশ্ন অনেক অনেক অনেকবার আসছে, যেটা আসলে বলার বাইরে। তাহলে এই জাতীয় প্রশ্ন আসলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে, এবং বোর্ড পরীক্ষার জন্য এই টাইপের এমসিকিউ বেশ ভালোই ইম্পর্টেন্ট আর কি। এবার চলো আমরা পরবর্তী কনসেপ্টের দিকে চলে যাব। তো তোমরা একটু কমেন্ট দিয়ে জানাবা আমারে যে তোমরা বুঝতে পারছো কিনা, এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা। আমরা একটু কমেন্ট দিয়ে দ্রুত জানাও তো ভাইয়া, আমার একটু জানাও, আমরা অনেক দূর আগে গেছি অবশ্য। তাহলে আমাকে একটু কমেন্ট দিয়ে জানাও, তাহলে আমাকে একটু কমেন্ট দিয়ে জানাবা যে তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে এই যে ভেক্টরের যে কনসেপ্ট শেখাইলাম, তাহলে বুঝতে পারছো কিনা। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, তাহলে সবাই একটু কমেন্ট দিয়ে জানাবা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে সবাই ক্লিয়ার। তাহলে নাজিবা লিখেছে ক্লিয়ার, ইশরাত জাহান লিখেছে ইজি ইজি। হ্যাঁ আমি জানি ইজি, তোমরা সবাই জানো ইজি। ঠিক আছে, কিন্তু এই টাইপের প্রশ্ন ইম্পর্টেন্ট, এই জন্য সমাজের খাতিরে আমাকে পড়াইতে হইতেছে, এইটা হইলো কথা। ঠিক আছে, সবই আসবে ভাইয়া। একজন লিখেছে হার্ড গুলা করেন ভাইয়া, টাইপ তো আমাকে পড়াইতেই হবে, তো টাইপের খাতিরে আমাকে এটা পড়াইতে হয়েছে। এবার চলেন আমরা আমাদের পরবর্তী কনসেপ্টের দিকে যাব। তো পরবর্তীতে এখান থেকে কি আসতে পারে, এখান থেকে যেটা আসতে পারে সেটা হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। দেখেন ভাইয়া, ধরেন এ একটা ভেক্টর, আমাদের বি আর একটা ভেক্টর, তো এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এই তাদের মধ্যবর্তী কোণ থিটা। তো মাঝে মাঝে তোমাদেরকে এরকম প্রশ্ন করতে পারে যে এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, অর্থাৎ দুইটা ভেক্টর দিয়ে বলবে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এখন ভাইয়া তোমরা বলতো, আমার যদি এই থিটা বের করতে হয়, তো আমরা তো জানি যে এ ডট বি সমান কি লেখা যায় ভাইয়া, এ ডট বি সমান লেখা যায় এ বি কস থিটা। তাহলে এই থিটাই কিন্তু কার কার মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমার টার্গেট হলো এট এনি কস্ট এই থিটারে বাইট করা। তাহলে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। তাহলে আমি এখন যদি থিটা বের করি, তাহলে এই পাশের গুণকে কিক মেরে পাশে পাঠাই দেবো, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো ভাইয়া, কস থিটা ইজ ইকুয়াল কি লেখা যাবে, যে এ ডট বি, আর নিচে কার কার মান দ্বারা ভাগ, এ আর বি এর মান দ্বারা ভাগ। বুঝতে পারছো? তাহলে মান লেখার কারণে কিন্তু আমি উপরে তীর চিহ্ন দেই নাই, আশা করি এটা জানো তোমরা। এবার বলো থিটা সমান কি লেখা যাবে, থিটা সমান লেখা যাবে কজ ইনভার্স এ ডট বি, এ এর বি এর ডট গুণ, আর নিচে এ ভেক্টরের মান দ্বারা ভাগ, আর বি ভেক্টরের মান দ্বারা ভাগ। এটাকে তোমরা শর্টকাট সূত্র আকারেও, মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র আকারেও মুখস্থ রাখতে পারো, যে দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের শর্টকাট সূত্র হলো এটা। বুঝতে পারছো? এটাকে তোমরা শর্টকাট আকারে এমসিকিউতে মুখস্থ একবারে বসাইতে পারবে, এবং চাইলে তোমরা সৃজনশীলেও দেখবা এই টাইপের প্রশ্ন, দুইটা ভেক্টর দিয়ে তাদের মধ্যবর্তী কোণ বের করা রিলেটেড প্রশ্ন সৃজনশীলের গ নাম্বারেও কিন্তু খুব খুব আসছে। তাহলে যদি আসে, তাহলে তোমরা আশা করি এটা বসাইতে পারবা, এবং এটাই বসাই দিতে সৃজনশীলে অ্যান্সার করতে পারবা, এখান থেকে না করলেও চলবে। তো যাই হোক, আমরা আমাদের এমসিকিউতে চলে যাই। তাহলে কজ ইনভার্স, বলেন তো ভাইয়া শুরু থেকে কি করতে হবে, এ আর বি এর ডট গুণ করতে হবে। তাহলে যদি এ আর বি এর ডট গুণ করি, তাহলে বলেন তো ভাইয়া ডট গুণ মানে কি, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। বলেন এখানে আই এর সহগ আছে, এখানেও আছে, তার মানে 5 আর 5 গুণ করলে কত হবে ভাইয়া, 25। লিখলাম 25, হইল 25। এবার বলেন এখানে জে আছে, কিন্তু এখানে কি জে আছে, নাই রে ভাইয়া নাই। হ্যাঁ আছে, কিন্তু এইভাবে আছে, 0 ইন্টু জে আকারে আছে। তাহলে কিন্তু, তাহলে আমি যদি এখানে গুণ করি, তাহলে বলো তো কত হবে, 3 আর 0 গুণ করলে কত হবে, 0। মানে সোজা বাংলা কথা, এখানে আই আছে, এখানে এসে, এই জন্য গুণ করছি, কিন্তু এখানে জে আছে, এখানে জে নাই, এই জন্য তার গুণফল হবে না। অ্যান্সার কত আসবে, 0। এবার বলো এখানে কে আছে, কিন্তু ভাই এখানে কি নাই, কে নাই, তাহলে তার অ্যান্সার কত, 0। তাহলে শুধু তাদের ডট গুণের মান কত আসবে, 25। ডট গুণ করতে গেলে কিন্তু আই আই, জে জে, কে কে সবাইরে থাকা লাগবে। বুঝতে পারছো? না থাকলে ডট গুণের মান কত আসবে, 0 আসবে। তাহলে এবার বলেন এখান থেকে 25 আসছে, আর নিচে কার মান দ্বারা ভাগ, এর মান দ্বারা ভাগ, আর বি এর মান দ্বারা ভাগ। আর এর মান কেমনে বের করব, জানোই তো তোমরা, কোন একটা ভেক্টরের অবস্থান ভেক্টরের মান কেমনে বের করে। আমরা জানি অবস্থান ভেক্টরের মান বের করতে গেলে কি করতে হয়, রুট ওভার, আমরা জানি সহগগুলোর বর্গের যোগফল। তাহলে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আর এখানে মানটা কত, এখানে মানটা হচ্ছে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে দিলে যা আসবে তাই হচ্ছে উত্তর। তাহলে দ্রুত আমাকে একটু ক্যালকুলেট করে জানাও তো এই মানটা কত হয়, আমি তোমাদের ক্যালকুলেশন দেখতে চাই, এই অঙ্কটাতে তোমাদের অ্যান্সার কত আসে। তাহলে তোমাদের অ্যান্সার কত আসে তোমরা একটু কমেন্ট দিয়ে আমাকে জানাও, যে এই অঙ্কে তোমাদের অ্যান্সার কত। তাহলে কজ ইনভার্স উপরে দিবা 25, আর নিচে যে মানগুলো আছে সেই মানগুলো দিয়ে ভাগ দিবা। ঠিক আছে? তাহলে কত আসে অ্যান্সার আমাকে জানাবা, দ্রুত দ্রুত জানাইতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমাকে একটু দ্রুত জানাই দাও আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার কত একটু জানাই দিবা, তাহলে অ্যান্সার কত হয়। ওকে, তাহলে অ্যান্সার কত হয় আমাকে একটু জানাবা। ও হ্যাঁ, আমাদের মনে হয় এই জায়গাতে একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে আমাদের এই জায়গাতে, এটা মনে হয় 25 হবে না, একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তাহলে দেখো এই জায়গায় ডট গুণের মান 25 হবে না, এই জায়গায় হবে 3 3 5 কত 15, এই জায়গায় 15 আসা উচিত।
ঠিক আছে, আমরা একটু মিস্টেক করে ফেলছিলাম, এটা একটু ঠিক করলাম, তাহলে 15 আসা উচিত। তাহলে একটু দেখেন তো কত হয়, অ্যান্সার মোস্ট প্রবলি হয় 60 ডিগ্রি। দেখো তো থিটার মান 60 ডিগ্রি হওয়া উচিত, ক্যালকুলেটরে দিবা একবারই অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে 60 হওয়া উচিত। শুরুতে আমি একটু মনে হয় 25 লিখতে ভুল করেছিলাম, ডট গুণের বেলায় 5 মনে করেছিলাম, আমি খুবই দুঃখিত, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারছো? এবার একটু কমেন্ট দিয়ে জানাই দিবা যে আমরা বুঝতে পারছি কিনা, তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের টেকনিক বুঝতে পারছি কিনা। ওকে, সবাই লিখতেছে 60, সাবাস সাবাস। তাহলে সবাই বলতেছে, একজন লিখছে এ, তাহলে তাহলে ভাইয়া 15 হবে ওখানে। ওকে ঠিক আছে আপু, আমি ঠিক করে লিখছি। তাহলে তুমি একটু কমেন্ট দিতে থাকো। তাহলে তুষি লিখেছে 60, তাহলে ইবনাত লিখছে 60, তাহলে সবাই লিখতেছো 60, ঠিক আছে ভাইয়া। ওকে, লিওন লিখছে বুঝেছি দাদা, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো, তাহলে আশা করি তোমাদের কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবার চলো, তাহলে মধ্যবর্তী কোণ সৃজনশীলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা কি পারবা? যদি সৃজনশীলের জন্য আসে বলো, যদি গ নাম্বারে আসে বের করতে পারবা? আশা করি পারবা। তাহলে এবার চলো, আর এই সূত্রটা একটু মনে রাখো, আপাতত মনে রাখো, স্ক্রিনশট করে রাখো, একটু পরে আমি এটা কাজে লাগাবো অক্ষের সাপেক্ষে কোণ বের করার জন্য। এই যে একটা চমৎকার প্রশ্ন পেয়ে গেছি আমরা, দেখো যে একটা ভেক্টর দিছে এ, তো এই ভেক্টরটা দিয়ে তোমাকে বলছে যে এই ভেক্টরটার এক্স অক্ষের সাথে যে কোণ বা এক্স অক্ষের মধ্যবর্তী যে কোণ সেটা কোণ বের করতে বলছে। তো তোমরা তো জানো যে কোনো একটা ভেক্টর চাইলে এক্স ওয়াই জেড যে কোনো অক্ষের সাথে কোণ করতে পারে। যেমন আমরা যদি বলি যেটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, তাই না? এটা হলো ওয়াই অক্ষ ধরে নাও, এটাকে জে দ্বারা প্রকাশ করলাম, এটা হলো জেড অক্ষ, এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে ভাইয়া? তাহলে এবার ধরে নেন এক্স ওয়াই জেড অক্ষ। এখন ধরে নেন আমাদের একটা ভেক্টর আছে, তাহলে এইটাই হলো আমাদের এ ভেক্টর, এই যে ভেক্টরটা দেওয়া আছে সেটা। তো এই ভেক্টরটা বলেন তো ডেফিনেটলি ভাইয়া এক্স অক্ষের সাথে একটা কোণ করতে পারে কিনা? অবশ্যই পারে। তাহলে এই কোণটাই তোমাকে মাঝে মাঝে বের করতে বলবে, ঠিক আছে? কোন একটা ভেক্টর দিয়ে বলবে ওই ভেক্টরটা এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে জেড অক্ষের সাথে কত কোণ করছে। এমসিকিউ এবং সৃজনশীল সবগুলোর জন্য সমানই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। এবার চলেন আমরা একটু যাবো ভাইয়া, এখান থেকে আলাপ আলোচনায় চলে যাব। তো আমরা যদি এখান থেকে আলাপ আলোচনায় যাই, তাহলে তোমরা বলো এখান থেকে আমাকে ছোট্ট করে যদি এই জিনিসটা দেখাইতে হয়, তাহলে চিন্তা করে বলেন তো ভাইয়া, এই জায়গাতে আমি যদি এক্স অক্ষের সাপেক্ষে কোণ বের করি, তাহলে এই থিটা বের করার যে শর্টকাট টেকনিকটা আমি তোমাদেরকে শেখাইলাম, যে থিটা ইজ ইকুয়াল আগে কি করতে হয়, কজ ইনভার্স, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হয় তাকে কি গুণ করতে হয়, ডট গুণ, তারপর তাদের মান দ্বারা কি করতে হয় ভাইয়া, ভাগ করতে হয়। কিন্তু এখন প্রশ্ন হইতেছে যে ভাইয়া ভেক্টর কিন্তু আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি, ধরো এ আর বি দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের টেকনিক হলো এটা বা সূত্র হলো এটা, তাই না? কিন্তু এখন আমাদের হাতে কয়টা ভেক্টর দেওয়া আছে ভাইয়া? আমাদের হাতে কিন্তু ভাইজান একটা ভেক্টর দেওয়া আছে। তাহলে যেহেতু একটা ভেক্টর দেওয়া আছে, ডিরেক্ট তো এখান দিয়ে এই একটা ভেক্টরের ক্ষেত্রে এই ডাটা তো বসাইতে পারবো না, তাই না ভাইয়া? বসাইতে পারবো? পারবো না। তার মানে আমাকে এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে, আমাকে আরেকটা ভেক্টর নাজিল করতে হবে, বুঝতে পারছো? বানাইতে হবে, জন্ম দিতে হবে। তাহলে এখন ভাইয়া বলেন তো আরেকটা ভেক্টর যদি আমি বানাই, এই বি ভেক্টরটা আমাকে বানাইতে হবে, তাহলে বি ভেক্টরটা কত হবে? তাহলে এখন ভাইয়া যেহেতু আমাকে আরেকটা ভেক্টর দরকার এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য, এখন এই ভেক্টরটা কত হবে? তো ভাইয়া মনে রাখেন, একটু মনে থাকার কথা, একটু আগেও বলছিলাম, বলেন তো এক্স অক্ষকে যখন আমরা প্রকাশ করি তখন আমরা কি দ্বারা প্রকাশ করি? আই ক্যাপ দ্বারা প্রকাশ করি। তার মানে যদি বলে এক্স অক্ষের সাপেক্ষে কোণ, তখন আপনি সুন্দর করে এখানে বি ভেক্টরের মান কত বসাবেন? আই ক্যাপ, ঠিক আছে? যদি বলে ওয়াই অক্ষের সাপেক্ষে কোণ, তাহলে বি হয়ে যাবে জে ক্যাপ, বুঝতে পারছো? আর যদি বলে জেড অক্ষের সাপেক্ষে কোণ, বি হয়ে যাবে কে ক্যাপ। মাথায় ঢুকছে? আশা করি ঢুকে গেছে। তাহলে এখানে আমাদের কত আসবে? আই ক্যাপ চলে আসবে। তাহলে ভাইয়া বলেন তো যদি চলে আসে তাহলে আমাদের থিটার মান কত হবে বলো? একবারই বের করে ফেলবো। তাহলে বলো এখানে এ আর বি কে আমরা ডট গুণ করবো আগে, বুঝতে পারছো? দুইটা ভেক্টর ছাড়া তো মধ্যবর্তী কোণ বের করতে পারবে না, একটা তো প্রশ্নেই দেওয়া থাকবে, আর একটা আমাদের অক্ষের সাপেক্ষে, যদি এক্স অক্ষ বলে তাহলে এটাকে ধরে নিবা আই ক্যাপ, ওয়াই অক্ষ বললে জে ক্যাপ, জেড অক্ষ বললে কে ক্যাপ। তাহলে এবার তাদেরকে ডট গুণ করবেন। ভাইয়া বলেন এ আর বি কে যদি আমি ডট গুণ করি, বলেন আই এর সহগ কত? এখানে 2, এখানে আই এর সহগ কত? এ ভেক্টরটা কত ছিল? এখানে এ ভেক্টরটা ছিল 2i প্লাস 2√3j। তাহলে বলেন তো ভাইয়া এখানে এক্স এর আই এর সহগ কত? 2, এখানে কত? 1। তাহলে 2 আর 1 গুণ করলে কত হয়? 2ই হয়। বলো ভাইয়া বুঝতে পারছো কিনা? 2a হচ্ছে। আর নিচে তাদের মান দ্বারা কি বলতো? ভাগ। আর কি এখানে কোনো গুণ হওয়ার বুদ্ধি আছে? নাই, কারণ বি এর কিন্তু কোনো জে এর সহগ নাই, ঠিক আছে? কোনো জেই নাই অ্যাকচুয়ালি। এটা তো নিজে এক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছে একক ভেক্টরটা। তাহলে এখন বলেন তো এখানে গুণফল শুধু কত আসলো? 2, আর নিচে তাদের মান দ্বারা ভাগ। এখন যদি এর মান দ্বারা ভাগ করি তাহলে এর মানটা কত আসে ভাইয়া বলেন তো? এর মানটা চলে আসছে 2² প্লাস 2√3 তার উপর স্কোয়ার। ভাইয়া বলেন তো আমাকে কি বি এর মান বসানো লাগবে রে ভাইয়া? ঘন্টা লাগবে? লাগবেই না। কেন লাগবে না? কারণ বি এর মান কিন্তু 1। তোমরা তো জানো যে আমি যদি বি এর মান বের করি ভাইয়া তাহলে কত আসবে? রুট ওভার সহগগুলোর বর্গের যোগফল, এটা সহগ তো একটাই আছে সেটা 1। তাহলে কত আসবে ভাইয়া? 1 আসবে। বলো বুঝতে পারছো কিনা? কি কথা বলতে পারছি? 1 চলে আসবে। তো 1 আলটিমেটলি লেখার কোনো দরকার আছে? নাই কিন্তু ভাইয়া।
বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমাদের এক্স অক্ষের সাপেক্ষে এই যে কোণ বের হয়ে চলে আসছে, বুঝতে পারছো? তাহলে আমাদের থিটার মান কত আসবে বলো? তাহলে cos ইনভার্স ওপরে থাকলো 2 আর নিচে কত 4 আর এখানে কত 4, 3 এ 4 এ 12, 12 হচ্ছে 16, তাহলে এখানে 16 মানে রুট, তার মানে 4, বুঝতে পারছো? ক্যালকুলেশন এখানে আসবে 4, 2 এর উপর স্কয়ার দিলে 4 আর এখানে হবে কত 4 আর 3 এ 4 এ 12, 12 আর 4 16, রুট 16 মানে 4, তার মানে কত আসে হাফ। তাহলে cos কত ডিগ্রির মান হাফ ভাইয়া? চোখ বন্ধ করে 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হলো সি। তাহলে সি ইজ দ্য রাইট অপশন, সি হলো অ্যান্সার। এখন এই যে অক্ষের সাপেক্ষে কোণ বের করলাম না, এই অক্ষের সাপেক্ষে কোণ বের করার একটা সুপার টেকনিক আছে। আমি একটা শর্টকাট, একটা বাটপাড়ি বুদ্ধি শিখাই দিচ্ছি। এই বাটপাড়ি বুদ্ধিটা মাথায় রাখো, তাহলে আর জীবনে ভুল হবে না। চলো একটু বোঝাই কোথায় বাটপাড়ি বুদ্ধি করতে হবে। তো ভাইয়া বলেন তো, আপনি যখন এই যে এক্স অক্ষের সাপেক্ষে কোণ বের করলেন, তখন উপরে কত আসছে বলো তো? উপরে আসছে 2। 2 আসলে কার সহগ ভাইয়া বলো তো? আই এর সহগ না? আই এর সহগ, বুঝতে পারছো ভাইয়া? আর নিচে কি? ওই ভেক্টরটার মান, ঠিক আছে? এখন বি ভেক্টরের মান কিন্তু অলওয়েজ 1ই হবে। বলো, যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বলতাম, যদি জেও হইতো, তাও মান কত আসতো ভাইয়া? তাও কিন্তু মান 1ই আসতো। তার মানে আমি যদি এক্স অক্ষের সাপেক্ষে কোণ বের করি, তাহলে দেখো আমার সেই শর্টকাট টেকনিকটা, এক্স অক্ষের সাপেক্ষে কোণ বের করতে গেলে থিটা সমান লেখা যাবে cos ইনভার্স। তাহলে উপরে কার সহগ হবে ভাইয়া বলেন তো? এখানে কার সহগ? আই এর সহগ। আই এর সহগ ডিভাইডেড বাই ভেক্টরের মান, ঠিক আছে? যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরটির মান, বুঝতে পারছো? তাহলে এখন বলো তো, যদি আমাকে ওয়াই অক্ষের সাপেক্ষে বলে, ওয়াই অক্ষের সাপেক্ষে বললে, তাহলে শর্টকাট টেকনিকটা কি হবে? যে থিটা ইজ ইকুয়াল cos ইনভার্স কার সহগ? জে এর সহগ। কারণ কিন্তু ভাইয়া তখন এটা হয়ে যাবে জে, তখন এটার সাথে এটার ডট গুণ করতে হবে, তখন উপরে থাকবে জে এর সহগ। এটা তোমরা মুখস্থ করে একবারই বসায় ফেলতে পারো পরীক্ষাতে, সৃজনশীল এবং এমসিকিউ সব জায়গাতে। তবে হ্যাঁ, বাংলা ফরম্যাটে লিখিও না, একবারে এখান থেকে শুরু করবা, ঠিক আছে? ভেক্টরটির মান। তাহলে বলো সবাই বুঝতে পারছো কিনা আমার বানানো শর্টকাট? বুঝতে পারছো কি পারো নাই জানাও। আর তাহলে যদি জিরক্ষ বলে, তাহলে পরে কার সহগ হবে? কে এর সহগ ডিভাইডেড বাই ভেক্টরটার মান। তাহলে অক্ষের সাপেক্ষে কোণ নির্ণয়ের যে শর্টকাট সূত্র শেখাইলাম তোমাদেরকে, সেই শর্টকাট সূত্র বুঝতে পারছো কিনা আমাকে দ্রুত কমেন্ট সেকশনে জানাও, দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আমাদের যে এখান থেকে অক্ষের সাপেক্ষে কোণ নির্ণয়ের শর্টকাট, সেই শর্টকাট তোমরা বুঝতে পারছো কিনা, তাহলে জানাও। তাহলে অক্ষের সাপেক্ষে যে কোণ নির্ণয় করলাম, তাহলে আহসানুল্লাহ লিখেছে ভাই এত চোরা টেকনিক কই পান? আরে বোকা, এগুলো নিয়ে চিন্তা করে, তোদেরকে পড়াই এই জন্য তো, এগুলো নিয়ে চিন্তা করে আর চিন্তা করে জন্যই তো পাই। এখানে এত রাজনীতি করার কিছু নাই। ওকে, তাহলে এই সূত্র বইয়ে আছে। তাহলে ত্রিনা লিখেছে সেরা ভাইয়া, ওকে ভাইয়া থ্যাংক ইউ। আমি লিখেছে জি ভাইয়া বুঝছি। তাহলে বলো এটুকু বুঝতে পারছো কিনা? এটা কিভাবে নাজিল করাইলাম ভাইয়া, এখানে কিভাবে আমি নাজিল করাইছি বলো, তোমরা কি বুঝতে পারছো? তাহলে রফিকুল লিখেছে ক্লিয়ার। তাহলে সবাই কমেন্ট দাও। তাহলে খালি এই কয়েকজনকে কমেন্ট দাও দেখতেছি, বাদ ভাইগুলা কই রে? তাহলে স্নেহা ভাইয়া এটা সিকিউরিটিতে এভাবে ডাটা দিতে পারবো কিনা শর্টকাটে? হ্যাঁ ভাইয়া পারবেন, তবে অবশ্যই ডিরেক্ট এই লেখাগুলো লিখবেন না যে আই এর সহগ ডিভাইড বাই ভেক্টরটির মান, জে এর সহগ বাই ভেক্টরটির মান, শুধু ডিরেক্ট মান বসাই দিবেন। মানে এই লাইন লিখবেন, লিখার পর আই এর সহগটা ডিরেক্ট এখানে বসাই দিবেন আর ভেক্টরটার মান বসাবেন। এই ফরম্যাটে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। মাহি লিখেছে এক্সামে বাটপারি করব কি ভাইয়া? অবশ্যই করবা, খালি এইগুলা লিখিস না, এগুলো তোদের মনে রাখার জন্য লিখাই দিছি। পরীক্ষার হলে এগুলা লিখিস না, খালি ডিরেক্ট মানটা এখানে লিখে দিস। আমি যে এই লাইনটা লিখে দিছি না, এভাবে লিখে দিস, তাহলেই হবে। কি বুঝতে পারছি? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাই। তাহলে কমেন্ট দিতে থাকো। আজকে লাইভে খুব কম মানুষজন দেখতেছি, মাত্র 50 জন মানুষজন দেখতেছে, সমস্যা নাই, আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাব। তাহলে যারা ক্লাস করতেছে না তারা মিস করতেছে। তাহলে চলো আমরা দেখি পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলছে যে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, ভেক্টর দুটি একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, এদের লব্ধি ভেক্টর পি এর সাপেক্ষে কত? আচ্ছা, পি এর সাপেক্ষে কত ডিগ্রি কোণ করছে এটা তোমাকে বের করতে বলছে। তার মানে পি আর কিউ একটা ভেক্টর, এই পি আর কিউ যে ভেক্টরটা আছে তারা কিভাবে ক্রিয়াশীল? পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল। ভেক্টর দুটি একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, এদের লব্ধি ভেক্টরের দিক পি এর সাপেক্ষে বের করতে বলছে। মানে পি এর সাথে এর লব্ধি কত কোণ করবে। তার মানে ভাইয়া এখন বলেন তো, এই অঙ্কটাকে আমার করানো লাগবে? একটু আগেই তোমাদেরকে বোঝাইছি, এই টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে দুইটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, একটা হলো পি, কত দেওয়া আছে ভাইয়া? আই প্লাস 2j মাইনাস 2k। আর কিউ কত দেওয়া আছে ভাইয়া? কিউ দেওয়া আছে 3i প্লাস 2j, তারপর কত দেওয়া আছে? প্লাস 2 রুট 3k। তাহলে এই যে দুইটা ভেক্টর দিয়ে দিছে, তাহলে এই দুইটার লব্ধি কত হবে? তার লব্ধি হবে তাদের যোগফল, মানে পি প্লাস কিউ। আর পি প্লাস কিউ কত আসবে ভাইয়া বলেন তো? নর্মালি যোগ করলে যত আসবে তত আসবে। তাহলে এই পি প্লাস কিউ যে ভেক্টরটা পাবেন, তাহলে কত হবে বলেন তো ভাইয়া? এখান থেকে আমরা যদি হিসাব করে দেখাই, তাহলে এখান থেকে চলে আসবে আমাদের 4i, ঠিক আছে? তারপর কত আসবে? প্লাস 4j, তারপর কত আসবে এখান থেকে?
আমরা যদি কে নিয়ে নেই তাহলে এখান থেকে লেখা যাবে প্লাস 2√3 মাইনাস কত মাইনাস 2k। বুঝতে পারছো? কারণ এর সামনে প্লাস আছে, এর সামনে মাইনাস আছে, যেহেতু ডিরেক্ট এদের যোগ বিয়োগ আমি করতে পারতেছি না, তাহলে এখানে এভাবে লিখে দিলাম। ঠিক আছে, এবার এই ভেক্টরটা, এই p প্লাস কিউ ভেক্টরটা পি এর সাথে কত কোণ করবে এটা বের করতে পারবেন না? একটু আগে আপনাদেরকে শেখাইছি না মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র কি, যে cos ইনভার্স যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ বের করবেন, উপরে তাদের ডট গুণ আর নিচে তাদের মান দ্বারা কি ভাগ, একদম পানির মতো সমাধান হয়ে যাবে। এটা তোমরা অবশ্যই বাসায় ক্যালকুলেশন করে নিবা, আমাকে কমেন্ট দিয়ে জানাও বুঝতে পারছো কিনা। খালি এটার সাথে এটার কি গুণ করবেন, পি এর, যেহেতু পি এর সাপেক্ষে কোণ বের করতে বলছে, তাহলে এটার সাথে পি এর কি গুণ করবেন, আগে ডট গুণ করবেন, যে ভাইয়া এ ডট বি, তারপর কি করি তাদের মান দ্বারা ভাগ করি, তাহলে তারপর কি করবেন এই দুইটার মান বের করবেন, এই মান বের করে নিচে বসাই দিবেন, ব্যাস কাহিনী খতম, কাহিনী শেষ, বাংলাদেশ। বলো বুঝতে পারছো নাকি পারো নাই? তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছি। বলো এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে আমি পরের কনসেপ্টের দিকে যাবো। সবাই একটু কমেন্ট দাও, কমেন্ট দিতে হবে কিন্তু। তাহলে কমেন্ট দিবা, কমেন্ট দিয়ে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে ওকে, তাহলে লিওন লিখেছে ভাইয়া এটা থিটা 90 ডিগ্রি ধরে করা যাবে কিনা। থিটা তো 90 ডিগ্রি না ভাইয়া, আলফার মান 90 ডিগ্রি, কারণ আমরা জানি যে দুইটা ভেক্টরকে আমরা যোগ করছি তাদের মধ্যবর্তী কোণ কি, তাদের মধ্যবর্তী কোণ হলো আলফা, আর এখানে আলফার মান কিন্তু ভাইয়া 90 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এটা ধরে করতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে আলফা 90 ধরে, হ্যাঁ ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো তোমরা? ওকে, তার মানে সবাই পারবা। তাহলে চলো এবার আমরা আমাদের পরের প্রশ্নের দিকে যাই। এবার একটা দারুণ প্রশ্ন দেখো, তাহলে এখানে কি প্রশ্ন দিছে বলো তো। তাহলে এবার আমাদের প্রশ্ন দিছে যে চিত্র অনুসারে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ কোনটা। তাহলে এবার একটা ছবি দিয়ে প্রশ্ন দেওয়া আছে যে চিত্র অনুসারে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ কোনটা। তো ভাইয়া বলেন তো লম্ব বিক্ষেপ, এবার আমি লম্ব বিক্ষেপ নির্ণয় করা শেখাচ্ছি, কারণ সৃজনশীলের গ নম্বরেও কিন্তু অনেকবার মাননীয় স্পিকার এই লম্ব বিক্ষেপ নির্ণয়ের প্রশ্ন চলে আসছে। তাহলে আমি যদি এবার লম্ব বিক্ষেপ নির্ণয় করি তাহলে একটু ধীরে ধীরে চিন্তা করে দেখবেন। তাহলে ভাইয়া এই লম্ব অবিক্ষেপ, এই অবিক্ষেপ শব্দের একটা দারুণ অর্থ আছে, সেটা হলো ছায়া। মাথায় রাখবে, কি বলছি ভাইয়া, ছায়া বা শ্যাডো। ঠিক আছে, তাহলে অবিক্ষেপ মানে কি, ছায়া। এখন বলো তো কোনো একটা বস্তুর ছায়া কেন তৈরি হয়? আমি যদি এখানে আমার হাতটা রাখি আর এখানে যদি একটা লাইট ধরি, তাহলে এই আমার হাতের একটা ছায়া কার উপরে পড়বে, বোর্ডের উপরে পড়বে। কেন পড়বে? কারণ আমরা যখন এখানে হাতটা রাখবো আর আমি যদি একটা লাইট ধরি এখানে, তাহলে এই লাইট থেকে আলো বের হবে, কিন্তু আলোটা আমার হাতটাকে ভেদ করে কিন্তু বোর্ডের উপরে পড়তে পারবে না। ফলে আলো যে জায়গায় পড়তে পারে না সেই জায়গায় কি দেখায়, আলোক উজ্জ্বল দেখায় না অন্ধকার দেখায়? ডেফিনেটলি অন্ধকার দেখায়, এবং ওই জায়গাটাতে ছায়া তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে এখন খালি তুমি প্রশ্নের মধ্যে এখানে এই অবিক্ষেপ শব্দটাকে ছায়া দিয়ে রিপ্লেস করো, দেখো দারুণ একটা জিনিস চলে আসবে। তাহলে চিত্র অনুসারে কার উপর কার ছায়া বের করতে বলছে, কিউ এর উপর পি এর লম্ব অবিক্ষেপ মানে লম্ব ছায়া বের করতে বলছে। এখন ভাইয়া ধরেন আমি একটা ভেক্টর আঁকাইলাম, এটা হলো পি, ঠিক আছে, এটা ভেক্টর হলো কিউ। ঠিক আছে, একটু ভালো করে দেখো, আমি লম্ব বিক্ষেপ নির্ণয়ের টেকনিকটা শেখাই দিয়ে যাচ্ছি আগে। এটা হলো পি, এটা হলো কিউ। তাহলে এখন আমি তোমাকে বললাম যে পি এর ওপর কিউ এর লম্ব বিক্ষেপ বের করো। আমি কি বললাম, আচ্ছা এখান থেকে আমাদের এই প্রশ্নটাই সলভ করাই। তাহলে কি বলছে বলো তো, তাহলে কার উপর কার ছায়া, কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ। তাহলে কিউ ভেক্টরটা ছিল এটা, সব একটু ভালো করে দেখো, কিউ আর এটা হলো পি। তাহলে কিউ এর উপর পি এর ছায়া বের করতে বলছে। তাহলে এখন ভাইয়া বলেন তো আপনি যে লাইটটা ধরবেন সেই লাইটটা কার উপরে ধরবেন ভাইয়া? লাইটটা কিন্তু ধরবেন পি এর উপরে। কেন পি এর উপরে? কারণ যাতে করে পি এর ছায়াটা কার উপরে পড়ে ভাইয়া? কিউ এর উপরে পড়ে। কারণ তোমাকে তো এটাই বের করতে বলছে। প্রশ্নটা আরেকবার পড়ো তো সবাই মিলে, কি বলছে, চিত্র অনুসারে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ, মানে অবিক্ষেপ মানে তো ছায়া, তাহলে কিউ এর উপর কার ছায়া ভাইয়া? পি এর ছায়া। তার মানে পি এর উপর লাইট ধরবো, পি এর একটা ছায়া কার উপর এসে পড়বে? কিউ এর উপর এসে পড়বে ভাইয়া, সিম্পল। তাহলে কতখানি ছায়া পড়বে? তাহলে যতখানি অংশের মধ্যে দিয়ে আলো পাস করতে পারবে না, তাহলে আলো পাস করতে পারবে না কতটুকু অংশের মধ্যে দিয়ে? এই যে এখান দিয়ে। ফলে এই যে আমার এই লাল কালারের যে অংশটা আছে না, এই বোল্ড করা অংশটা, তাহলে এতখানি হবে ছায়া। এটা কার ছায়া ভাইয়া? এটা হলো পি এর ছায়া। কার উপরে? কিউ এর উপরে। তার মানে এই লাল অংশটুকু কি আমরা বলতে পারবো কিউ এর উপরে পি এর লম্ব বিক্ষেপ। তাহলে এইটার দৈর্ঘ্যই তোমাকে বের করতে বলছে। এখন ভাইয়া বলো তো এটার দৈর্ঘ্য যদি আমাকে বের করতে হয়, তাহলে ভাইজান সবাই বলবেন এখানে একটা কি ত্রিভুজ তৈরি হয়েছে লম্ব টানার ফলে? এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এটাই যদি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে ভাইয়া বলেন তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা আপনার জানা আছে, আর বের করতে হবে কার মান? এটাকে ধরো, তাহলে এটা কি বলো তো, এটা হলো ভূমি, ধরো এটা এক্স, তাহলে এক্স এর মান বের করতে হবে, কারণ এক্সটাই কি ভাইয়া? ছায়া। কার ছায়া বলো তো? এক্সটা হলো কিউ এর উপর পি এর ছায়া, এটাই তোমাকে বের করতে হবে। এখন বলো তো এই সমকোণী ত্রিভুজে ভূমি বের করতে হবে, অতিভুজ জানা আছে, তাহলে অতিভুজ আর ভূমি দিয়ে ত্রিকোণমিতির কোন অনুপাত হয়? cos থিটা। আমরা কি লিখতে পারি ভাইয়া, যে cos থিটা ইজ ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমির মান হলো x আর অতিভুজের মান হলো ভাইয়া p। তাহলে x এর মান কত আসতেছি বলো তো? x এর মান আসতেছে p
cos থিটা। তার মানে আমাদের লম্ব অভিক্ষেপের মানটা বা ছায়ার মানটা এক্স এর মানটা কার সমান হচ্ছে ভাইয়া? পি cos থিটার সমান হচ্ছে। কথা বলতে পারছি কার সমান হচ্ছে? পি cos থিটা। তাহলে তুমি যদি পি cos থিটার মান কোনোভাবে বের করতে পারো, তুমি কিন্তু তার ছায়াটা বের করতে পারবা। বুঝতে পারছো? এবার একটু ভালো করে তাকাও তো ভাইয়া, আমি এখানে তোমারে কার লম্ব বিক্ষেপ বের করতে বলছিলাম? তাকাও এখানে, কার লম্ব বিক্ষেপ বের করতে বলছিলাম? আমি তোমারে বের করতে বলছিলাম কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ। তাহলে তুমি কি বের করছো বলো তো? তুমি বের করছো পি cos থিটা। তাহলে ভাইয়া, তাহলে এখন যদি আমি তোমারে উল্টাভাবে প্রশ্ন করি যে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ না বলে পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ, তাহলে তুমি কি বের করবা? কিউ cos থিটা। যেহেতু এই প্রশ্নে তোমাকে আমি বলছি কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ, তাহলে তুমি বের করছো পি cos থিটা। তার মানে ভাইয়া তোমারে মনে রাখতে হবে যার লম্ব বিক্ষেপ। তাহলে আমাদের চোরা টেকনিক হলো এটাই যে যার লম্ব বিক্ষেপ আমরা নির্ণয় করব তার cos থিটা। তাহলে ভাইয়া আমি যদি বলি যে সলিমউদ্দিনের উপর কলিমউদ্দিনের লম্ব বিক্ষেপ, তাহলে কি বের করবেন ভাইয়া বলেন তো? কলিমউদ্দিন cos থিটা। তার মানে যার লম্ব বিক্ষেপ তার cos থিটা নির্ণয় করতে হবে। কাবুলের উপর ডাবলের লম্ব বিক্ষেপ, তার মানে কি বের করবেন? ডাবল cos থিটা। সোজা বাংলা কথায় যার লম্ব বিক্ষেপ তার cos থিটা নির্ণয় করব। আমি আবারও বলছি মাননীয় স্পিকার, যার লম্ব বিক্ষেপ তার cos থিটা নির্ণয় করব। তো যাই হোক, এই অঙ্কের অ্যান্সার কোনটা? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে পি cos থিটা। এটা তো বুঝতেই পারছো। একটু পরে আমরা অঙ্কে চলে যাব। খালি আপাতত আমাদের এই চোরা টেকনিকটা বুঝতে পারছো কিনা, যে যার লম্ব বিক্ষেপ তার cos থিটা নির্ণয় করব। তোমরা একটু এটা কমেন্ট দিয়ে আমাকে জানাবা এই টেকনিকটা বুঝতে পারছো কিনা। এই যার লম্ব বিক্ষেপ তার cos থিটা নির্ণয় করব, যার লম্ব বিক্ষেপ তার cos থিটা নির্ণয় করব। কমেন্ট জানাও, কমেন্টে জানাও যার লম্ব বিক্ষেপ তার cos থিটা দিয়ে বের করব। বলো বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা? দ্রুত কমেন্ট দাও, কমেন্ট দাও, কমেন্ট দাও। যার লম্ব বিক্ষেপ তার cos থিটা নির্ণয় করব। ওকে, তাহলে সৃজনশীলের গ নাম্বারের জন্য কিন্তু এই টাইপের প্রশ্ন খুব আসে। আফসানা লিখেছে ওয়াও, পড়ালেখা না করে স্পিকার হয়ে গেলাম। আরে বলো, তাহলে লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো যে যার লম্ব বিক্ষেপ তার cos থিটা নির্ণয় করব। বুঝতে পারছো কিনা? আশা করি ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছো, একদম পানির মতো ঝকঝকা ফকফকা। ঠিক আছে, এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে যাই। লিখতে থাক, লিখতে থাক সবাই। ওকে, তাহলে এবার আমরা আমাদের পরের প্রশ্নের দিকে যাব। কি বলছে বলো? এবার দুটা ভেক্টর দিছে, এ একটা বি একটা। বি দিয়ে বলছে বি বরাবর এর অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে প্রশ্নটা ভালো করে পড়ো। তাহলে অভিক্ষেপ মানে কি? অভিক্ষেপ মানে হলো ছায়া। তাহলে কার বরাবর কার ছায়া বের করতে বলছে? তাহলে বি বরাবর এর ছায়া, বি বরাবর এর ছায়া। একটু আগেই তো বলছি ভাইয়া যার ছায়া বলবে তার কি নির্ণয় করবেন? cos থিটা। তো যেহেতু বলছে বি বরাবর এর ছায়া, তার মানে আপনাকে কার মান বের করতে হবে? এ cos থিটার মান। তাহলে আপনি যদি কোনোভাবে এ cos থিটার মান বের করতে পারেন, তাহলে এটাই কিন্তু হলো আমাদের অ্যান্সারের মান। বুঝতে পারছো? এখন এ cos থিটা যদি বের করতে হয়, তাহলে এখন সহজ সূত্র আমরা জানি এ ডট বি সমান কি লেখা যায় ভাইয়া? এ ডট বি সমান লেখা যায় এ বি, কি লেখা যায় বলো? এ বি cos থিটা। এখন বলো আমাদের যে অভিক্ষেপ আছে সেই অভিক্ষেপের মান কত বলো তো? বি cos থিটা না এ cos থিটা? এ cos থিটা। সুতরাং এ cos থিটাকে এক পাশে রেখে বাদ বাকি সবগুলোকে আদার সাইডে ট্রান্সফার করাবো। তাহলে এ cos থিটা সমান লেখা যাবে এ ডট বি ডিভাইডেড বাই কার মান দ্বারা ভাগ ভাইয়া? এখান থেকে আমাদের এখান থেকে কার মান দ্বারা ভাগ? তাহলে বি এর মান দ্বারা ভাগ। তাহলে এই তো অঙ্ক হয়ে গেছে। তাহলে এবার খালি এ ডট বি করো আর বি এর মান দ্বারা ভাগ দাও, তাহলে এই খেলা শেষ বাংলাদেশ। এবার বলেন এ ডট বি করেন। এখানে আই এর সহগ কত? 1, এখানে কত? 6, 6 আর 1 6, এখানে -4, এখানে -3, -4 আর -3 গুণ করলে কত হয়? +12, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 5, এখানে 2, 5 দুগুণে 10। এই তো হয়ে গেছে আমাদের। আর নিচে কার মান দ্বারা ভাগ ভাইয়া? তাহলে এখান থেকে আমাদের বি এর মান দ্বারা ভাগ। বি এর মানটা কত বলো? কোন একটা অবস্থান ভেক্টরের মান কেমনে বের করে? √ সবগুলোর বর্গের যোগফল। তাহলে 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এই তো অঙ্ক হয়ে যাবে। তাহলে বলো 10 8 6 16, 16 আর 12 কত? 28 ডিভাইডেড বাই এটা কত বলো তো? 36, 8 4 40, 6 6 36, 8 4 40 আর 9 49, 49 এর উপর রুট দিলে কত ভাইয়া? 7। 28 বাই 7 সমান কত? 4। দেখো পানির মতো। তাহলে অ্যান্সার হলো 4। বলেন বুঝতে পারছেন কিনা? তাহলে এই টাইপের প্রশ্ন সৃজনশীলে আসলে অ্যান্সার করতে পারবা কিনা? তোমাদের ডট ক্রসে সমস্যা ছিল, সেদিন আমি দেখাইতে পারি নাই, আজকে দেখাই দিচ্ছি। বলো বুঝতে পারতেছো নাকি পারতেছো না? তাহলে সবাই ক্লিয়ার? ওকে, তাহলে তাহলে আশা করি তোরা বুঝতে পারছিস। ঠিক আছে, তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার সবাই, তোমাদের কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আহসানুল্লাহ লিখেছে ভাই আপনার বাড়ি কোথায়? আপনার ভাষা খুব সুন্দর। আমার বাড়ি রংপুর। ঠিক আছে, আমি থাকি রাজশাহী। তাহলে এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে যাব। জি সবাই ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারছো। এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে যাব। এবার আমরা আলোচনা করব। তাহলে কি নিয়ে কথাবার্তা বলবো? আমরা এবার ক্রস গুণ নিয়ে কথাবার্তা বলবো। তাহলে এতক্ষণ শিখলাম ডট গুণ, এবার শিখবো ক্রস গুণ।
তো দারুণ একটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, ক্রস গুণের ডিরেকশন নিয়ে বিশেষ করে এখান থেকে আলাপ আলোচনা করতে হবে। তো এই প্রশ্নটা পড়ার আগে আপাতত এই প্রশ্নটার দিকে তোমরা কেউ তাকাবা না, আগে শুধুমাত্র আমরা কনসেপ্টটা ক্লিয়ার করবো যে ক্রস গুণ, তাহলে ক্রস গুণ কাকে বলবো। তো তোমরা সবাই জানো ভাইয়া যে দুইটা ভেক্টরের গুণফল যদি একটা স্কেলার রাশি হয় তখন আমরা তাকে বলি ডট গুণ, আর দুইটা ভেক্টরের গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় তখন আমরা তাকে বলি ক্রস গুণ। তাহলে তাকে কিভাবে লেখা হয় তোমরা সবাই জানো যে এ ক্রস বি, এ ক্রস বি সমান কি লেখা হয়, এ বি সাইন থিটা। এটা তোমরা সবাই জানো, ডট গুণের বেলায় আসে এ বি কস থিটা, আর ক্রস গুণের বেলায় আসে এ বি সাইন থিটা, এজ ইউ নো দ্যাট, সবাই জানো। কিন্তু ভাইয়া কথা হচ্ছে যে দুইটা ভেক্টরের যে গুণ, ক্রস গুণ, সেই গুণফলের মানটা একটা কি রাশি হবে বলো তো? গুণফলটা একটা কি রাশি? ভেক্টর রাশি হবে, তাহলেই তো সেটাকে আমরা ক্রস গুণ বলবো। এখন দুইটা ভেক্টরকে তুমি যখন গুণ করতেছো তাহলে তাদের গুণফল ভেক্টর রাশি হওয়া লাগবে। আর এই ভেক্টর রাশির কয়টা প্রপার্টি থাকে ভাইয়া? ডেফিনেটলি দুইটা, একটা হলো তার মান আর একটা হলো তার দিক। কিন্তু তুমি তো বসাইছো এখানে এর মান, বি এর মান, আর সাইন থিটার তো জীবনেও দিক নাই, সাইন থিটারও তো একটা মান। তাহলে এইটুক পার্ট মানে পুরোটাই কিসের পার্ট বলো তো? এই এ বি সাইন থিটা চোখ বন্ধ করে তার মান, এটা কিন্তু দিক না, বুঝতে পারছো? এটা হলো মান, দিক কিন্তু না। তাহলে আমাকে অবশ্যই দিক অ্যাড করতে হবে। ডট গুণের বেলায় তো তোমার দিক দরকার পড়ে নাই, কারণ ডট গুণ ছিল কি রাশি? স্কেলার রাশি, এই জন্য তুমি লিখছিলা এ বি কস থিটা ডিরেক্ট। এখন এখানে এ ক্রস বি সমান তুমি যখন লিখতেছো এ বি সাইন থিটা, এটা তো মানের পার্ট, তাহলে এখানে তো দিক অ্যাড করা লাগবে, না হলে তো ভেক্টর হবে না, কারণ ভেক্টরের তো দুইটা জিনিস থাকে, মান আর দিক। আর এই দিক অ্যাড করার জন্য আমরা একটা একক ভেক্টর অ্যাড করব, যেটাকে আমরা ইটা হ্যাট দিয়ে প্রকাশ করব। তাহলে এই ইটা হ্যাটই হলো তার দিক নির্ণয়, দিক, বুঝতে পারছো? তাহলে এটাকে এভাবে শিখতে হবে। এখন আমি তোমাদেরকে এই ইটা হ্যাট কিভাবে বের করতে হয় এটা আমি তোমাদেরকে শিখাবো। আমার একটা টেকনিক আছে, চোরাই টেকনিক, এই টেকনিক দিয়ে তোমাদেরকে ইটা হ্যাট নির্ণয় করা শেখাবো। তাহলে আপাতত মাথায় রাখবা এই এবি সাইন থিটা হলো ক্রস গুণের মান, আর ইটা হ্যাট হলো তার দিক। এখন যদি তোমাকে এই ইটা হ্যাট বের করতে বলে, অনুপ একটা পেন দে তো, পেন আছে নাকি? ওকে, এই যে এখানে একটা পেন আছে, দে। একটা বা দুইটা হলে সবচেয়ে ভালো হয়। 40 মিনিট আছে, দেখি। তাহলে দেখো, ঠিক আছে। তাহলে এবার চলো আমি তোমাদের ক্রস গুণের দিক সরাই দেই। ভাই চার্জ কি 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে নাকি 10 মিনিট পর্যন্ত টানা যাবে? আচ্ছা, দেখতেছি। তাহলে দেখো এখান থেকে, তাহলে আমি যে ক্রস গুণটা তোমাদেরকে শেখাচ্ছি, তাহলে ভাইয়া বলো, ধরে নাও আমাদের হাতে যে থাকা এই যে দুইটা ভেক্টর, আমার এই সবুজ কালারের পেনটা হলো এ ভেক্টর, এবং লাল কালার আমাদের যে এই মার্কার পেনটা আছে বা এই যে ডিজিটাল বোর্ডের পেনটা, সেটা হলো আমাদের বি ভেক্টর। তাহলে আমাকে ধরো বের করতে বলা হয়েছে এ ক্রস বি, ভালো করে বুঝবা, এ ক্রস বি। তাহলে আমি বের করব এ ক্রস বি। এখন সাধারণত ক্রস গুণের যখন আমরা দিক বের করি তখন এইটাকে আমরা ডান হাতি স্ক্রু নিয়মের সাহায্যে বের করি। কোন হাতি স্ক্রু নিয়ম? ডান হাতি স্ক্রু নিয়ম। তার মানে স্ক্রুকে কোন দিকে ঘোরাইলে কোন দিকে যায়, এটাই হলো মূলত ক্রস গুণের দিক। কিন্তু আমি এই বুড়া বয়সে এসেও, জানো, আসলে আমি এই বুড়া বয়সে এসেও বুঝতে পারি না যে স্ক্রুকে শালা কোন দিকে ঘোরাইলে কোন দিকে যায়। মাঝে মাঝে আম্মা যখন স্ক্রু টাইট করতে বলে স্ক্রু ঢিলা করে ফেলি, স্ক্রু যখন ঢিল দিতে বলে স্ক্রু টাইট করে ফেলি। তাহলে এই জন্যে পরবর্তীতে একটা বাটপাড়ি চোরাই বুদ্ধি বের করে ফেলছি। কিরকম চোরাই বুদ্ধি দেখেন ভাইয়া, যে এই যে দুইটা ভেক্টর আছে, তাহলে এই দুইটা ভেক্টর কিভাবে রাখবেন? রাখার পর যেটা সামনে থাকবে প্রশ্নে, দেখো যে সামনে থাকবে সে হলো বস। এখানে সামনে আছে কি বলতো? এ আছে সামনে। তাহলে এই যেহেতু এ ছিল এটা, বি ছিল এটা, তাহলে এর দিকে হাত রাখবেন, মানে প্রশ্নে যে সামনে থাকবে তার দিকে হাত রাখবেন। তাহলে হাত রাখলাম। এবার এই পরের যে ভেক্টরটা আছে বি, এই বি এর দিকে হাতটা ঘোরাবেন। কেমন কোণে হাত ঘোরাবেন? ছোট কোণে হাত ঘোরাবেন। ভাইয়া বলেন তো দুইটা ভেক্টরের মধ্যে কয়টা কোণ তৈরি হয়? দুইটা কোণ তৈরি হয়, ভুলেও একটা বলবা না। দেখো এই এ আর বি এর মধ্যে একটা কোণ তৈরি হয়েছে থিটা, এটা কোণ তৈরি হয়েছে না? এটাও তো একটা কোণ, ঠিক আছে? তার মানে আমাদের কোন কোণটা কাউন্ট করতে হবে? ছোট কোণটা কাউন্ট করতে হবে। তাহলে সবাই তাকাও, দেখো এই ভেক্টরটা হলো এ, এই ভেক্টরটা হলো বি। যেহেতু প্রশ্নের মধ্যে সামনে আছে এ, তাহলে আমি হাত রাখবো কার দিকে? এর দিকে হাত রাখবো। ঘোরাবো কার দিকে ভাইয়া? যেহেতু পরে আসি বি, বি এর দিকে ঘোরাবো। কেমন কোণে ঘোরাবো ভাইয়া? ছোট কোণে ঘোরাবো। তাহলে এই যে ছোট কোণে ঘোরাচ্ছি, তাহলে ছোট কোণে ঘোরাইলে দেখেন তো আমার বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে দেখাচ্ছে? উপরের দিকে। তাহলে এই যে আমার বৃদ্ধাঙ্গুলটা দেখাচ্ছিল উপরের দিকে, তাহলে এটাই হলো মূলত আমাদের ক্রস গুণের দিক। তাহলে এই লাল কালারের পেনটাই হলো ক্রস গুণের দিক। আমি কি বোঝাইতে পারছি নাকি পারে নাই? আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি। তার মানে এটা যদি হয় এ ভেক্টর, সবাই তাকাও, সবুজ কালারের পেনটা যদি হয় এ ভেক্টর, আর এইটা যদি হয় বি ভেক্টর, কালো কালারের পেনটা, তাহলে লাল কালারের পেনটাই হলো এ ক্রস বি ভেক্টরটা। বুঝতে পারছো? তাহলে এটাই হলো এ ক্রস বি। এখন বলো তো আমরা পেয়ে গেলাম এ ক্রস বি ভেক্টরটা। তাহলে এখন দেখেন তো ভাইয়া এ ক্রস বি ভেক্টরটা
এর ওপরেও কি হয়েছে বলেন তো, এর ওপরে হয়েছে লম্ব, আবার বি এর ওপরে হয়েছে লম্ব। তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ক্রস গুণনের ফলে আমরা যে ভেক্টরটা পাই সেটা উভয় ভেক্টরের উপরে লম্ব হয়। মাথায় রাখবে, আমি আবারও বলছি, ক্রস গুণনের ফলে আমরা যে ভেক্টরটা পাই সেটা উভয় ভেক্টরের উপরে লম্ব হয়। মাইন্ড ইট ভাইয়া, এটা কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে। এবার বলি, আমি যদি তোমাদেরকে বি ক্রস এ বের করে দেখাও আমাকে, বি ক্রস এ, তাহলে এটা কি বি, এটা কি এ, তাহলে হাতটা রাখবা কার দিকে, বি এর দিকে হাত রাখবা, ঘোরাবা কার দিকে, এর দিকে, তাহলে এর দিকে। ভাইয়া এইদিকে ঘোরানো যাবে না, কিন্তু এভাবে করলে হাতও ভেঙে যাবে, অ্যান্সারও মিলবে না, বুঝতে পারছো? এই জন্য হাতটাকে সুবিধা মতো অবস্থানে এভাবে নিয়ে আসবা। তাহলে বি এর দিকে হাত রাখছি কারণ আমি তোমাকে বের করতে বলছি বি ক্রসে, বি এর দিকে হাত রেখে ঘোরাবো কার দিকে, এর দিকে। তাহলে বলো তো আমার বৃদ্ধাঙ্গুলটা দেখাচ্ছে কোন দিকে, নিচের দিকে। তাহলে বি ক্রস এর দিক কোন দিকে হবে, নিচের দিকে হবে, এবং সেটাও কিন্তু আমাদের দুইটা ভেক্টরের উপরে কি হবে, লম্ব হবে। বুঝতে পারছো? এই যে দেখো, দুইটা ভেক্টরের উপরে কি হয়েছে, দুইটা ভেক্টরের উপরে লম্ব হয়েছে। তাহলে এখন বলেন তো, আমি যদি বলি যেটা ধরো একটা তল, ঠিক আছে ভাইয়া, তাহলে এটা একটা তল, এই তলের এই বরাবর কাজ করতেছে, এই তলের উপরে এখানে ধরো এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর, এটা যদি তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়। এখন যদি আমি এ ক্রস বি কে, আমি যদি এ আর বি কে ক্রস গুণ করি, তাহলে বলেন তো এই এ আর বি যদি ক্রস গুণ করা হয়, তাহলে সেই ভেক্টরটা দুইটা ভেক্টরের উপরে কি হবে বলো তো, এই ভেক্টরটা কিন্তু দুইটা ভেক্টরের উপরে লম্ব হবে। তার মানে এইটাই হবে আমাদের এ ক্রস বি। এই জায়গাটা একটু স্ক্রিনশট করে রাখো, এটা খুব দরকার পড়বে। ক্রস গুণনের ফলে আমরা যে ভেক্টর পাই সেটা উভয় ভেক্টরের উপরে, বা যে তলে এই দুটো ভেক্টর অবস্থান করবে সেটা এই তলের উপরে কি হবে, অবশ্যই অবশ্যই ভাইয়া লম্ব হবে। তাহলে এবার আসেন তো ভাইয়া, এখানে কি বলছে, এখানে আপনাকে বলছে যে এই এ আর বি কে ক্রস গুণ করলে পাওয়া যায় সি। তার মানে যেহেতু সি হলো এ আর বি এর ক্রস গুণ, তার মানে সি এর উপরেও লম্ব, সি বি এর উপরেও লম্ব। একটু আগেই তো প্রমাণ করলাম, দেখো আমাদের চোখের সামনে এখনো ছবি আছে। তাহলে সি যেহেতু এর উপরেও লম্ব আর বি এর উপরেও লম্ব, তাহলে সি ডট এ বের করতে বলছে। তাহলে বলেন তো সি ডট এ সমান কত হবে ভাইয়া? তাহলে সি যেহেতু এর উপরে লম্ব, তাহলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের মান কত হয়? 0। চোখ বন্ধ করে অ্যান্সার হলো 0। বলো বুঝতে পারছো কিনা? দারুণ একটা অঙ্ক শেখাইছি, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে আসে একটা দারুণ প্রশ্ন ছিল এটা, ঠিক আছে? আমার কোশ্চেন ব্যাংক মুখস্থ, এখান থেকে বলে দিচ্ছি। তাহলে এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাব। তাহলে এবার যদি আমি ধরো এখান থেকে একটা চিপা চাপা দিয়ে এরকম একটা প্রশ্ন করি যে এ ক্রস বি আর একটা ভেক্টর হলো বি ক্রস এ, এদের মধ্যবর্তী কোণ কত? এবার তোমরাই বলো তো ভাইয়া, এ ক্রস বি যদি হয় উপরের দিকে, তাই বি ক্রস এ কোন দিকে হবে? তাহলে ডেফিনেটলি কোন দিকে হবে বলো তো? তাহলে নিচের দিকে, মানে তল বরাবর নিচের দিকে হবে বি ক্রস এ। তাহলে দুইটা কি একই দিকে হবে না বিপরীত দিকে হবে? অবশ্যই বিপরীত দিকে হবে। দেখো এ ক্রস বি এর মানও কিন্তু এবি সাইন থিটা, আর বি ক্রস এর মানও কিন্তু এবি সাইন থিটা বা বি এ সাইন থিটা, কিন্তু দুইটার মান একই হইলেও ডিরেকশন হবে আলাদা। একজন যদি তল বরাবর উপরের দিকে হয়, আরেকজন হবে তল বরাবর নিচের দিকে। তাহলে দুইটার মধ্যবর্তী কোণ দাঁড়াবে কি? বিপরীত দিকে ক্রিয়ারত হইলে 180 ডিগ্রি। তাহলে এমসিকিউটা বুঝতে পারছো কিনা দেখো, এখানে আমি দুইটা এমসিকিউ একসাথে দেখাইছি, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাবা, দ্রুত জানাবা। এখান থেকে আমরা আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি পড়াশোনা, তাহলে একটু দ্রুত জানাবা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে আমাকে একটু জানাও বুঝতে পারছো কিনা, জানাও ক্রস গুণের যে দিক পড়ালাম সেই দিক বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে সবাই বুঝছো ক্রস গুণের যে ডিরেকশন পড়াইছি, এই জায়গাটা একটু স্ক্রিনশট করে রাখবা, ঠিক আছে? ওকে, আখিল লিখেছে ক্লিয়ার ভাইয়া। ওকে, সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে তাহলে জায়ান লিখেছে বুঝতে পারেনি ভাইয়া প্রথমটা। ভাইয়া কেন বুঝতে পারো না ভাইয়া? এখানে সি হলো এ আর বি এর কি ক্রস গুণ, তো ক্রস গুণের ফলে আমরা যে ভেক্টর পাই সেটা উভয় ভেক্টরের উপরে কি হয়? লম্ব হয়। তাহলে লম্ব হইলে কি হয় বলো তো? দুইটা ভেক্টর পরস্পর লম্ব হইলে, তাহলে সি যেহেতু এই দুইটার ক্রস গুণ, তার মানে সি আর এ পরস্পর লম্ব, আর দুইটা ভেক্টর লম্ব হইলে তাদের ডট গুণ কত হয়? 0 হয়। একটু আগেই তো শিখাই আসলাম। ওকে, তাহলে দারুণ একটা জিনিস শিখে ফেলছো, তাহলে আশা করি বুঝতে পারছি। এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাবো। এখানে পরে কি বলছে বলো? তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যাদের দুই বাহু যথাক্রমে এ আর বি দেওয়া আছে, ঠিক আছে? এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা তোমাদেরকে শিখাবো। অ্যাকচুয়ালি এখানে তোমাদের 3 ধরনের ক্ষেত্রফল নির্ণয়ের প্রশ্ন আসতে পারে। কয়টা? 3টা। এক, সন্নিহিত বাহু দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল, সন্নিহিত বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল, আর হচ্ছে কি আমাদের কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল। তো আমি আগে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ধরো আমাদের একটা সামান্তরিক দেওয়া আছে, আমি আগে সামান্তরিকের সূত্রটা ক্লিয়ার করতেছি, সবাই একটু খেয়াল করো। সবাই সামান্তরিকের সূত্র একটা ক্লিয়ার করি আগে। তাহলে এই সামান্তরিকের এই সন্নিহিত বাহুটা হলো কি ভাইয়া? এ, আর এই সন্নিহিত বাহুটা হলো বি, ঠিক আছে? এই সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করতেছে এ আর বি। এখন এই সামান্তরিকের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা। এখন বলেন তো ভাইয়া, যদি আমি ছোট্টবেলায় চলে যাই
সেই 5, 5 আর 6 এ যে পরিমিতির সূত্র তোমরা শিখছো, সেই পরিমিতির সূত্র মোতাবেক সামান্তরিকের সূত্র কি শিখছো বলো তো? ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো ভূমি গুণন উচ্চতা। আমি ঠিক বলছি ভাইয়া? অবশ্যই ঠিক বলছি। তাহলে আমরা সবাই জানি ভূমি আর উচ্চতা গুণ করলেই কিন্তু ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে সামান্তরিকের। এখন বলেন তো এই ভূমিটা অ্যাকচুয়ালি কার মানের সমান হবে? যেহেতু সামান্তরিকের ভূমি বরাবর কাজ করতেছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের মানটাই হবে কার মানের সমান? ভূমির মানের সমান। তাহলে এখানে লিখলাম ভূমি। কিন্তু ভাইয়া আমরা জানি না কার মান বলো তো? আমরা কিন্তু জানি না উচ্চতার মান। বলো এই বি ভেক্টরটাকে কি উচ্চতা বলা যাবে? জীবনেও কিন্তু ভাইয়া যাবে না। কেন যাবে না ভাইয়া? সিম্পল, তার কারণ উচ্চতা হলো লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মানে উচ্চতা, তাহলে এটাই হলো উচ্চতা। তাহলে অ্যাট এনি কস্ট আপনার কার মান বের করতে হবে? অ্যাট এনি কস্ট আপনার এইচ এর মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি এইচ এর মানটা বের করতে পারি, তাহলে এইচ এর মান বের করতে পারলেই কিন্তু এখানে খেলা খতম, ঠিক আছে? তাহলে এখন এই এইচ যদি আমাকে বের করতে হয়, তাহলে বলেন তো ভাইয়া, এখন দেখেন তো এখানে একটা কি ত্রিভুজ তৈরি হইলো? এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। আর এই সমকোণী ত্রিভুজের বলেন তো ভাইয়া এই লম্ব বের করতে হবে না? আমরা জানি সূক্ষ্মকোণ এটা, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব। তাহলে অতিভুজ জানা আছে, লম্ব বের করতে হবে। বলেন তো লম্ব আর অতিভুজ দিয়ে ত্রিকোণমিতির কোন ফর্মুলা হয় ভাইয়া? ত্রিকোণমিতির সাইন 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 থিটা হয়। তাহলে কি লেখা যাবে? সাইন থিটা ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। অতিভুজটা কত বলো তো? বি। এখন বলো আমার লাগবে কার মান? এইচ এর মান না? তাহলে এর সমান কি লেখা যাবে বলো তো? বি কি থিটা? বি সাইন থিটা। এই তো আমাদের লম্বের মান বের হয়ে আসছে। তাহলে এই লম্ব সমান কি লেখা যাবে? বি সাইন থিটা। তাহলে এ যদি দেওয়া থাকে, তাহলে বলেন এ দেওয়া আছে, আর এর সমান কি ভাইয়া? এর সমান দেওয়া আছে বি সাইন থিটা। তাহলে এখন আপনারাই বলেন তো এই এ বি সাইন থিটা অনেক চেনা চেনা লাগে ভাইয়া, তবুও চেনা। কোথায় যেন দেখেছো? এই এ বি সাইন থিটাকে কি বলা যায়? এ ক্রস বি। তার মানে আমরা শিখলাম যে যদি একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু হয় এ আর বি, তাহলে তাদেরকে ক্রস গুণ করলেই মূলত ওই সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া সম্ভব, ঠিক আছে? এবার ধরো তো আমি একটা ছুরি তোমাকে দিলাম, ছুরি দিয়ে বললাম যে এই সামান্তরিকের কর্ণ বরাবর এটাকে কেটে ফালা ফালা করে 2 ভাগ করে ফেলো। তাহলে কর্ণ বরাবর তুমি তারা কেটে 2 ভাগ করে ফেলো। এখন বলো তো তুমি যখনই কর্ণ বরাবর কাটলা, এখানে কয়টা ত্রিভুজ হইলো ভাইয়া? 2টা। এটা একটা ত্রিভুজ, এটা আর একটা ত্রিভুজ। বলেন তো ভাইয়া আপনারা ছোটবেলায় 9-10 যখন জ্যামিতি পড়তেছিলেন তখন পড়তেছিলেন এটা, যে আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে 2টা সমান সমান সাইজের ত্রিভুজে ভাগ করে, অর্থাৎ এখানে যে 2টা ত্রিভুজ তৈরি হয়েছে সেই 2টা ত্রিভুজের ক্ষেত্রফল হবে পরস্পর সমান। তাহলে এখন বলেন তো তাহলে একটা সামান্তরিকের মধ্যে কয়টা ত্রিভুজ আছে ভাইয়া? 2টা ত্রিভুজ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি হয় এ ক্রস বি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে? তাহলে এটাকে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা, অথবা হাফ দ্বারা কি করতে হবে? গুণ। তাহলে অতএব আমরা বলতেই পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ভাইয়া কত? সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। মাথায় ঢুকছে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি, কারণ এটার অর্ধেক হয়ে যাবে। বলো বুঝতে পারছো নাকি পারো নাই? তাহলে এভাবে সন্নিহিত বাহু দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো এই দুটোর ক্রস গুণ, আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো হাফ ইন্টু এই দুটো ভেক্টরের ক্রস গুণ। আশা করি বুঝাইতে পারছি। তবে হ্যাঁ, একটা প্রমাণ আমি তোমাদেরকে দেখাবো না, এই প্রমাণটা একটু লেন্দি এবং এটা কোথাও আসবেও না প্রমাণ, আপাতত খালি সূত্রটা মাথায় রাখবা তাহলেই চলবে। যদি এরকম দেওয়া থাকে একটা সামান্তরিক দিয়ে দিছে, ধরো এই দিয়ে তোমার বলছে যে এই সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া আছে, ধরো এই কর্ণটার নাম হলো D1, এই কর্ণটা D1, আর এই কর্ণটা দেওয়া আছে D2, ঠিক আছে? তাহলে তখন এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন এর এরিয়া নির্ণয় সূত্র হবে, এর এরিয়া নির্ণয় সূত্র হবে হাফ ইন্টু D1 ক্রস D2, একদম ঠিক সিমিলার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রের মতো। তাহলে 3টা ক্ষেত্রফল নির্ণয় তোমাদের পরীক্ষা আসতে পারে। আমি আবারও বলছি 3টা ক্ষেত্রফল নির্ণয় তোমাদের পরীক্ষা আসতে পারে। এক হলো সন্নিহিত বাহু দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল, আর এক হলো সন্নিহিত বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল, আর একটা হলো কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে 3 ক্ষেত্রেই সূত্র আমি লিখে দিছি, প্রমাণও করাই দিছি। এইটা একটু স্ক্রিনশট করে রাখো, আশা করি পারবা। এখন বলেন এইটা কি পারা যাবে না? এটা জাস্ট ক্রস গুণ করলেই কিন্তু খেলা শেষ। আপনি জাস্ট ক্রস গুণ করবেন, ক্রস গুণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো এই অঙ্কটার সলিউশন যদি আমরা একটু দেখি যে এটার সলিউশন কত, এটার অ্যান্সার কত। এবার দেখেন তো ভাইয়া এবার অ্যান্সার কত আসে। এবার অ্যান্সার যদি আসে এখান থেকে আমাদেরকে বের করতে হয়, তাহলে আগে এ আর বি কে কি গুণ করতে হবে? এ আর বি কে ভাই আমার ক্রস গুণ করতে হবে। তাহলে আমি যদি ক্রস গুণ করি, তাহলে বলেন তো এখান থেকে আমাকে ক্রস গুণ করতে লাগলে, তাহলে আমরা তো সবাই জানি ক্রস গুণ কেমনি করি, আমরা সবাই জানি, ঠিক আছে? তোমরা যে যেভাবে ক্রস গুণ শিখছো এতদিন, আই জে কে, হ্যাঁ, তারপর এখানে আই শোক কত 3, এখানে আই শোক 1, আচ্ছা এখানে ভেক্টরটা লিখি, এখানে আই শোক 3, জে শোক 1, এখানে কে শোক -2, এখানে আই শোক 1, এখানে -3, এখানে 4, জাস্ট ক্রস গুণ করলেই খেলা শেষ। আই যখন নিবেন ভাইয়া এই বরাবর সারি কলাম বাদ, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে 4 এককে 4,
মাইনাসে মাইনাসে প্লাস, আর সূত্র হবে মাইনাস 3 দুগুণে 6। তোমরা সবাই পারো, এই জন্য আমি এই জিনিস ডিটেইল বলতেছি না, ক্রস গুণ সবাই পারো নির্ণায়কের মতো আর কি, ঠিক আছে? এখান থেকে এখানে, এখান থেকে এখানে তোমরা মাইনাস দিয়ে শিখছো, আমি প্লাস দিয়ে করাচ্ছি, কোনো সমস্যা নাই, মাইনাস দিয়ে করলে হবে, প্লাস দিয়ে করলে হবে, আমি শুধু ডিরেকশনটা উল্টাই দিছি, ঠিক আছে? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এবার এখান থেকে দেখো হবে -2, আর এখান থেকে হবে 3 আর 4 +12, মানে -12 হয়ে যাবে, ঠিক আছে? এবার যখন আমি কে নিব, কে নেওয়ার সময় এখান থেকে এখানে, তাহলে কত আসলো? -9, আর এখানে -1, তাহলে কত আসে বলেন তো ভাইয়া? -2i -14j, তারপর কত আসছে? -10k। এই তো চলে আসছে আমাদের যে মানটা, সেই মানটা চলে আসছে। তাহলে আশা করি বুঝতে পারছো, কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? তাহলে ওকে, ডান। তাহলে এর মধ্যে a ক্রস b ভেক্টরটা বের হইলো, ঠিক আছে? এখন যদি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে কি হবে? a ক্রস b এর মান বের করতে হবে। আর অবস্থান ভেক্টরের মান কেমনে বের করে তোমরা সবাই জানো। আমরা কি করব ভাইয়া? এই a ক্রস b এর মান বের করার জন্য এখানে কি করব? √ওভার দিব, সহগগুলোর বর্গের যোগফল করব, অর্থাৎ 2 স্কয়ার প্লাস 14 স্কয়ার প্লাস 10 স্কয়ার, যা আসবে তাই হচ্ছে উত্তর। তাহলে আশা করি বুঝতে পারছো, পরে এটা টিক দিয়ে নিবা কত আসে অ্যান্সার। তাহলে আশা করি তোমাদের বুঝতে কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? ওকে, তাহলে এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাই। আমাদের হিসাব কি ঠিক আছে? তাহলে 3 4 3 1 -2 1 3 4, ঠিক আছে? তাহলে এটাই ছিল অ্যান্সার। ওকে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাই। তাহলে কি বলছে? পি এবং কিউ একটি সামান্তরিকের দূরে সন্নিহিত বাহু নির্দেশ করলে তার ক্ষেত্রফল কত? বলো, এটা আমাকে দেখানো লাগবে। ও আচ্ছা আচ্ছা, এইটা অঙ্কে মনে হয় আমাদের একটা ত্রিভুজ ছিল, এটা আমি একটু ভুল করছি, প্লিজ এখানে একটু সবাই মনোযোগ দিবা। আমাদের ছিল এটা ত্রিভুজ, আমরা সামান্তরিক ধরে করছি। তাহলে এটা যদি a ক্রস b এর মান বের হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কি হবে বলো তো? হাফ ইন্টু a ক্রস b। তার মানে এটাকে আবার কত দ্বারা গুণ করা লাগবে বলো তো? হাফ দ্বারা গুণ করা লাগবে। আমি একটু এই জায়গাতে একটু কারেকশন করে নিচ্ছি, তোমরা একটু সবাই তাকাবা। এখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল, ত্রিভুজের ক্ষেত্রফলে হাফ গুণ করা লাগে, একটু আগেও বোঝাইছি, ঠিক আছে? এই জন্য আমি হাফ গুণ করে নিব, যা আসবে ক্যালকুলেশন তাই হলো অ্যান্সার। এবার বলেন, এই অঙ্ক পি আর কিউ দেওয়া আছে, একটি সামান্তরিকের দূরে সন্নিহিত বাহু নির্দেশ করলো, এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। বলো পারবা নাকি পারবা না? এটা আমাকে করে দিতে হবে, জীবনেও লাগবে না। তোমরা এই দুটো আর এই দুটো ভেক্টরকে ক্রস গুণ করলেই কিন্তু তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। বলো পারবা কিনা? এটা একটু কমেন্ট সেকশনে জানাও তো, এটার অ্যান্সার বের করতে পারবা কিনা? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের যে অ্যান্সার সেটা বের করতে পারবা কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাবা যে এখান থেকে অ্যান্সার বের করতে পারবা কিনা। তাহলে অ্যান্সার বের করতে পারবা কিনা একটু জানাও। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফলের অ্যান্সার বের করতে পারবা কিনা? ওকে, তাহলে আফরিন লিখেছে পারবো পারবো পারবো। ওকে, এখনো তোমরা যারা ছিলা শুরু থেকে সবাই আসছো, অবশ্য সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, তাহলে তোমরা পারবা পারবা পারবা, সবাই পারবে। ওকে, ঠিক আছে, তাহলে পারবা, আমি আর কোনো কথাবার্তা বলবো না। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টেকনিকে, সেটা হচ্ছে যে এম এর মান কত হলে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। দারুণ একটা প্রশ্ন দিয়েছি, তো ভাই একটু দেখেন তো। এখান থেকে যদি আমি দেখাই যে ধরেন এ একটা ভেক্টর, হ্যাঁ, বি আর একটা ভেক্টর, ধরো তারা একই দিকে ক্রিয়া করতেছে এবং তারা পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে দুইটা কন্ডিশন হইতে পারে, যে হয় তারা একই দিকে ক্রিয়া করবে, না হলে তারা বিপরীত দিকে ক্রিয়া করবে। অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি হবে, না হলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। এখন বলেন তো, যদি এখানে আমরা 0 ডিগ্রি বসাই, তাহলে এখন এ ক্রস বি যদি আমি বের করি ভাইয়া, তাহলে এ ক্রস বি করলে কত আসবে বলো তো? এ বি কি থিটা ভাইয়া? সাইন থিটা। এখন এইখানে ভাইয়া সাইন থিটার মান কত? যেহেতু ভেক্টর দুটি একই দিকে ক্রিয়া করতেছে এবং তারা পরস্পর সমান্তরাল, তাহলে ডেফিনেটলি কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর যদি বিপরীত দিকে ক্রিয়া করতো তাহলে কত ডিগ্রি হইতো? 180 ডিগ্রি। এটা তোরা সবাই জানিস। এখন বলতো ভাইয়া, এখান থেকে এই এ বি সাইন 0 ডিগ্রি, বলেন সাইন 0 ডিগ্রির মান কত? ঘোড়ার আন্ডা 0। তাহলে বলেন এ ক্রস বি সমান কি লেখা যায়? তাহলে 0 এর সাথে পুরোটাই গুণ করলে হচ্ছে 0। তাহলে কখন তাদের ক্রস গুণের মান 0 হইলো? যখন ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হইলো। তাহলে তোমরা মাথায় রাখবা যে যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, তাহলে এ আর বি পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণের মান হয় 0। মাথায় রাখিও। তাহলে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হইলেই কেবল তাদের ক্রস গুণের মান কত হয়? 0 হয়। তাহলে আমি আবারও বলছি, তাহলে যদি লম্ব হয় তাহলে ডট গুণ 0, আর সমান্তরাল হইলে ক্রস গুণ 0। মাথায় থাকবে? ওকে, এবার এই যে এখানে বলছে যে এম এর মান কত হইলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে, বুঝতে পারছি? এখন ভাইয়া একটা মজার জিনিস, সেটা হলো এই অঙ্ক যদি আপনাকে করতে হয় সেই বইয়ের নিয়মে,
তাহলে আপনাকে এই ক্রস গুণ বের করতে হবে, সেই ক্রস গুণকে আবার কি চিন্তা করতে হবে, জিরো চিন্তা করতে হবে, তারপর বহুত নাটক ফাটক করে স্টার জলসার মতো যে সিরিয়াল আছে সেই সিরিয়ালের মতো লম্বা চওড়া করে তোমাকে এম এর মান বের করতে হবে। না ভাইয়া, এমসিকিউতে এত বড় প্রসেস ফলো করার কোনো দরকার নাই। চলো একটা শর্টকাট টেকনিক শিখাচ্ছি। মনে রাখবা, যদি দুইটা ভেক্টর সমান্তরাল হইতে হয় ভাইয়া, সহজ হিসাব হলো যে আয়ের যে সহগগুলো আছে না, সেই আয়ের সহগের অনুপাত, জের সহগের অনুপাত, কের সহগের অনুপাত বা ভাগফল পরস্পর সমান হবে। জাস্ট এই টেকনিকটুকু, এই বাটপাড়ি বুদ্ধিটুকু মাথায় রাখলেই খেলা শেষ। আমি কি বলছি, যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হইতে হয় তাহলে আয়ের সহগের অনুপাত, অর্থাৎ এখানে আয়ের সহগ 5, এখানে কত 15, তার মানে 5/15 হবে। কার সমান বলো তো, এখানে -2 কত -m এর সমান। আর এখানে কত আছে বলো, -3, আর এখানে কত ছিল, এখানে একটা ভেক্টর, এখানে একটা লাইন মনে হয়, আচ্ছা সরি, এখানে 9 ছিল, তাহলে -3, এখানে কত ভাইয়া -9। বলেন তো ভাইয়া, এখান থেকে আমরা যদি এবার কাটাকাটি করে দেখাই, দেখো এই দুইটারই ক্ষেত্রে দেখো তো 5 আর 15 কাটাকাটি করলে কত হয় বলো তো 1/3, এটাকেও কাটাকাটি করলে কত হয় 1/3, তাহলে এইটারও মান কত আসতে হবে, ডেফিনেটলি 1/3। তাহলে যে কোনো দুইটাকে সমান ধরে নিবা, তুমি চাইলে এই দুইটাকে সমান ধরতে পারো, এই দুইটাকে সমান ধরতে পারো, ধরে নিয়ে একদম খেলে দিবা। ঠিক আছে, তাহলে এখন বলো তো ভাইয়া, আমি যদি খেলে দেই তাহলে বলো মাইনাসে মাইনাসে ক্যান্সেল করে দাও একবারে, তাহলে 2/m সমান কি লেখা যায় 5/15, তাহলে m সমান কি লেখা যাবে বলো, তাহলে n সমান লেখা যাবে 15 × 2 / 5। ক্যালকুলেশন জাস্ট করে নিলাম, তাহলে কত হয় অ্যান্সার দেখেন তো ভাইয়া, তাহলে অ্যান্সার হয় 6। বুঝতে পারছো? তাহলে আশা করি বোঝাইতে পারছি। তার মানে কি চোরাই বুদ্ধি শেখাইলাম? চোরাই বুদ্ধি হচ্ছে এটাই যে যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে i এর সহগের অনুপাত, j এর সহগের অনুপাত বা ভাগফল এবং k এর সহগের অনুপাত হবে পরস্পর সমান। এটা দিয়ে আপনি এমসিকিউ কে একবারই বের করে নিয়ে আসতে পারবেন। ধিপধাপ কমেন্ট মারতে থাকো, এই টেকনিক বুঝতে পারছো কিনা, ধিপধাপ কমেন্ট মারতে থাকো, টেকনিক বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ধিপধাপ কমেন্ট মারতে থাকো, বুঝতে পারছো কিনা। এবার একটা দারুণ প্রশ্ন পাইছি, দেখো এবার ডট আর ক্রসের সমন্বয়ে একটা প্রশ্ন পড়াবো। এইরকম প্রথম প্রশ্ন, এই টাইপের প্রথম প্রশ্ন দেখা গেছে আমাদের ষষ্ঠের ভর্তি পরীক্ষায়। পরবর্তীতে ষষ্ঠের ভর্তি পরীক্ষা থেকে কপি করতে 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 বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে এসছে। তো চলো তো একটা প্রশ্ন দেখি কি বলছে, যে দুইটা ভেক্টরের ডট গুণফলের মান 6 এবং ক্রস গুণফলের মান হলো 2√3। তাহলে ডট গুণফলের মান কত 6 এবং ক্রস গুণফলের মান কত 2√3। তাহলে তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তো ভাইয়া ধরেন তো এই দুইটা ভেক্টর a একটা b একটা, এখন আমি যদি তাদের ডট গুণ করি তাহলে a ডট b এর মান কত দেওয়া আছে বলো তো, ডট গুণের মান দেওয়া আছে কত 6 এবং ক্রস গুণের মান কত দেওয়া আছে, ক্রস গুণের মান দেওয়া আছে 2√3। এখন বলছে a আর b এর মধ্যবর্তী কোণ এই থিটা, এই থিটার মান কত হবে। তো ভাইয়া বলেন তো, তাহলে a ডট b সমান কি লেখা যায়, আমরা জানি a ডট b সমান লেখা যায় ab কত ভাইয়া cos থিটা, আর a ক্রস b সমান কি লেখা যায় ab sin থিটা। তাহলে a ক্রস b কে আমরা লিখতে পারি ab sin থিটা, ভালো মতো বুঝো। আর এটার মান কত দেওয়া আছে 2√3। আর এখানে কি দেওয়া আছে a ডট b, তাহলে a ডট b কে কি লেখা যায় ab cos থিটা, এটার মান কত দেওয়া আছে ভাইয়া 6। তাহলে এখন এই থিটাই কি এ আর বি এর মধ্যবর্তী কোণ না, অবশ্যই এ আর বি এর মধ্যবর্তী কোণ। এবার আপনাকে বের করতে হবে এই থিটা। বলেন তো এই থিটা কেমনে বের করা যায়, আরামসে বের করা যায়। কেমনে দেখো, এটাকে যদি 1 নম্বর সমীকরণ চিন্তা করো, এটাকে যদি 2 নম্বর সমীকরণ চিন্তা করো, তাহলে 1 কে 2 দ্বারা ভাগ দাও, দেখবা আরামসে চালচালায়া মান বের হবে, এ আর বি ক্যান্সেল হয়ে যাবে ভাইয়া। তাহলে আমি যদি 1/2 দিয়ে দেই তাহলে বলো এ বি সাইন থিটা ডিভাইডেড বাই এ বি cos থিটা ইজ ইকুয়াল কত রাখা যাবে 2√3 ডিভাইডেড বাই কত 6। এবি ক্যান্সেল, সাইন বাই cos সমান কি বলা যায় tan থিটা। এখান থেকে কাটাকাটি করলে কত আসে বলো, tan থিটা এই 2 দিয়ে 6 কে কাটলে নিচে থাকে 3, আর √3 দিয়ে আবার 3 কে কাটলে থাকে 1/3√3। তাহলে বলুন tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে অ্যান্সার হলো 30 ডিগ্রি। আর এই টাইপের প্রশ্ন যদি দেওয়া থাকে ভাইয়া, তাহলে শর্টকাটে চোরাই পথে এই অঙ্ক করার একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে যদি একবারই, আমি আবারও বলছি, যদি একবারই ডট গুণফল এবং ক্রস গুণফলের মান দেওয়া থাকে তাহলে ডিরেক্ট মধ্যবর্তী কোণ নির্ণয়ের একটা টেকনিক হলো যে থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স, উপরে রাখছেন তাদের কি গুণফল বলেন তো, উপরে রাখছেন তাদের ভেক্টর গুণফল আর নিচে রাখছেন তাদের স্কেলার গুণফল, মানে উপরে ক্রস গুণের মান নিচে কি ডট গুণের মান। তাহলে উপরে হলো কি ক্রস গুণ, উপরে বসাবেন ক্রস গুণ আর নিচে বসাবেন ডট গুণ। যদি ক্রস গুণ আর ডট গুণ দিয়ে তাদের মান দিয়ে তোমাকে তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে টেকনিক হলো থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স ক্রস গুণ বাই ডট গুণ। বাটপারি করে একবারই অঙ্ক বের করতে পারবা। বলো বুঝতে পারছো কিনা, কমেন্ট দিয়ে ভাষায় ফেলো একদম, ঠিক আছে। এবং সবাই নোট আপলোড দিবা, কিন্তু যারা যারা নোট আপলোড দিবা তাদেরকে 10 টাকা করে মোবাইল রিচার্জ দিয়ে দিব, ঠিক আছে।
এবার একটা দারুণ প্রশ্ন পাইছে, দেখেন একটা দারুণ প্রশ্ন, সেটা হলো যে জে ক্রস কে এটা কত অ্যাকচুয়ালি, এটা বের করতে বলছে। তো বহুত কাহিনী আছে, এখন তো কাহিনীতে যাওয়ার কোনো সময় নাই, ঠিক আছে? তো আমি শুধু তোমাদেরকে শর্টকাটে এই জিনিসটা মনে রাখা শেখাইতেছি। দেখো আগে এভাবে আঁকাবা, আঁকানোর পর কি করবা বলো তো ভাইয়া? আগে তুমি অক্ষের নামগুলো দিবা, এখানে আই, তারপর ক্লোকওয়াইজ দিয়ে দিবা, এটাকে দিয়ে দিবা জে, ঠিক আছে, এটাকে দিয়ে দিবা কে, ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আই ক্লোকওয়াইজ বুঝতো না, মানে ঘড়ির দিকে ঘুরে পরেরটাকে দিয়ে দিবা জে, আবার ঘড়ির দিকে ঘুরে পরেরটাকে দিয়ে দিবা কে। এবার ভালো করে মাথায় রাখো, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরতেছে সেই দিকে আমি নামকরণগুলো করলাম আই, আই এর পর জে, জে এর পর কে। এবার এটার অ্যান্সার কোনটা হবে ভাইয়া বলেন তো? আপনারা সবাই জানেন যে ক্রস গুণের ফলে আমরা যে ভেক্টরটা পাই সেটা উভয় ভেক্টরের উপরে কি হয়, ডেফিনেটলি লম্ব হয়, তাই না ভাইয়া? ডেফিনেটলি যদি লম্ব হয় তাহলে আপনি বলেন তো, তাহলে জে মানে কোন অক্ষ বরাবর ক্রিয়ারত, তাহলে ওয়াই, তাহলে ওয়াই আর এটা কি বলতো জেড, তাহলে ওয়াই আর জেড কে আমি যদি ক্রস গুণ করি তাহলে ওয়াই আর জেড এর উপর লম্ব কে, অবশ্যই এক্স, তার মানে এটার অ্যান্সার আসবে কত, আই। এখন প্লাস আই আসবে না মাইনাস আই আসবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এখন আমি তোমাদের এই টেকনিকটা শেখাবো। দেখো ভাইয়া, তো এখানে প্রশ্ন আছে কি জে ক্রস কে, তার মানে তুমি জে আর কে কে ক্রস গুণ করছো, তার মানে জে এর থেকে তুমি যাচ্ছ কোথায়, কে এর দিকে। জে এর থেকে কে এর দিকে যাইতে যায় তোমাকে কোন দিকে ঘুরতে হয়েছে বলো তো? ঘড়ির কাঁটার দিকে না ভাইয়া? তাহলে তুমি যদি দিকে ঘুরো তাহলে চিহ্নটা হবে প্লাস, আর যদি বিপরীতে ঘুরো চিহ্নটা হবে মাইনাস। একটা টেকনিক শিখাইলাম, ভালো মতো মাথায় রাখিও। তাহলে বলো এখানে যে ক্রস কে এর মান কত বলো? যে ক্রস কে এর মান যে আই, এটা তো শিওর, কারণ একমাত্র আই হলো জে এর উপরেও লম্ব, কে এর উপরে লম্ব, ওই জন্য অ্যান্সার আই। কিন্তু প্লাস আই নাকি মাইনাস আই এটা বোঝার জন্য তোমাকে দেখতে হবে যে তুমি এই ছবিতে যে থেকে কে এর দিকে যাওয়ার সময় ঘড়ির কাঁটার দিকে ঘুরছো নাকি বিপরীত দিকে ঘুরছো। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে থাকো তাহলে চিহ্ন হবে প্লাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে চিহ্ন হবে মাইনাস। তাহলে আপনারাই বলেন তো ভাইয়া, যে ক্রস কে এর দিকে যাওয়ার সময় আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরছি তাহলে চিহ্ন হলো কি, প্লাস আই। এক্স্যাক্টলি। তাহলে এবার বলো এখানে কি বলছে, তাহলে জে ক্রস কে, তাহলে এখানে তো জে থাকলোই, আর এখানে আমি কত মান পাইছি, জে ক্রস কে না, তাহলে জে ক্রস কে এর মান কত, প্লাস আই না মাইনাস আই? এটা হলো প্লাস আই, তাহলে জে ক্রস আই গুণ করতে হবে। এবার এটুকুর মান আই বসাইলাম, ঠিক আছে? এবার বলো তো জে আর আমি ক্রস গুণ করব, তো ভাইয়া বলো তো এই যে জে এখানে আই, তো জে থেকে আই এর দিকে যাচ্ছি আমি, তাহলে অ্যান্সার কি হবে, মিসিং কোনটা, কে, একমাত্র জে আর আই এর উপরে লম্ব কে, কে, তাহলে অ্যান্সার যে কে এটা তুমি শিওর, কিন্তু প্লাস কে না মাইনাস কে এটাই হচ্ছে কথা। তো ভাইয়া বলো তো এখানে জে থেকে আই এর দিকে যাওয়ার সময় তুমি কোন দিকে ঘুরতেছিলা, ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে বলো তো ভাইয়া? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছো, এন্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ ঘুরলে যদি চিহ্ন হয় প্লাস, তাহলে এন্টি ক্লকওয়াইজ ঘুরলে চিহ্ন হবে মাইনাস, তার মানে অ্যান্সার এ। বুঝতে পারছো? এই বাটপারি বুদ্ধিটা মনে রাখো, তাহলে তোমরা বের করতে পারবা, ঠিক আছে? তাহলে আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো। এবার আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমি আবার ওই ছবিটা আঁকাটা একটু করে শেখাচ্ছি, যে এখানে আঁকাবেন আগে ত্রিমাত্রিক অক্ষ, আঁকানোর পর এটাকে ধরবেন আই, তার ক্লকওয়াইজ ডিরেকশনে ধরবেন জে, তার ক্লকওয়াইজ ডিরেকশনে ধরবেন কে, এভাবে ধরে ফেলবেন। তারপর যদি ক্লকওয়াইজ ঘোরেন তাহলে চিহ্ন হবে প্লাস, এন্টি ক্লকওয়াইজ ঘুরলে চিহ্ন হবে মাইনাস। বুঝতে পারছো? এবার পরের প্রশ্নটা বলছে নিচের কোন ভেক্টরটি এক্স অক্ষের সমান্তরাল? এক্স অক্ষ মানে কি ভাইয়া? আই। তাহলে এই তিনটাকে আগে ক্যালকুলেশন করবেন, করে দেখবেন যে যেটাতে আই আসবে অ্যান্সার সেটাই হলো এক্স অক্ষের সমান্তরাল। আর এখন আই কিভাবে আসবে তোমরা অবশ্যই সেটা জানো, ঠিক আছে? জাস্ট আমি এখানে একটা ক্যালকুলেশন তোমাদেরকে করে দেখাবো। দেখো তো আমি আগে আঁকাই দেখি, আমি এই লাস্টেরটা খালি ক্যালকুলেশন তোমাদের করে দিয়ে একটু দেখাই দিব, ঠিক আছে? আই জে কে। এবার ভাইয়া দেখো তো এই জায়গায় কে ক্রস জে করছি, তাহলে বলো কে ক্রস জে, তাহলে কে ক্রস জে, কে থেকে জে এর দিকে যাচ্ছি, তাহলে অ্যান্সার যে আই হবে এটা তো শিওর, তাই না? আই। কিন্তু প্লাস আই না মাইনাস আই বলো তো? কে থেকে জে এর দিকে যাওয়ার সময় কোন দিকে যাচ্ছ, এন্টি ক্লকওয়াইজ যাচ্ছ না, তাহলে চিহ্ন হবে মাইনাস আই, তাহলে মাইনাস আই এর সাথে কে গুণ করতে হবে। তো বলো তো আই তো অলরেডি এক্স অক্ষ আছে, তাহলে এই আই মানে এক্স অক্ষ আর এই যে জে অক্ষ মানে আই আর কে এর গুণ করলে কি আসবে অ্যান্সার বলো তো? জে। আর আমাদের তো জে মানে কোন অক্ষ, ওয়াই অক্ষ। তো প্লাস যে হোক আর মাইনাস যে হোক ওয়াই অক্ষের সমান্তরাল বলে নাই তোমাকে, তাই না? তোমাকে বলছে এক্স অক্ষের সমান্তরাল হইতে হবে, তার মানে এটা হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? পরের গুলো এইভাবেই ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? আশা করি পারবেন। তাহলে বলেন এই টেকনিকটা শিখতে পারছেন নাকি পারেন নাই? আমাকে একটু জানাবেন, দ্রুত জানাবেন এই টেকনিকটা শিখতে পারছেন নাকি পারেন নাই, একটু জানাবেন প্লিজ। আমাকে একটু কমেন্ট সেকশনে জানাই দিবা যে তোমাদের এই টেকনিকটা শিখতে পারছো কিনা, যে কিভাবে এই যে এই ভেক্টরগুলোর ক্রস গুণ করতে হয়। তাহলে একক ভেক্টরের ক্রস গুণ কিভাবে করতে হয় তোমরা এখন পারবা কিনা জানো? আর এরকম যদি প্রশ্ন আসে যে কোন ভেক্টরটা এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল, এভাবে আমার দেওয়া টেকনিক দিয়ে তোমরা বের করতে পারবা নাকি পারবা না, একটু দ্রুত জানাবা, একটু দ্রুত জানাবা আমাকে যে বের করতে পারবা কিনা। কমেন্ট দাও, কমেন্ট দাও, কমেন্ট দাও। ওকে, তাহলে
কমেন্ট দিতে থাকো, তোমরা বের করতে পারবা আশা করি। ঠিক আছে, তাহলে একটু কমেন্ট দিয়ে জানাবা প্লিজ, তাহলে এই টপিকটা শিখছো কিনা। ওকে, আমরা প্রায় আমাদের লেকচারের শেষের দিকে চলে আসছি, তো তুমি একটু জানাও। ঠিক আছে, তাহলে একটু কমেন্ট সেকশনে জানাবা আমাকে বের করতে পারবা কিনা। ঠিক আছে, ওকে, পারবো পারবো পারবো, সবাই লিখতেছে পারবো। ওকে, আলহামদুলিল্লাহ, তোমরা সবাই পারবা নাকি? তাহলে সবাই পারবেন। এবার চলেন আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাব। তাহলে এবার আমি একটা সুন্দর অঙ্ক দেখাবো, অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক। তাহলে চলো, তাহলে মুমু লিখেছে পারবো, ইশরাত লিখেছে পারবো, তিন্নি লিখেছে পারবো, নুসরাত আমিন লিখেছে পারবো। ওকে, তাহলে ফাটাই দিব এক্সামে, একজন লিখেছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, তোমার জন্য দোয়া রইলো। এবার বলো এখান থেকে কি বলছে, পরের অঙ্ক বলছে একটা বস্তুর আদিবেগ 3i + 4j। বলতো ভাইয়া 3i + 4j মানে সেটা কোন কোন অক্ষ দিয়ে যাচ্ছে? তাহলে যেহেতু এক্স অক্ষ বরাবর যাচ্ছে তাহলে কত ঘর? 3 ঘর। ওই অক্ষ বরাবর যাচ্ছে কয় ঘর? 4 ঘর। তার মানে তার গন্তব্যস্থল হলো এক্স আর ওয়াই এর মাঝামাঝি। তো যাই হোক, যেটাই হয় হোক না কেন, তার আদিবেগ দেওয়া আছে এবং তার ত্বরণ দেওয়া আছে। বলছে 10 সেকেন্ড পর বস্তুটির দ্রুতি কত হবে। তো বলেন তো ভাইয়া, 10 সেকেন্ড পর যদি দ্রুতি বা বেগ বের করতে বলে, সূত্র কি? v = u + at। বাচ্চা শৈল বুঝে, বাচ্চা ছেলে পেলেও বুঝে যে v = u + at। সে 71 সাল থেকে পড়তেছো, 9-10 থেকে। তো ভাইয়া এখানে আদিবেগ তো দেওয়া আছে, আদিবেগের মান কত দেওয়া আছে? আদিবেগের দেওয়া আছে 3i + 4j। এটা কিন্তু মান না ভাইয়া, একটু মিস্টেক করলাম, একটু কারেকশন করে নাও। আদিবেগটা দেওয়া আছে 3i + 4j। এখন বেগ কি রাশি? ভেক্টর রাশি, তার মানে তার ভেক্টর ফরম্যাটটা দেওয়া আছে। এখান থেকে কি বের করতে হবে? মান বের করতে হবে। যে এখানে আমি যদি u এর মান বের করি ভাইয়া, বলেন তো তাহলে কত আসে? √3² + 4²। তাহলে কত আসে বলো তো? 5। তার মানে আদিবেগের মান হলো 5। এখন আমি খালি কার মান বের করবো বলো তো? ত্বরণের মান বের করব। ত্বরণের ক্ষেত্রে কি দেওয়া আছে বলো? এই ভেক্টরটা কত দেওয়া আছে? ত্বরণ ভেক্টরটা তোমরা জানো, ত্বরণ ভেক্টর রাশি 0.4i প্লাস কত? 0.3j। তাহলে বলো তো ভাইয়া, এখান থেকে আমাকে যদি ত্বরণের মান বের করতে হয় a, তাহলে এর মান কত আসবে? √0.4² + 0.3²। তাহলে অ্যান্সার চলে আসবে 0.5। ঠিক আছে, তাহলে এটাকে অ্যান্সার হলো 0.5 × t। টি এর মান কয় সেকেন্ড বলছিলাম দেখো তো? টি এর মান বলছিলাম 10 সেকেন্ড। তাহলে 0.5 × 10। তাহলে ভাই দেখেন তো, তাহলে এটা কত হয়? 5। আর 0.5 এর সাথে 10 গুণ করলে কত হয়? 5। তাহলে অ্যান্সার কত হয়? 10। তাহলে 10 মিটার/সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পর তার বেগ হয়ে যাবে 10 মিটার/সেকেন্ড। তাহলে অ্যান্সার হইলো এ। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এই টাইপেরও প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আসলে আমি খুবই আশাবাদী যে তোমরা আনসার করতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি এটা পারবা। তাহলে এখান দিয়ে কোনো কনফিউশন নাই। এবার চলো তো, আমাদেরকে কি বের করতে বলছে। আমি এই টপিকের কোনো কনসেপ্ট এখন ক্লিয়ার করাবো না। কেন ক্লিয়ার করাবো না? কারণ আমি কিন্তু এই টপিকের উপর একটা 30 মিনিটের ভিডিও অলরেডি আপলোড করে রাখছি। তোমরা অবশ্যই যারা করো নাই, তারা এই আপেক্ষিক বেগ, ছাতা ধরার অঙ্ক এবং এখান থেকে সৃজনশীলে অঙ্ক আসার সম্ভাবনা ঢের বেশি। কিন্তু ভাইয়া আমি আবারও বলতেছি, এই ছাতা ধরার শর্টকাট টেকনিক যা আছে আমি সব কিন্তু কালকে রাতে 12টার মধ্যে, 12টার সময় মনে হয়, আমি একটা ভিডিও করে আপলোড দিয়ে দিছি। তোমরা এখান থেকে বেসিকটা দেখে নিবা। খালি আপাতত এখানে আমি প্রশ্নটা সলভ করাবো। কি বলছে যে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে তাকে আনুভূমিকের সাপেক্ষে কত কোণে ছাতা ধরতে হবে? আনুভূমিকের সাপেক্ষে। এখন বলো তো ভাইয়া, আমরা যখন দৌড়াই সামনের দিকে, তখন আমরা বৃষ্টিকে কেমন ভাবে পড়তে দেখি? সোজা না তির্যক? আমি যদি সামনের দিকে দৌড়াই তাহলে বৃষ্টি নর্মালি পড়ে সোজা। আমি যদি স্থির থাকে তখন সোজা পড়তে দেখবো। কিন্তু আমি যদি দৌড়ানো শুরু করি, আপেক্ষিক বেগের কারণে বৃষ্টিকে পড়তে দেখবো তির্যক ভাবে, এভাবে পড়তে দেখবো। ফলে এই বৃষ্টির হাত থেকে বাঁচতে আমাকে অবশ্যই এখানে একটা ছাতা ধরা লাগবে, তাই না ভাইয়া? তাহলে এখানে যদি আমি ছাতা ধরি, তখন কিন্তু আমি এই পড়া এভাবে পড়তে থাকা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। তো এই ছাতা এই উলম্বের সাপেক্ষে যে কোণ করে সেটা হলো থিটা। আর এই থিটা নির্ণয়ের সূত্র ছিল tan ইনভার্স লোক বাই বৃষ্টি। অর্থাৎ আপনি উপরে বসাবেন লোকের বেগ, চোরাই টেকনিক ছিল, নিচে বসাবেন বৃষ্টির বেগ। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমরা অবশ্যই এই কনসেপ্টটা দেখে নিবা। কোথা থেকে দেখে নিবা আমি তোমাদের বলেই তো দিলাম, এই গ্রুপেই কিন্তু আপলোড করা আছে। ঠিক আছে, পুরা 30 মিনিটের একটা ভিডিও, সিকিউ কভার হয়ে যাবে, এমসিকিউ কভার হয়ে যাবে। তাহলে বলেন তো ভাইয়া, এখানে tan ইনভার্স, তাহলে লোকের বেগ কত বলেন? লোকের বেগ কত? লোকের বেগ হচ্ছে 4 মিটার/সেকেন্ড। আর বৃষ্টির বেগ কত? বৃষ্টির বেগ হলো, আচ্ছা লোকের বেগ কত? লোকের বেগ হলো 6 মিটার/, আচ্ছা 4 মিটার/সেকেন্ডে দৌড়ে যাওয়ার সময় একজন লোক 6 মিটার/সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। তার মানে বৃষ্টির বেগ 6, লোকের বেগ 4। তাহলে লোকের বেগ হলো 4, বৃষ্টির বেগ 6। তাহলে বৃষ্টির বেগ হলো 6। তাহলে যা আসবে তাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আশা করি বের করতে পারবা। তাহলে এটা হলো উলম্বের সাপেক্ষে কোণ। কিন্তু প্রশ্নে কিন্তু তোমাকে উলম্বের সাপেক্ষে কোণ বের করতে বলে নাই, তোমাকে প্রশ্নে বের করতে বলছে অনুভূমিকের সাপেক্ষে কোণ। এখন বলেন তো ভাইয়া, আপনি যদি এই কোণটা বের করতে পারেন
ধরেন এই কোণটার মান সাপোজ আসছে 30 ডিগ্রি, উলম্বের সাপেক্ষে কোণ হইলো 30, তাহলে বলো তো ভূমির সাপেক্ষে কোণ তাহলে কত হবে? তাহলে এটা পুরোটাই কত 90 না 90, তাহলে এটা যদি ভাইয়া 30 হয় তাহলে এটা কত হবে বলো তো? এটা চোখ বন্ধ করে 60 হবে। বলো বুঝতে পারছো? তার মানে তোমার পরীক্ষা যদি প্রশ্ন আসে যে অনুভূমিকের সাপেক্ষে কোণ কত হবে, তাহলে তোমরা এই শর্টকাট টেকনিক tan ইনভার্স log বাই 20 দিয়ে আগে উলম্বের সাপেক্ষে কোণটা বের করবা, তারপর সেটা থেকে 90 থেকে এই কোণটাকে বিয়োগ করলেই তুমি কিন্তু ভূমির সাপেক্ষে বা অনুভূমিকের সাপেক্ষে কোন কোণ তৈরি হবে সেটা কিন্তু তুমি আরামসে বের করতে পারবা। বুঝতে পারছো? তাহলে আশা করি বুঝাইতে পারছি। এবার এখান থেকে তোমাকে কি বের করতে বলছে? যে নদীর স্রোত 3 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে, একজন মাঝি স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে কি 6 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাচ্ছে। নদীটি 2 কিলোমিটার চওড়া হলে এ তীর থেকে অপর তীরে পৌঁছাতে কত সময় লাগবে? ভাইয়া এই টপিকেও আমি কনসেপ্ট ক্লিয়ার করব না, কারণ এই টপিকে আমি সিকিউতে পড়াই দিছি। যদি কনসেপ্টের দরকার হয় অবশ্যই সিকিউতে যায় দেখে নেবেন। এবং এই টপিক আর আপেক্ষিক বেগ থেকে আমার কেন জানি মনে হচ্ছে তোমাদের ডট ক্রস, আপেক্ষিক বেগ আর নদী নৌকা সংক্রান্ত সমস্যা থেকেই এবারের এক সেট প্রশ্ন তোমাদের আসবে, যে যেই বোর্ডে হও না কেন। ঠিক আছে? এই টপিকগুলো একটু ভালো করে দেখবা, সিকিউ এর একটা ক্লাস নেওয়া আছে, এখান থেকে দেখে ফেলবা। তো যাই হোক, আমি শুধু সূত্রটা লিখে দিচ্ছি, সেটা হলো যে কোনো কোণে বা স্রোতের সাথে আলফা কোণে রওনা দিয়ে নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময়ের সূত্র হচ্ছে d ডিভাইডেড বাই v sin আলফা। যারা গতদিন ক্লাস করছো তারা জানার কথা। এখানে হলো টি হলো নদী পারাপারের সময়, ডি হলো কি? ডি হলো নদীর প্রস্থ, ভি কি? ভি হলো নৌকার বেগ, আর আলফা মানে যত কোণে রওনা দিছি সেই কোণটা। তাহলে ভাইয়া বলেন তো নদীর প্রস্থ কত কিলোমিটার দেওয়া আছে? 2 কিলোমিটার। ভি এর মান কত? ভি মানে নৌকার বেগ, এখানে স্রোতের বেগের কোনো কাজ নাই। তাহলে বলেন স্রোত নৌকার বেগ কত? 6, তাহলে 6 সাইন কত ডিগ্রি কোণে রওনা দিছিলাম ভাইয়া? 30 ডিগ্রি কোণে রওনা দিছি, 30। তাহলে এখন বলেন তো ভাইয়া, তাহলে 2 ডিভাইডেড বাই 6 sin 30, তাহলে বলেন sin 30 এর মান কত? হাফ, হাফের সাথে 6 গুণ করলে কত হয়? 3, তাহলে 2/3 আওয়ার। তাহলে এই যে আমাদের 2/3 আওয়ার লাগবে। তার মানে 2/3 মানে কত? যত আসবে ততই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে? তাহলে এখানে দশমিকে করে যত আসবে ততই হলো অ্যান্সার। তাহলে 2/3 এর মান কত আসে? আমাদের অপশনগুলো মনে হয় এখানে একটাও ঠিক নাই অ্যাকচুয়ালি। 6 sin 30, sin 30 এর মান হাফ, তাহলে এটা হলো 3, তাহলে 3/2/3, তাহলে এরকমই আসবে অ্যান্সার। যদি আমাদের অপশন মনে হয় ঠিক নাই এখানে, তাহলে এটাই হলো আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আশা করি বুঝাতে পারছি। তাহলে এগুলো সিকিউ একদম কনসেপ্ট ক্লিয়ার পাবা। ঠিক আছে? এখন এই যে ডাইভারজেন্স, কার্ল, ভেক্টর, আমাদের যে কার্ল আছে, ডাইভারজেন্স আছে, গ্রেডিয়েন্ট আছে, আমার মনে হয় না তোমাদের এগুলাতে কারো কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা। ঠিক আছে? তোমাদের এগুলা নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। ডাইভারজেন্স, কার্ল, ভেক্টর তোমরা এগুলা পারার কথা। ঠিক আছে? তাহলে এগুলো তোমরা ভালো মতোই পারবা, একটু খালি দেখে নিও ডাইভারজেন্স কিভাবে বের করে, কার্ল কিভাবে বের করে। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আমাদের গ্রেডিয়েন্ট কিভাবে বের করে। তাহলে একটু একটা একটা করে অঙ্ক প্র্যাকটিস করে নিও। আমি আশাবাদী তোমরা এগুলো পারবা। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে এগুলোর উপরে, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই পোস্টের না, আমি যে পোস্টটা দিয়ে রাখছিলাম সেই পোস্টের কমেন্ট বক্সে জানাও ডাইভারজেন্স, কার্ল এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। আমি খাতায় কলমে একটু বুঝা দেবো, বা শর্ট শর্ট ভিডিও বানায় তোমাদেরকে একটু এখানেই দিয়ে দিব, কমেন্ট বক্সেই দিয়ে দিব। ঠিক আছে? এগুলো নিয়ে আমার কথা বলার কিছু নেই, অল্প সময় আছে, পরীক্ষার বাকি অল্প সময়ে এগুলো নিয়ে আমার মনে হয় না কোনো কথা বলতে হবে তোমাদের সাথে। ঠিক আছে? মেইন যেগুলো জায়গা আমি সব জায়গা কিন্তু কভার করে দিছি। আর ছোট্ট একটা কথা বলেই শুধু শেষ করব, জাস্ট 1 মিনিটে। সেটা হচ্ছে, যদি তোমাকে ধরো একটা ভেক্টর দেওয়া থাকে, ধরো আমি এখানেই নিয়ে যাই তোমাদেরকে, ধরো আমাদের এখান থেকে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই যে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। এখন দেখেন তো ভাইয়া, এই পি আর কিউ দুইটা ভেক্টর দিয়ে দিছে। এখন তোমাকে বের করতে বললো যে এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যে একক ভেক্টরটা পি এবং কিউ উভয়ের ওপরে লম্ব। বুঝতে পারছো? এটা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভাইয়া। এটা প্রশ্ন আমি বলতে বলতে এড়াই গেছি, আমি একটু বলে যাই। তোমাকে যদি বলে যে এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যে একক ভেক্টরটা পি এবং কিউ উভয়ের লম্ব দিকে। ঠিক আছে? তার মানে সোজা বাংলা কথা, টপিকের নাম হইল এখনকার উভয়ের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়। এখন ভাইয়া বলো তো একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। কেমন করে আমরা একক ভেক্টর পাই? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা একক ভেক্টর পাই, এটা তোমরা সবাই জানো। এখন বলো তো, আমাদের বের করতে বলছে এমন একটা ভেক্টর বাইর করো যে ভেক্টরটা পি এবং কিউ উভয়ের ওপরে লম্ব। এখন ভাইয়া বলেন তো, আমরা তো একটু আগেও শিখছি যে একটা তলের ওপরে যদি পি ভেক্টর অবস্থান করে আর কিউ ভেক্টর অবস্থান করে, আর তাদেরকে যদি আমরা ক্রস গুণ করি, তাহলে আমরা যে ভেক্টরটা পাই সেই ভেক্টরটাই মূলত উভয়ের ওপরে কি হয়? লম্ব হয়। তাহলে এই ভেক্টরটাকে আমরা কি বলবো ভাইয়া? পি ক্রস কিউ। বলো বুঝতে পারছো কিনা? তার মানে তোমাকে যদি দুইটা ভেক্টর দিয়ে বলে যে ওই দুইটার লম্ব দিকে একটা ভেক্টর বের করো, তাহলে তুমি ঠাস করে তাদের কি গুণ করবা ভাইয়া? ক্রস গুণ করবা। কারণ তুমি জানো ক্রস গুণের ফলে, যে মুনিম ভাইয়া শেখাইছে, ক্রস গুণের ফলে যে ভেক্টরটা পাওয়া যায়
সেটাই উভয় ভেক্টরের উপরে কি হয়, লম্ব হয়। তাহলে ঠাস করে তুমি পি আর কিউ এর ক্রস গুণ করবা, ক্রস গুণ করে যে ভেক্টরটা পাবা সেটা পি এর উপরেও লম্ব হবে, কিউ এর উপরেও লম্ব হবে। কিন্তু তোমাকে কি লম্ব ভেক্টর বের করতে বলছি, না লম্ব একক ভেক্টর বের করতে বলছি? একক ভেক্টর। ফলে তুমি যদি পি ক্রস কিউ করো তাহলে লম্ব ভেক্টর পেয়ে গেছো, আর তাকে তার মান দ্বারা ভাগ করলে কি ভেক্টর পাওয়া যাবে, একক ভেক্টর পাওয়া যাবে। তাহলে এটাই হলো লম্ব দিকে পি ও কিউ উভয়ের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়ের টেকনিক এবং একক ভেক্টর নির্ণয়ের চোরাই সূত্র। এটা সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। ঠিক আছে, চাইলে তুমি এটা সৃজনশীল বা সিকিউ এ ডাইরেক্ট ইউজ করতে পারবা। তাহলে তার ডাইরেক্ট কি করবা, পি আর কিউ কে ক্রস গুণ করবা, তারপর ক্রস গুণ করার পর যে ভেক্টরটা পাবা তাকে তার মান দ্বারা ভাগ করলেই আমাদের এখানে ইটা হ্যাট চলে আসবে। ঠিক আছে, তাহলে এভাবেই মূলত আমরা দুইটা ভেক্টর উভয়ের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে পারি। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এই ছিল আমাদের মোটামুটি ভেক্টর নিয়ে আলাপ আলোচনা। আমি চেষ্টা করছি আজকে তোমাদের সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর নদী আর নৌকার যে আলাপ আলোচনা আছে সেগুলো তো আমি ওই চ্যাপ্টারে ওই টপিকেই ক্লিয়ার কনসেপ্ট করে দিছি তোমাদেরকে, কনসেপ্টগুলা মোটামুটি ক্লিয়ার করা আছে। তো আজকে আশা করি ক্লাস কেমন লাগছে লাস্ট টাইম কমেন্ট দিয়ে জানাবা। তোমাদের উৎসাহ আমাদের জন্য অনুপ্রেরণা যোগায়, আমার জন্য অনুপ্রেরণা যোগায়। অনলাইনে কেবলমাত্র পড়ানো শুরু করছি, ঠিক আছে? কোনো ভুলভ্রান্তি হইলে তোমরা সেগুলোও বলবা। ইনশাল্লাহ তোমাদেরকে নিয়েই আমরা সামনে আগাবো। কেমন হইতেছে, কেমন লাগতেছে, সামনে ইনশাল্লাহ 5 অধ্যায় ভালো মতো পড়াই দিব, এভাবেই পড়াই দিব যেভাবে পড়াই দিছি। ইনশাল্লাহ কোনো টেকনিক্যাল গোলযোগ হবে না। এবং সামনের ক্লাসগুলো অবশ্যই তোমরা অ্যাটেন্টিভলি করতে থাকবা। রাফি ভাই যে ক্লাসগুলো নিচ্ছে খুব সুন্দর ক্লাস নিচ্ছে, আমিও চেষ্টা করতেছি আমার মতো করে। ইনশাল্লাহ তোমরা যদি এই ক্লাসগুলো করতে থাকো তাহলে বোর্ড পরীক্ষায় তোমরা খুবই ভালো করতে পারবা। ঠিক আছে, যতটুকু করা যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। 2 ঘন্টা হয়ে গেছে।